রোশনি ওয়াশরুম থেকে বেরিয়ে দেখল অধীর সোফায় বসে তার দিকে তাকে মিটিমিটি হাসছে। রোশনি ভ্রু কুঁচকে তাকালো, কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, একটা কথা রাখবেন স্যার? হ্যাঁ বলো। রোশনির চোখ থেকে কখনো পানি ঝরতে দিবেন না প্লিজ। আমি চাই ও সুখে থাকুক। অধীর বিস্মিত চোখে তাকালো। আজ প্রথমবার জয়ের প্রতি তার মায়া লাগছে। ছেলেটাকে সে বড্ড বেশি কষ্ট দিয়ে ফেলেছে। জয় আর দাঁড়ালো না, রুম থেকে দ্রুত পায়ে বেরিয়ে গেল। জয় চলে যেতে দীর্ঘশ্বাস ফেলে বালিশে মাথা এলিয়ে দিল অধীর। সে জানে সে যা করেছে ভুল করেছে, কিন্তু তারই বা কি করার ছিল? রোশনিকে কি করে ছেড়ে দিত? মেয়েটা যে তার অভ্যাসে পরিণত হয়ে গেছিল। এত সহজে কি অভ্যাস ছাড়া যায়? হঠাৎ ঘুমটা ভেঙে গেল রোশনির। নাকে জোরালো একটা গন্ধ ভেসে আসছে। এই সুন্দর গন্ধটা পরিচিত তার। রোশনি চোখ না খুলে মুচকি হাসলো। আরো কিছুক্ষণ অধীরের বুকের সাথে মিশে রইল। তাকাতে ইচ্ছে করছে না তার। অদ্ভুত ভালো লাগায় অবশ হয়ে আসছে শরীর। বেশ কিছুক্ষণ পর রোশনি চোখ মেলে তাকালো। অধীরের ঘুম এখনো ভাঙেনি। ঘুমের মাঝেও রোশনিকে আলতো হাতে জড়িয়ে রেখেছে। রোশনি একটু নড়তেই ঘুমের মধ্যে মুখ কুচকালো অধীর। রোশনিকে আরো একটু শক্ত করে চেপে ধরতেই ঠোঁটের কোণে হাসি রেখা ফুটল। অধীরের চোখ মুখ কুচকানোতে ভীষণ হাসি পেল রোশনি। ঠোঁট টিপে হেসে অধীরের ঘুমন্ত মুখটাতে নজর দিতেই স্থির হলো দৃষ্টি। সবসময় স্টাইল করে গুছিয়ে থাকা চুলগুলো এখন বড্ড এলোমেলো দেখাচ্ছে। তবুও রোশনির কাছে মনে হচ্ছে চুলগুলো বেশ নিয়ম মেনেই কপালে পড়ে আছে। ঘন কালো দাড়িগুলো কাটকাট চোয়ালের সাথে একটু বেশিই মানানসই। রোশনির ইচ্ছে করছে অধীরের এলোমেলো চুলগুলোকে আরো একটু এলোমেলো করে দিতে, চাপদাড়িগুলোকে আলতো ছুঁয়ে দিতে। রোশনি হাত উঠিয়ে যত্ন নিয়ে অধীরের চুলগুলো নিয়ে খেলতে লাগলো। এরপর গালে হাত রাখলো। খুব সাবধানে অধীরের দাড়িগুলোতে হাত বোলাতে থাকলো। হঠাৎ করেই রোশনির দৃষ্টি থমকে গেল অধীরের কালচে লাল ঠোঁট জোড়ার দিকে। খাড়া নাকের নিচে কালচে লাল ঠোঁটটাকে অনেকটাই আকর্ষণীয় দেখাচ্ছে। রোশনি নিজের অজান্তেই কতক্ষণ লোভাতুর দৃষ্টিতে তাকিয়ে রইল। ডান হাতের বৃদ্ধাঙ্গুল দিয়ে ছুঁয়ে দিতেই হালকা নড়ে উঠল অধীর। সাথে ঠোঁটের কোণে দেখা গেল শব্দহীন মুচকি হাসি। অধীরের ঘুমন্ত মুখটাকে আরো কিছুক্ষণ খুঁটিয়ে খুঁটিয়ে দেখার পর অনেকটা ফিসফিসিয়ে বলতে শুরু করলো রোশনি, ঘুমিয়ে থাকা অবস্থায় একদম বাচ্চাদের মতো লাগছে আপনাকে। একদম শান্ত, নিষ্পাপ। ওই যে কিছু বাচ্চা হয় না, যাদের দেখলে আদর দিতে ইচ্ছে করে, ঠিক তেমনই আদরে দেখাচ্ছে আপনাকে এই মুহূর্তে। কিন্তু জেগে উঠলে একদম হিংস্র রূপ ধারণ করেন। আগে উঁচু নাকটা আরো উঁচু করে তোলেন। এনাফ ইজ এনাফ রোশনি। তোমার কি মনে হয় আমি ভালোবাসার মানে বুঝি না? তোমাকে এক কথা আর কতবার বোঝাবো? অধীর চৌধুরীর নজর থেকে কেউ বাঁচতে পারে না। ইন্টারেস্টিং, ভেরি ইন্টারেস্টিং। শেষের কথাগুলো অনেকটাই অধীরের মতো করেই বলল রোশনি। রোশনি আরো কিছু বলবে তার আগেই সাডেনলি চোখ খুলে অধীরকে তাকাতে দেখে চমকে উঠল রোশনি। অধীরের চোখ মুখ ভীষণ গম্ভীর দেখাচ্ছে, চোখ দুটোতে রাগ স্পষ্ট। রোশনির হঠাৎ করে ভীষণ ভয় লাগছে। অধীর এবার তার সাথে কি করবে সেটা ভেবেই শিওরে উঠছে শরীর। তাকে নিশ্চয়ই দু চারটে চড়থাপ্পড় দিয়ে বলবে, ইউ স্টুপিড গার্ল, অধীর চৌধুরীকে নকল করার সাহস পাও কোথা থেকে তুমি? কথাগুলো ভেবেই করুণ চোখে তাকালো রোশনি। অধীর আগের মতোই থমথমে চোখে চেয়ে আছে। রোশনির ভয় বাড়তে লাগলো। কপালে কি ঘাম জমেছে? জমতেই পারে। এখন যে পরিস্থিতি, সেই পরিস্থিতিতে আর কিছুক্ষণ থাকলে হয়তো স্ট্রোকের মতো ভয়াবহ ঘটনাও ঘটিয়ে ফেলতে পারে। এমন কিছু হওয়ার আগে তাকে এখান থেকে পালাতে হবে। একবার এখান থেকে যেতে পারলে সারা দিনেও অধীরের সামনে সে আসবে না। যেই ভাবা সেই কাজ। রোশনি এক মুহূর্ত দেরি না করে অধীরের বুক থেকে উঠে যেতে নিলে অধীর আরো শক্ত করে চেপে ধরে রোশনির কোমর। রোশনি কিছুক্ষণ চেষ্টা চালিয়েও লাভ কিছু হলো না। অধীরের দানবীয় হাতের বাঁধন থেকে মুক্তি মিলল না। রোশনি ক্লান্ত হয়ে অধীরের দিকে করুণ চোখে তাকালো। রোশনির এখন ছেড়ে দে মা, কেঁদে বাঁচি টাইপ অবস্থা। মাঝে মাঝে সে কেন যে এত বোকামি করে বসে কে জানে। অধীর হাতের বাঁধন শক্ত করে চোখ মুখ গম্ভীর করে বলে উঠল, তো এমন লাগে আমাকে রেখে গেলে? তুমি আমাকে অধীর চৌধুরীকে নকল করছো? রোশনির এবার ভয়ে হার্ট অ্যাটাকের মতো অবস্থা। ভেতরে ভেতরে ভয় পেলেও উপরে সেটা প্রকাশ করলো না। কোনো রকম হাসার চেষ্টা করে বলল, না না, আমি এসব করিনি। আমি তো ঘুমিয়েছিলাম। আচ্ছা, তাহলে তুমি ঘুমিয়েই আমাকে নকল করছিলে, তাই তো? তোমার কোনো ধারণা আছে অধীর চৌধুরীকে নকল করে ভেঙানোর পরিণাম কি হতে পারে? রোশনি এবার আরো খানিকটা চুপসে গেল। ভয়ে তার হাত পা ঠান্ডা হয়ে আসছে।
মিয়ে আসা গলায় তবুও সাহস করে বলে উঠল, দেখুন, আপনি যেমনটা ভাবছেন তেমন কিছুই না। ফার্স্ট অফ অল, আমি আপনাকে নকল করছিলাম না, আমি তো ব্যাস নিজের সাথে কথা বলছিলাম। অ্যান্ড সেকেন্ড অফ অল, রোশনির কথার মাঝেই বলে উঠল অধীর। সেকেন্ড অফ অল নয়, ইটস সেকেন্ডলি। রোশনি বুঝতে না পেরে বলল, হ্যাঁ, না হ্যাঁ, সেকেন্ড অফ অল হয় না, এটা সেকেন্ডলি হবে। রোশনি ভ্রু কুচকালো। লোকটা তার কথার ভুলটা দেখতে পাচ্ছে, অথচ সে যে ভয়ে রীতিমতো কাঁপাকাঁপি করছে সেটা চোখে পড়ছে না। সে যাই হোক, সেকেন্ড অফ অল হোক বা সেকেন্ডলি হোক, সেটা আসল বিষয় নয়। আসল কথা হলো, আমি আপনাকে নকল করিনি, সত্যি বলছি, বিশ্বাস করুন। অধীরকে সন্দিহান চোখে তাকাতে দেখে করুণ স্বরে বলল রোশনি। বিশ্বাস হচ্ছে না? অধীর ডানে বামে মাথা দুলালো, যার অর্থ তার বিশ্বাস হচ্ছে না। রোশনি এবার আরো মিইয়ে গেল। নিজের বোকামিতে নিজের গালেই দু চারটা কিল ঘুষি বসাতে মন চাইছে। কি দরকার ছিল এসব করার? এবার ঠেলা সামলাও। রোশনির ভাবনার মাঝে চোয়াল শক্ত করে বলতে লাগলো অধীর। তুমি বুঝতে পারছো আমার নকল করে কত বড় ভুল তুমি করেছো? তোমার কোনো ধারণা আছে তোমার এই ভুলটা আমার কতটা? এটুকু বলেই থামলো অধীর। রোশনি অসহায় মুখ করে মাথা নিচু করতে বাঁকা হাসি ফুটে উঠল অধীরের ঠোঁটে। রোশনির কোমরটাকে চেপে নিজের সাথে আরো খানিকটা মিশিয়ে নিয়ে ফিসফিসিয়ে বলল, ভালো লেগেছে সুইটহার্ট, আই লাইক ইট। অধীরের কথা শেষ হতেই চোখ তুলে তাকালো রোশনি। অধীরের ঠোঁটের কোণে হাসি দেখে নাক ফুলালো। অধীরের বাহুতে দু চারটা কিলঘুষি দিতে আহ শব্দ করে উঠল অধীর। রোশনি বেখেয়ালিতে অধীরের ক্ষত জায়গাটাতে আঘাত করে ফেলেছে। রোশনি ভীষণ ব্যস্ত ভঙ্গিতে অধীরের ক্ষত জায়গায় ব্যান্ডেজের উপর খুব যত্ন নিয়ে আলতো হাতে ছুঁয়ে দিতে দিতে বলে উঠল, সরি, আমি খেয়াল করিনি, আমার একদমই মনে ছিল না। খুব লাগলো না? অধীর হাসলো। রোশনিকে এত ব্যস্ত হতে দেখে মনের কোথাও একটা ভীষণ খুশি অনুভব করলো। অধীরকে হাসতে দেখে ভ্রুকুচকে তাকালো রোশনি, বলল, হাসছেন কেন? ব্যথা পেলে কেউ হাসে? অধীর ঠোঁটে হাসি বজায় রেখেই বলল, এমন ব্যথায় হাসতে হয় সুইটহার্ট, তুমি বুঝবে না। এখন তাড়াতাড়ি আবার হাত বোলাতে শুরু করো তো। তোমার হাতে ম্যাজিক আছে সুইটহার্ট, ছুঁয়ে দিলেই ব্যথা কমে যাচ্ছে। বাপরে, তোমার হাতে ছোঁয়াতেই যদি ব্যথা কমে যায় তাহলে ঠোঁটের ছোঁয়াতে কি হবে বুঝতে পারছো? হাতের ম্যাজিক তো দেখালে, এবার একটু ঠোঁটের ম্যাজিকটাও দেখাও তো সুইটহার্ট, ফাস্ট ফাস্ট। রোশনির মাথায় কথাটা ঢুকতে কয়েক সেকেন্ড সময় লাগলো। কথাটা বুঝতে পেরে অধীরের দিকে তাকাতেই দেখলো তার ঠোঁটে দুষ্টু হাসি। রোশনি রেগে মেগে অধীরের বুকে দু চারটা কিল ঘুষি মেরে ক্ষান্ত হলো। অধীর পুরোটা সময় হাসছিল। রোশনি ঠোঁট ফুলিয়ে ক্লান্ত চোখে তাকালো অধীরের দিকে। অধীরের হাসিটা হঠাৎই মিলিয়ে গেল। চোখে মুখে ফুটে উঠল অব্যক্ত কিছু ঝাঁঝালো নেশা। অধীরের গভীর দৃষ্টিতে দৃষ্টি নামিয়ে নিল রোশনি। ওই গভীর চোখে দ্বিতীয়বার তাকানোর মতো সাহস হয়ে উঠল না তার। রোশনির হঠাৎই মনে হলো সে লজ্জা পাচ্ছে। যেমন তেমন লজ্জা নয়, একেবারে মরে যাওয়া টাইপ লজ্জা পাচ্ছে। অধীর বাম হাতে রোশনির থুতনি ধরে চেয়ে রইল কিছুক্ষণ রোশনির কাপা ঠোঁটের দিকে। রোশনির সারা শরীর লজ্জায় অবশ হয়ে আসছে। বাম হাতে অধীরের বুকের দিকটা খামচে ধরতেই হালকা ব্যথা অনুভূত হলো অধীরের, তবে সেদিকে খুব একটা খেয়াল নেই তার। সে তো রোশনিতে মগ্ন। রোশনির থুতনি ধরে ওর ঠোঁটের দিকে এগিয়ে যেতেই দরজায় কেউ নক করলো। অধীরের হুঁশ এলো। রোশনিও নিজেকে সামনে নিয়ে দ্রুত বিছানা ছাড়লো। অধীর বিরক্তিতে মুখ ফুলিয়ে কটমট চোখে দরজার দিকে তাকালো। অন্ধকার রুমের মধ্যে চেয়ারে পায়ের উপর পা তুলে বসে আছে দিদাম। সামনে পেতে রাখা ছোট্ট টেবিলটার উপর কালো রঙের রিভলভার। সেই রিভলভারের দিকে চেয়েই ভয়ে জড়সড় হয়ে কাঁপছে একজন। ভয়ে তার হাত পা কাঁপছে, সে সাথে কাঁপছে বুক। অন্যকে মারতে তার বুক হাত কিছুই কাঁপেনি কখনো, তবে আজ তার হাত বুক গলা সবই কাঁপছে। কাঁপার যথাযথ কারণও যে আছে। অন্যকে মারা যায় আর নিজেই নিজেকে মারা, ব্যাপারটা তো এক নয়। লোকটা একটা শুকনো ঢোক গিলে অশ্রু ভেজা চোখ নিয়ে দিদামের দিকে তাকালো। লোকটার করুণ চেহারা দেখেও খুব একটা মায়া হলো না দিদামের। আগের মতোই পায়ের উপর পা তুলে বসে রইল আরাম করে। প্লিজ ম্যাডাম, এবারের মতো মাফ করে দিন। আমি তো ওই মেয়েটাকে গুলি করতে চেয়েছিলাম, মাঝখান থেকে হুট করে স্যার এসে গেছেন। বিশ্বাস করুন আমার এতে কোনো দোষ নেই। আমাকে আর একটা বার সুযোগ দিন, আমি এবার মেয়েটাকে শেষ করেই ছাড়বো। প্লিজ ম্যাডাম। দিদাম একটু ঝুঁকিয়ে টেবিলের উপর রিভলভারটা ঘোরাতে লাগলো। খুবই শান্ত গলায় বলল, দোষটা কার সেটা জেনে আমার লাভ নেই, সেটা জানতেও চাইছি না। ইচ্ছাকৃত হোক বা অনিচ্ছাকৃত, তুই আমার অধীরকে আঘাত করেছিস, এই শাস্তি তো তোকে পেতেই হবে। আর এমনিতেও আমি যদি তোকে ছেড়েও দিই তবুও তুই বাঁচবি না, অধীর তোকে ঠিকই খুঁজে বের করবে। এরপর অধীর তোকে ঠিক কতটা কষ্ট দিয়ে মারবে সেটা আমি জানি না।
তবে তোর ধারণাও নেই অধীর কতটা হিংস্রভাবে তোকে শেষ করবে। এত কষ্ট করে মরার থেকে নিজে থেকেই শান্তিতে মরে যা। মরতে তো তোকে এমনিতেও হবে, সেটা নিজের হাতে হোক, আমার হাতে হোক বা অধীরের হাতে। তাই বলছি অযথা সময় নষ্ট না করে নিজেই নিজেকে শুট কর। আমার হাতে টাইম নেই। তোর কাহিনী শেষ করে বিয়েতে অ্যাটেন্ড হতে হবে। আফটার অল আমার ফ্রেন্ডের বিয়ে বলে কথা। নে তাড়াতাড়ি কর। লোকটা জানে তার বাঁচার আশা ক্ষীণ। দিদামের হাত থেকে বেঁচে গেল, অধীরের হাত থেকে সে বাঁচবে না। অধীরের হিংস্রতা সম্পর্কেও তার ভালো রকম ধারণা আছে। লোকটা কাপা কাপা হাতে টেবিল থেকে রিভলভারটা তুলে নিয়ে নিজের মাথায় ঠেকালো। বুকটা ভীষণ রকমের কাঁপছে তার। সে মরে গেলেও তার খোঁজনার মতো কেউ নেই পৃথিবীতে। লোকটা চোখ বন্ধ করে ট্রিগারে চাপ দিতে মাথা ভেদ করে গুলি বেরিয়ে গেল। রক্তাক্ত শরীরটা সাথে সাথে ঢলে পড়ল মাটিতে। কয়েক সেকেন্ডে মৃত্যুর দুয়ারে পাড়ি জমালো। দিদাম বাঁকা হেসে উঠে দাঁড়ালো চেয়ার থেকে। টেবিলের উপর থেকে ফোনটা তুলে নিয়ে কানে ধরে বলে উঠল, অল ডান। অধীর এবার কিছুতেই জানতে পারবে না এর পিছনে কে ছিল। ফোনের ওপাশ থেকে শুধু হাসির আওয়াজ শোনা গেল। দিদাম ফোন কেটে কালো পোশাকে দাঁড়িয়ে থাকা লোকদের ইশারা করে বলল, বডিটাকে এমন কোনো জায়গায় ফেলে দেবে যেখানে অধীরের নজর অবধি পৌঁছাবে না। ইয়াস ম্যাম। কালকের ঘটনার পর আজ কারোরই মন মেজাজ ভালো নেই। তাই খুব সোজাসাপটা ভাবেই বিয়েটা হলো। যদিও নাতাশা সাহিল বিয়ের ডেট পিছাতে চেয়েছিল, কিন্তু অধীর পিছাতে দেয়নি। তাই খুব সিম্পল ভাবেই বিয়ের কাজ শেষ হয়েছে। রাত 11:30টার মতো বাজে। ফুলে সাজানো বিছানায় বসে আছে নাতাশা। সারা রুম জুড়ে মিটমিট করে ক্যান্ডেল জ্বলছে। রক্তলাল গোলাপের সুগন্ধি পাপড়িতে ঢেকে আছে ঘরের মেঝে। বিছানাতেও ছড়িয়ে আছে অসংখ্য পাপড়ি। ফুলের ঝাঁঝালো গন্ধে ঘুম পাচ্ছে নাতাশার। তবুও ঘুম ঘুম চোখে প্রিয় মানুষটার জন্য অপেক্ষার প্রহর গুনছে। এত বছর পর তাদের ভালোবাসা আজ পূর্ণতা পেল, নতুন একটা নাম পেল। যে মানুষটাকে ঘিরে এত পাগলামি, এত স্বপ্ন বোনা, সেই মানুষটাকে আজ নিজের করে পেল, একান্ত নিজের করে, যার বুকে শুধু তারই রাজত্ব চলবে। সেখানে অন্য কারো প্রবেশের অনুমতি নেই। নাতাশা ঘুম ঘুম চোখে হাই তুলে ঘড়ির দিকে তাকালো। 12টা বাজতে আর মাত্র 2 মিনিট বাকি। নাতাশা ক্লান্ত চোখে দরজার দিকে তাকিয়ে বিছানা থেকে নেমে দাঁড়ালো। কফি মেশিন থেকে 1 কাপ কফি বানিয়ে চুমুক দিল। প্রথম চুমুকেই ঘুমের রেশটা কেটে গেল নাতাশা। কফি শেষ করে কফি মগটা যথাস্থানে রেখে বিছানার দিকে তাকাতেই চোখে পড়ল বিছানার একপাশে এলোমেলো হয়ে পড়ে থাকা বিয়ের ওড়নাটার দিকে। নাতাশার এবার ভীষণ মেজাজ খারাপ হচ্ছে। এত দেরি করার কোনো মানে হয়? ঘড়ির কাঁটা 12টা বেজে 7-এর ঘরে পৌঁছাতেই দরজা খুলে ভেতরে এলো সাহিল। নাতাশা একবার চোখ মুখ কুঁচকে অন্যদিকে চোখ ফেরালো। সাহিল দরজা বন্ধ করে ধীরে সুস্থে এগিয়ে এসে কাবার থেকে ট্রাউজার আর গেঞ্জি বের করতে করতে বলল, এখনো চেঞ্জ করনি? এত ভারী পোশাক পরে না থেকে চেঞ্জ করে নিলেই তো পারতে। নাতাশা বড় বড় পা ফেলে সাহিলের দিকে এগিয়ে আসতেই ভ্রু কুচকে তাকালো সাহিল। নাতাশা সাহিলের কলার চেপে ধরতেই ভরকে গেল খানিক। নাতাশা দাঁতে দাঁত চেপে বলতে লাগলো, শালা, একে তো দেরি করে রুমে আসলি, একটা সরি তো বললেই না, উল্টে এসব বলছিস। আজ যে আমাদের বাসরাত, সে কথা কি ভুলে গেছিস বান্দরপোলা? সাহিল বিস্ময় নিয়ে তাকালো নাতাশার দিকে। বছরখানেক আগে মাঝে মধ্যে নাতাশা এভাবে কথা বলতো, কিন্তু আজ আবার এভাবে তুই তুকারি করে কথা শুনতে হবে সেটা কল্পনাও করেনি সে। তার উপর আবার শালাও বলছে। আরে বাবা, আমি কি ইচ্ছে করে দেরি করেছি নাকি? আদি তো আটকে রেখেছিল আমায়। এত রেগে যাওয়ার কি আছে? তোমার বোধহয় খিদে পেয়েছে, তাই এমন রেগে যাচ্ছ, নাকি পেট ব্যথা করছে তোমার? নাতাশা কটমট চোখে তাকালো, বলল, দেখো, একদম আমাকে রাগাবে না বলে দিলাম। এমনিতে আমি ভীষণ রেগে আছি তোমার উপর। এখন তাড়াতাড়ি সরি বলো আর কাহিনী শেষ করো। আমি কেন অযথা সরি বলতে যাব শুনি? আমার আসতে লেট হয়েছে, এটা আমার কোনো দোষ নেই। দোষ যদি কারো থেকে থাকে তবে সেটা আদির। সরি বললে ও বলবে, আমি কেন বলবো? তুমি সরি বলবে কিনা বলো। আজকেও তোমার ঝগড়া করতে ইচ্ছে করছে? আমার বাবা ঝগড়া করার মুড একেবারেই নেই এখন। এখন কথা না বাড়িয়ে চেঞ্জ করে এসে যাও। আমি কথা বাড়াচ্ছি? আমি ঝগড়া করছি? তা নয়তো কি? কথা তুমি বাড়াচ্ছ। যখন একটা সরিতেই সব ঠিক হয়ে যেতে পারে, তাহলে বলছো না কেন? আচ্ছা বাবা, সরি, সব দোষ আমার। হ্যাপি, এবার যাও গিয়ে চেঞ্জ করে এসো। চেঞ্জ করবো মানে? এখনো তো মুখ দেখাই হলো না। এসো এসো, তাড়াতাড়ি মুখ দেখো আর কাজ শুরু করো। ঘোমটা তুলে কি কি বলবে তার স্পিচ তৈরি করেছো তো? নাতাশা ছোট ছোট পা ফেলে বিছানায় গিয়ে বসলো। বিয়ের ওড়নাটা তুলে মাথায় লম্বা ঘোমটা দিয়ে বসে ইশারায় সাহিলকে ডাকলো, বলল, আসো, চলে আসো, আমি রেডি। সাহিল ভ্রু কুচকে তাকালো।
ছোট্ট দীর্ঘশ্বাস ফেলে হাতের কাপড়গুলো সোফায় রেখে টেবিলের ড্রয়ার থেকে একটা ছোট্ট বক্স বের করে এগিয়ে গেল নাতাশার দিকে। নাতাশার সামনে দাঁড়িয়ে বক্সটা নাতাশার দিকে এগিয়ে দিতেই ঘোমটা উঁচু করে মুখ বের করে কটমট করে তাকালো নাতাশা। এটা কি হচ্ছে? মুভি দেখোনি? বাসরাতে কেউ এইভাবে মুখ দেখায় গিফট দেয় নাকি? প্রথমে ঘুমটা তুলতে হয়, তারপর গিফট দিতে হয়। কিছুই জানো না দেখছি। নাও আবার নতুন করে শুরু করো। আমি আবারও ঘুমটা দিয়ে বসছি, এবার যেন ভুল না হয়। নাতাশা ঘোমটা দিয়ে বসতেই দীর্ঘশ্বাস ফেলল সাহিল। নাতাশার কথা মতো ঘোমটা তুলতেই মিষ্টি করে হাসলো নাতাশা, হাত বাড়িয়ে বলল, আমার গিফট। সাহিল নাতাশার হাতে বক্সটা ধরিয়ে দিতে এককাল হাসলো নাতাশা। সাহিল কিছুক্ষণ স্থির তাকিয়ে থেকে চেঞ্জ করার জন্য ওয়াশরুমের দিকে আসতে নিলে নাতাশার কথায় থমকে দাঁড়ালো। ও হ্যালো মিস্টার, এদিকে আসো। সাহিল এগিয়ে আসতে নাতাশা বলে উঠল, বিড়াল মারছো? সাহিল কথাটা ঠিক বুঝলো না, বলল, কি? ওই যে মানুষ বলে না, শুরু থেকেই বউকে দাবিয়ে রাখো নয়তো মাথায় চড়ে বসবে, সেটাই করার চেষ্টা করছো তাই না? এমন কোনো সিন চলবে না এখানে, বুঝেছো? চেষ্টাও করো না, ওকে? নাও এবার পরিয়ে দাও রিংটা। সাহিল এবার নাতাশার দিকে ঝুঁকে যেতেই মাথাটা পিছিয়ে নিল নাতাশা। ভ্রুকুচকে সাহিলের দিকে তাকাতে বাঁকা হাসলো সাহিল, দুষ্টু হেসে বলল, ভেবেছিলাম আজ তুমি অনেক টায়ার্ড, তোমাকে আজ ছেড়ে দেই, কিন্তু তুমি তো দেখছি একদম ফুল ফর্মে আছো, ফুল এনার্জি। এখন তো ছাড়াছাড়ি কোনো নামই নেই, তো এবার বিড়ালটা মেরেই ফেলি, কি বলো? নাতাশা হঠাৎই ভীষণ লজ্জা পেল। এতক্ষণ তো সে মজা করছিল সাহিলের সাথে। সাহিল যে হঠাৎ করেই নিজের রূপে ফিরে আসবে কে জানতো। সাহিলের কথায় লজ্জায় রাঙা হতেই আর একটু ঝুঁকে এলো সাহিল। সাহিলের নিঃশ্বাস নাকে মুখে আছড়ে পড়তেই নিঃশ্বাস বন্ধ হয়ে এলো নাতাশার। লজ্জা আর ভালো লাগার মিশনে তৈরি অদ্ভুত অনুভূতিতে মারা যেতে লাগলো ক্রমশ। সারাদিনের সব ঝামেলা আর কাজ সেরে অধীর যখন রুমে এলো, ঘড়িতে তখন 12টার বেশি বাজে। হাতের কোটটাকে বিছানার উপর ছুড়ে দিয়ে অলস পায়ে সোফায় গিয়ে বসতেই ক্লান্তিতে ভেঙে আসতে লাগলো শরীর। ঘামে ভেজা শার্টের উপরে দুটো বোতাম খুলে দিয়ে সোফায় গা এলিয়ে দিল। সোফায় মাথা ঠেকিয়ে সিলিং এর দিকে মুখ উঠিয়ে চোখ বুজে লম্বা শ্বাস নিতে রোশনির শরীরের মিষ্টি গন্ধ নাকে এসে লাগলো। পুরো রুম জুড়েই রোশনির শরীরের মাতাল করা গন্ধ ছড়িয়ে আছে। এটা কেবল অধীরই অনুভব করতে পারে। এটা অনুভব করার অধিকার আর কাউকে দিতেও চায় না। অধীরের ভাবনার মাঝেই রোশনি এসে দাঁড়ালো সামনে। অধীরের ক্লান্ত মুখটার দিকে কিছুক্ষণ তাকিয়ে থেকে ভ্রুকুচকে প্রশ্ন ছুড়ল, ঠিক আছেন আপনি? অধীর চোখ মেলে তাকালো। রোশনির স্নিগ্ধ মুখের দিকে কিছুক্ষণ নিষ্পলক তাকিয়ে থেকে জবাব দিল। ইয়া। রোশনির ঠিক বিশ্বাস হলো না কথাটা। সন্ধিহান চোখে তাকিয়ে বলল, এমন দেখাচ্ছে কেন আপনাকে? কিছু হয়েছে? অধীর রোশনির হাত ধরে টেনে পাশে বসালো। রোশনির চুলগুলো আলতো হাতে কানের পাশে গুজে দিতে দিতে বলল, ঠিক আছে সুইটহার্ট, বেশ একটু টায়ার্ড লাগছে। এখনো ঘুমোনি কেন? ঘুমিয়েছিলাম, কিছুক্ষণ আগেই ঘুমটা ভেঙে গেল। অধীর রোশনির গালে নিজের আঙ্গুল চালাতে চালাতে বলল। ডিনার করেছো? রোশনি ছোট্ট করে উত্তর দিল, না। অধীর ভ্রুকুচকে তাকালো, বলল, কেন? এত রাত হয়ে গেছে আর তুমি না খেয়ে বসে আছো? শরীর খারাপ হবে তো রে বাবা। নিচের একটু খেয়াল রাখতে শেখো সুইটার। মানছি জীবনটা তোমার, কিন্তু তুমি জানতো আমারই। তুমি বসো, আমি খাবার নিয়ে আসছি। অধীর উঠতে নিলে রোশনি হাত চেপে ধরল। অধীর ভ্রুকুচকে তাকাতেই রোশনি বলল, আপনাকে আনতে হবে না, আপনি ফ্রেশ হয়ে আসুন, আমি নিয়ে আসছি। এমনিতেই আপনাকে ভীষণ ক্লান্ত দেখাচ্ছে। খাওয়া দাওয়ার পাট চুকিয়ে বিছানায় যেতে প্রায় 1:30টার মতো বেজে গেল। রোশনিকে বুকে টেনে নিতেই গুটি সুটি মেরে মিশে রইল অধীরের বুকে। কিছুক্ষণের মাঝে ঘুমিয়েও গেল। অধীর রোশনির মাথায় ঠোঁট ছুঁয়ে চোখ বুঝতে আজকের ঘটনাটা মনে পড়ে গেল। ফ্ল্যাশব্যাক। দিদাম তখন রোশনিকে কিভাবে সরানো যায় সেটাই চিন্তা করছিল। মেয়েটা হঠাৎ করেই তার থেকে সবকিছু ছিনিয়ে নিচ্ছে, তার অধীরকে কেড়ে নিয়েছে। এটা সে কিছুতেই মেনে নেবে না। যে কোনো মূল্যেই সে রোশনিকে অধীরের জীবন থেকে সরাতে চায়। দিদামের চিন্তার মাঝেই ফোন বেজে উঠল। স্ক্রিনে ভেসে ওঠা নাম্বারটা দেখে কিছুক্ষণ এক দৃষ্টে তাকিয়ে থেকে ফোন উঠালো। ওপাশ থেকে কিছু বলতেই দিদাম বলে উঠল, তেমন কিছু না, বাস এটাই বুঝতে পারছি না ওই 2 টাকার মেয়েকে কিভাবে শেষ করব। অধীর ওই মেয়েকে এমনভাবে সিকিউর করে রেখেছে, ওই মেয়ে অব্দি পৌঁছানো ইম্পসিবল। আমার মাথায় আসছে না কি করব। তোমার কাছে কোনো প্ল্যান আছে? ফোনের ওপাশের ব্যক্তি কিছু বলতেই দিদাম ভ্রু কুচকালো। বিরক্ত হয়ে বলল,
আই ইউ ম্যাড? এতে অধীরের রেপুটেশন খারাপ হবে। রশনির কিছুই হবে না। আর অধীর যদি একটাবার জানতে পারে এটার পেছনে আমরা আছি, তাহলে আমাদের শেষ করতে 1 সেকেন্ডও লাগবে না। ওপাশে আরো কিছু বলতে দিদাম বলে উঠল, তুমি শিওর এটা করলে অধীরের থেকে রশনির দূরত্ব বেড়ে যাবে? ওপাশের ব্যক্তি কিছু বলতেই দিদামের ঠোঁটের কোণে হাসি ফুটল। মানে এমনটা হলে রশনি অধীরকে ভুল বুঝবে? এটা অবশ্যই ঠিক বলেছ। আমি যতদূর রশনিকে চিনি, ও অধীরের এই কাজটা কিছুতেই মেনে নেবে না। টিপিক্যাল বউদের মতো ভুল বুঝবে। দূরত্ব বাড়বে, আর সেই সুযোগটাই কাজে লাগাতে হবে। ওই সুযোগে অধীরের কাছে গিয়ে ওকে আমার বশ করে নিব। আর একবার আমাদের ফাঁদে পা দিলে ওই মেয়েকে সারা জীবনের মতো অধীরের জীবন থেকে উপড়ে ফেলবো। আই থিঙ্ক দ্যাটস আ গুড আইডিয়া। এখন প্ল্যানটা কাজ করলেই হয়। আরো কিছুক্ষণ কথা বলে ফোন কাটলো দিদাম। ঠোঁটে শয়তানি হাসি ফুটিয়ে বেলকনিতে চলে গেল। ওই কুত্তার বাচ্চাকে পাওয়া গেছে? অধীরের ছোট্ট প্রশ্নটাই খানিক চিন্তিত দেখালো শাহিনকে। শাহিনের প্রতিটা কার্যকলাপ সচেতন চোখে পর্যবেক্ষণ করলো অধীর। কাচের টেবিলের উপর ওয়ালপেপারটা ঘোরাতে ঘোরাতে চোয়াল শক্ত করে বলল, আমি না শোনার মুডে নেই শাহিন। অলরেডি একটা দিন কেটে গেছে। আমি ইমিডিয়েট ওই শোরের বাচ্চাকে আমার সামনে দেখতে চাই, অ্যাট এনি কস্ট। বুঝেছ? অধীরকে রেগে যেতে দেখে খানিক নড়ে চড়ে দাঁড়ালো শাহিন। শিরদাঁড়া খাড়া করে বলে উঠল, আমরা ওকে খুঁজে তো পেয়েছি স্যার, বাট ও বেঁচে নেই। অধীর খানিক চিল্লিয়ে বলে উঠল, হোয়াট? ইয়েস স্যার, হি ওয়াজ ডেড। ঢাকার বাইরে বডি পাওয়া গেছে। কেউ বা কারা ওর মাথায় গুলি করেছে। এরপর আমরা যাতে খুঁজে না পাই সেজন্য বডিটাকে ঢাকার বাইরে ফেলে এসেছিল। এখনো অবধি জানা যায়নি এসবের পেছনে কে বা কারা আছে, তবে আমরা চেষ্টা চালাচ্ছি। আশা করি খুব শীঘ্রই জানতে পেরে যাব। শাহিনের কথায় ভ্রুজোড়া খানিক কুচকে এলো অধীরের। চিন্তাটা বাড়লো বোধহয়। শাহিনকে কেবিনে থেকে যেতে বলে চেয়ারে গা এলিয়ে দিল। চেয়ারে মাথা ঠেকিয়ে চোখ বন্ধ করে পেপার ওয়েটটা ঘোরাতে ঘোরাতে ভাবতে লাগলো এসবের পেছনে কে থাকতে পারে। কিছুক্ষণ ভেবেও তেমন কাউকে পেল না। তবে দিদামের প্রতি সন্দেহ হচ্ছে খানিক। কোথাও এসবের পেছনে দিদাম নেই তো? রোশনিকে যে সে একেবারেই সহ্য করতে পারে না সে ব্যাপারে নিশ্চিত অধীর। কিন্তু দিদাম কি কাউকে খুন করতে পারে? অধীরের মাথা কাজ করছে না। তবে দিদামের প্রতি সন্দেহটা থেকেই যাচ্ছে। দোটানায় মাথাটা যখন ভোতা হয়ে আসছিল তখনই ইন্টারকমে ফোন এলো অধীরের। টেলিফোন তুলে কানে ধরতে রিসেপশনের মেয়েটা বলে উঠল, স্যার, একটা মেয়ে এসেছে, আপনার সাথে দেখা করতে চাচ্ছে। আমি এখন বিজি আছি মিস লারা। ওনাকে বলো ওয়েট করতে, নয়তো কাল আসতে। সরি স্যার, বাট উনি বলেছেন ইটস আর্জেন্ট। ওনার জীবন মরণ নাকি জড়িয়ে আছে। অধীর দীর্ঘশ্বাস ফেলে বলল, ওকে, পাঠিয়ে দাও। অধীরের কপাল কুচকালো খানিক। তবে সেটা ওই আগন্তুক মেয়েটির জন্য না, রোশনির জন্যে। রোশনিকে মারতে চায় কে সেটাই মাথায় আসছে না তার। রোশনিকে মেরে কার কি লাভ হতে পারে? অধীরের চিন্তার মাঝেই কেবিনের দরজায় কেউ নক করলো। অধীর চিন্তার জগৎ থেকে বেরিয়ে আগন্তুককে ভেতরে আসতে বলতে জিন্স শার্ট পরা একটা মেয়ে ভেতরে এলো। টেবিলের সামনে দাঁড়াতে চোখ মুখ কুচকে তাকালো অধীর। ভ্রুজোড়া কুচকে রেখে বলল, টেক ইউ সিট। মেয়েটা মুচকি এসে চেয়ার টেনে বসলো। মেয়েটাকে কিছুক্ষণ সচেতন চোখে পর্যবেক্ষণ করে কপাল কুচকাল অধীর। সোজা হয়ে বসে প্রশ্ন ছুড়ল, হু আর ইউ? এখানে আসার কারণ? মিস লারা বললেন এখানে আসাটা আপনার জন্য ভীষণ ইম্পর্টেন্ট। জীবন মরণের ব্যাপার টাইপ কিছু বলছিল। সো জানতে পারি এই বিষয়টা কি? অধীরের প্রশ্ন শুনে হাসলো মেয়েটি। অধীরের দিকে অন্যরকম ভাবে তাকাতে অধীরের কুচকানো ভ্রু আরো খানিকটা কুচকে গেল। মেয়েটার হাবভাব খুব একটা সুবিধার নয়। কথায় কথায় ঠোঁটের কোণের হাসিটাও বেশ সন্দেহজনক। মেয়েটাকে আরেকটু খেয়াল করতেই চোখ মুখ শক্ত হয়ে এলো অধীরের। চোয়াল শক্ত করে শান্ত গলায় বলল, কি উদ্দেশ্য নিয়ে এখানে এসেছো? আমি জানি তুমি এখানে এমনি এমনি আসোনি। এখন বলো উদ্দেশ্যটা কি? মেয়েটা এবারও হাসলো। টেবিলের উপর থেকে পানির গ্লাস তুলে নিয়ে গলা ভেজালো। অধীর সবটাই সূক্ষ্মভাবে শুধু দেখে গেল। অধীরের দিকে আরো একবার লোভাতুর চোখে তাকিয়ে বলে উঠল, ইউ আর সো হট মিস্টার অধীর চৌধুরী। একদম খেয়ে নিতে ইচ্ছে করছে। বাই দ্য ওয়ে, আপনার স্মার্টনেস দেখে আমি ইমপ্রেসড। একবার দেখেই বুঝে গেলেন আমি কোন উদ্দেশ্য নিয়ে এসেছি। ওয়াও, ইটস আনবিলিভেবল। আপনার মতো সুপুরুষ খুব কমই দেখেছি আমি। অধীরের চোয়াল শক্ত হয়ে এলো। সামনের দিকে ঝুঁকে টেবিলের উপর 2 হাত রেখে রাগী গলায় বলে উঠল, তোমার এসব ফালতু কথা শোনার টাইম আমার নেই। কি উদ্দেশ্যে এসেছো সোজা সোজা বলে দাও। আই নো অধীর চৌধুরীর সময়ের মূল্য অনেক।
তবে আমার উদ্দেশ্য জানতে হলে তো আপনাকে সময় দিতেই হবে মিস্টার চৌধুরী। অধীরকে রেগে যেতে দেখে মুচকি হাসলো মেয়েটা। চেয়ার ছেড়ে উঠে দাঁড়িয়ে অধীরের কাছে এগিয়ে যেতে ভ্রু কুচকে তাকালো অধীর। মেয়েটা ডান হাতে অধীরের গাল ছুঁয়ে দিয়ে শয়তানি হেসে নিজের শরীরে শার্টের উপরের বাটন খুলতে শুরু করলো। 2-3টা বাটন খুলতে অধীর চোয়াল শক্ত করে তাকালো। নিজের রাগটাকে কন্ট্রোল করার চেষ্টা করে বলল, What are you doing? You rubbish girl, are you? অধীরকে কথা শেষ করতে না দিয়েই মেয়েটা বাংলা সিনেমার মতো নিজের শার্ট ছিঁড়তে বলে উঠল, রিল্যাক্স মিস্টার চৌধুরী, এত হাইপার হওয়ার কি আছে? চিল ম্যান। আমার উদ্দেশ্য জানতে চাচ্ছিলেন না? এখনই বুঝে যাবেন আমার উদ্দেশ্য কি। মেয়েটা শয়তানি হেসে পনিটেল করা চুলগুলো খুলে এলোমেলো করলো খানিক। ঠোঁটে লিপস্টিক আর কাজলটাকে হালকা হাতে লেপটে দিয়ে অধীরের দিকে বাঁকা হেসে তাকাতেই দেখলো অধীর ভ্রু কুচকে তাকিয়ে আছে। মেয়েটা আবারও শয়তানি হাসি হাসলো। অধীরের দিকে আরেক পলক প্লিজ সামবডি হেল্প মি, প্লিজ হেল্প মি, প্লিজ কেউ আমাকে বাঁচান ওনার থেকে, প্লিজ হেল্প মি। তাকিয়ে দরজা খুলে বাইরে বেরিয়ে এলো চিল্লাতে। মুখটাকে দুঃখী করে কান্নায় ভেঙে পড়ে চিল্লাতে বলতে লাগলো। মেয়েটা চিৎকারে ততক্ষণে সবাই এসে গেছে। ছেঁড়া শার্ট, এলোমেলো চুল আর লেপটে যাওয়া লিপস্টিক আর কাজলে কাঁদতে থাকা মেয়েটাকে দেখে সবাই ভ্রু কুচকে তাকিয়ে আছে। সাহিলও এসে গেছে ততক্ষণে। মেয়েটাকে বিধ্বস্ত অবস্থায় দেখে কপালে তার 2-3টে চিন্তার ভাঁজ পড়ল। মেয়েটাকে কিছু বলবে তার আগেই দরজা ঠেলে বেরিয়ে এলো অধীর। শান্ত চোখে মেয়েটাকে দেখে পকেটে হাত ঢুকে সোজা হয়ে দাঁড়ালো। অধীরকে দেখে ভয়ার্ত মুখে তাকে আবারও কাঁদতে শুরু করলো। মেয়েটা বলল, প্লিজ আমাকে বাঁচান, প্লিজ ওনার হাত থেকে আমার সম্মান বাঁচান, আমায় সাহায্য করুন। মেয়েটার কথায় আর বিধ্বস্ত চেহারায় সবাই যেন বিস্ময়ে হতভম্ব হয়ে গেল। অধীর যে এমন একটা কাজ করতে পারে সেটা কেউ কখনো কল্পনাতেও আনেনি। অধীরের প্রতি তাদের বিশ্বাস আছে। এই রাগী মুডি ছেলেটার যাই হোক কোনো মেয়ের সাথে এমন জঘন্য কাজ কিছুতেই করবে না। কিন্তু মেয়েটার বিধ্বস্ত চেহারা যে অন্য কিছু বলছে। চোখের সামনে জলজান্ত প্রমাণ থাকতেও কি তাদের অধীরের প্রতি অবিশ্বাস করা উচিত নয়? অধীর তখনও খুব স্বাভাবিকভাবে দাঁড়িয়ে আছে। সাহিল অধীরের পাশে এসে দাঁড়ালো। অধীরের শান্ত মুখের দিকে তাকিয়ে চিন্তিত গলায় বলল, হোয়াট ইজ দিস অধীর? ইটস টোটালি রাবিশ। মেয়েটা কে আর কি বলছে এসব? অধীর আগের মতোই স্বাভাবিক ভঙ্গিতে দাঁড়িয়ে রইল। মেয়েটা আর ঠিক কি করতে চাইছে সেটাই দেখতে চাইছে। অধীরকে চুপ থাকতে দেখে মেয়েটা কাঁদতে বলে উঠল, আমি বলছি, আমার নাম তনিমা। আমি এখানে ওনার সাথে দেখা করতে এসেছিলাম, কারণ আমার একটা চাকরির ভীষণ প্রয়োজন ছিল। কিন্তু উনি বললেন এখন নিয়োগ দেওয়ার মতো কোনো পথ খালি নেই, চাকরিটা তিনি দিতে পারবেন না। আমি তখন আমার প্রবলেমটা ওনাকে বলি, আমার বাবা অসুস্থ, তার ইমিডিয়েট অপারেশন করাতে হবে, আমার কিছু টাকা চাই, বিনিময়ে আমি সব কাজ করতে রাজি আছি। সে কথা শুনেই উনি আমাকে তার সাথে রাত কাটানোর প্রপোজাল দিলেন। আমি যখন সেই জঘন্য প্রপোজালে রাজি হলাম না, তখনই উনি জোর জবরদস্তি শুরু করলেন আমার সাথে। আমি কোনো রকমে পালিয়ে এসেছি। প্লিজ আপনারা আমাকে সাহায্য করুন, রক্ষা করুন। কথাগুলো বলেই আবার কান্নায় ভেঙে পড়ল। সবার যেন কথাগুলো বিশ্বাসই হচ্ছে না। অধীর যে কোনোদিন কোনো মেয়ের অসহায়ের সুযোগ নেবে সে কথা কেউ ভাবতেই পারছে না। কিন্তু মেয়েটা তো আর তার সম্মান নিয়ে মিথ্যে কথা বলবে না। অধীরের ভাবনার মাঝেই নড়ে চড়ে উঠল রোশনি। ঘুম চোখে অধীরের মুখের দিকে তাকাতেই দেখলো অধীরকে বেশ খানিকটা চিন্তিত দেখাচ্ছে। রোশনি হাই তুলে বলে উঠল, এখনো ঘুমোননি? অধীরের ভাবনার সুতো কাটলো। রোশনির ঘুম জড়ানো কণ্ঠটাকে খেয়ে নেওয়ার প্রবল ইচ্ছে জাগছে মনে। মেয়েটা কি বোঝে না তার এই কণ্ঠে বারবার খুন হয় সে? অধীর রোশনির কপালে ঠোঁট ছোঁয়াতে আবেশে চোখ বুজে নিল রোশনি। অধীরের দ্রুত গতিতে বয়ে চলা হার্টবিটের প্রতিটা শব্দ খুব মনোযোগ দিয়ে শুনে আবারও চোখ মেলে তাকালো। বলল, ঘুমোননি কেন? আপনাকে কেমন চিন্তিত দেখাচ্ছে, বলুন না কি হয়েছে? অধীর হাতের বাঁধন আর একটু শক্ত করে বলে উঠল, চিন্তা হচ্ছে সুইটার, তোমাকে নিয়ে ভীষণ চিন্তা হচ্ছে। আমাকে নিয়ে চিন্তা হচ্ছে? তোমাকে কে মারতে চায়? তোমাকে মেরে তারই বা কি লাভ হতে পারে? কিছুই বুঝতে পারছি না। আজ প্রথমবার আমি ভয় পাচ্ছি সুইটার। তোমাকে হারানোর ভয় আমি শেষ হয়ে যাচ্ছি। তোমার কিছু হয়ে গেলে আমি বাঁচবো না সুইটার। রোশনি অধীরের সাথে নিজেকে আরো একটু মিশিয়ে নিয়ে মনে মনে ভাবতে লাগলো, আপনি থাকতে আবার কিচ্ছু হবে না আমি জানি।
আপনি আমাকে সব বিপদ থেকে আগলে রাখবেন এটাও জানি। আপনার উপর আমার পুরো বিশ্বাস আছে। আর আজ আপনি কেন এত চিন্তিত সেটাও আমি জানি। নাতাশা আপু আমায় সব বলেছে। আমি জানি আপনি কখনো এরকম জঘন্য কাজটা করতে পারেন না। আপনি এতটাও খারাপ নন মিস্টার চৌধুরী। অধীর দীর্ঘশ্বাস ফেলে রোশনিকে বুকে জড়িয়ে চোখ বুঝল। অধীর বুঝতে পারছে রোশনি তার প্রতি দুর্বল হতে শুরু করেছে। ধীরে ধীরে মেনে নিচ্ছে তাকে, নিজে থেকেই তার কাছে আসছে। অধীর অপেক্ষায় আছে সেই দিনটার যেদিন রোশনি তাকে তার ভালোবাসার কথা বলবে। অধীর চোখ বুজে লম্বা শ্বাস টেনে তখনকার কথা ভাবতে লাগলো। মেয়েটা যখন কেঁদে কেটে সবার সামনে অধীরকে খারাপ বানাতে ব্যস্ত, ঠিক তখনই নাতাশা গিয়ে মেয়েটার গালে কষে একটা থাপ্পড় মারল। মেয়েটা গালে হাত দিয়ে হতভম্ব চোখে তাকালো নাতাশার দিকে। বাকি সবারও একই অবস্থা। নাতাশা আরো একটা থাপ্পড় মারতে সাহিল এসে আটকালো ওকে। নাতাশা সাহিলের থেকে ছাড়া পাবার জন্য মোচড়ামুচড়ি করতে করতে রাগী গলায় বলল, অসভ্য মেয়ে, তুই বানিয়ে বানিয়ে একটা মন গড়া গল্প বলবি আর আমরা সবাই সেটা বিশ্বাস করে নেব? লজ্জা করে না নিজের ইজ্জত নিয়ে তামাশা করতে? তোকে আজ আমি মেরেই ফেলবো। তোর সাহস কি করে হয় অধীরের নামে মিথ্যা অপবাদ দেবার? সাহিল, ছাড়ো আমাকে। এই ফাজিল মেয়েটাকে উচিত শিক্ষা দিতেই হবে। ছাড়ো আমায়। রিল্যাক্স নাতাশা, এত হাইপার হওয়ার মতন কিছু হয়নি। আমরা জানি মেয়েটা মিথ্যে বলছে। রিল্যাক্স, আমি দেখছি ব্যাপারটা। তুমি প্লিজ শান্ত হয়ে যাও। জাস্ট রিল্যাক্স, ওকে? সাহিলের কথায় নাতাশা শান্ত হলো না। সাহিল অসহায় চোখে অধীরের দিকে তাকাতে অধীর চোখের ইশারায় শান্ত হতে বলল নাতাশাকে। এবার নাতাশা কিছুটা শান্ত হলো। কটমট চোখে মেয়েটার দিকে তাকাতে শুকনো ঢোক গিলল মেয়েটা। অধীর চোয়াল শক্ত করে মেয়েটার সামনে দাঁড়াতে ভয়ে কেঁপে উঠল তনিমা মেয়েটা। বাম হাতে কপালের ঘামটুকু মুছে নিয়ে ভয়ে ভয়ে তাকাতেই দেখলো কঠিন চোখে তাকিয়ে আছে অধীর। অধীর বাম হাতে দাড়ি ঘষে ভ্রু উঁচিয়ে বলল, অধীর চৌধুরীর সাথে খেলতে এসেছো? অধীর চৌধুরী সম্পর্কে কোনো ধারণা আছে তোমার? আমি কে না জেনে আমার সাথে খেলতে চলে এলে? আমাকে বদনাম করতে এসেছো, অথচ একবার দেখে নেবে না কেবিনে কোথাও সিসিটিভি ক্যামেরা আছে কিনা? অধীরের কথায় ভয়ে জড়সড় হয়ে গেল মেয়েটা। শুকনো ঢোক গিলে অধীরের দিকে তাকাতেই দেখলো অধীরের ঠোঁটে বাঁকা হাসি। অধীর চৌধুরীর সাথে খেলতে হলে মস্তিষ্ক বুলেটের থেকেও বেশি তেজ হওয়া যায়। আমি সার্কাসের সিংহ নই, আমি জঙ্গলের হিংস্র সিংহ। আমার সাথে লাগতে এলে জীবনে ফিরে যেতে পারবে না। নিশ্চয়ই বুঝে গেছো আমি কি। এবার কোনো নাটক ছাড়া বলো, কে পাঠিয়েছে তোমায়? মেয়েটা ভয়ে ভয়ে তাকালো। তোতলে যাওয়া গলায় কোনো রকমে বলে উঠল, কেউ পাঠায়নি আমায়। আমি জানতে চেয়েছি কে পাঠিয়েছে তোমায়, উইদাউট এনি ড্রামা। টেল মি স্টুপিড। অধীরের উঁচু ধমকে ভয় কেঁপে উঠল মেয়েটা। কথা বলার শক্তিটুকুও যেন লোপ পেল কোথাও। কোনো মতে কাঁপতে কাঁপতে বলল, বিশ্বাস করুন স্যার, আমি জানি না। আমার সাথে তার শুধু ফোনে টেক্সট হয়েছে। টেক্সটের মাধ্যমেই কেউ বলেছিল কাজটা করতে। বলেছিল কাজটা করলে আমাকে অনেক টাকা দেবে। টাকার লোভে পড়ে আমি এমনটা করতে বাধ্য হয়েছি স্যার। প্লিজ আমাকে ক্ষমা করে দিন। আমি আর কখনো এমন কাজ করব না। প্লিজ স্যার, এবারের মতো ছেড়ে দিন। অধীর চোয়াল শক্ত করে তাকালো, বলল, যে কাজটা করতে বলেছিল তার নাম্বারটা দাও, আর এক্ষুনি আমার সামনে থেকে সরে যাও, নয়তো বেশিক্ষণ নিজেকে কন্ট্রোল করতে পারবো না আমি। মেয়েদের গায়ে হাত তুলি না, তাই এই যাত্রায় বেঁচে গেলে, নয়তো প্রাণ নিয়ে ফিরতে পারতে না। পরের বার এমন করলে আমি ভুলে যাব তুমি একটা মেয়ে। সরি স্যার, আর এমনটা হবে না। এই যে নাম্বার। মেয়েটা অধীরকে নাম্বারটা দিয়ে এক প্রকার দৌড়ে চলে গেল। অধীর সবাইকে কাজে যেতে বলে সবাই যে যার কাজে চলে গেল। অধীর সাহিলের দিকে তাকিয়ে বলে ওঠে, নাম্বারটা ফোন দিয়ে দেখ। সাহিল মাথা ঝাঁকিয়ে ফোন লাগালো, তবে খুব একটা লাভ হলো না। নাম্বারটা সুইচ অফ দেখাচ্ছে। সুইচ অফ দেখাচ্ছে। নাম্বারটা শাহিনের কাছে দে, আর বলে দে যত তাড়াতাড়ি সম্ভব এই নাম্বারের মালিককে যেন খুঁজে বের করে অ্যাট এনি কস্ট। আমিও দেখি এর পেছনে ঠিক কার হাত আছে। কালো চাদরে মোড়া বিছানায় পা ঝুলিয়ে থমথমে মুখে বসে আছে অধীর। চোখে মুখে অসহায়ত্বের চিহ্ন স্পষ্ট। বাইরে তখন গুড়ি গুড়ি বৃষ্টি হচ্ছে। খোলা জানালার পর্দা ভেদ করে আসা ঠান্ডা বাতাসে শরীর ঠান্ডা হয়ে এলেও ঠান্ডা হচ্ছে না হৃদয়। বুকের ভেতর হঠাৎই ভীষণ জ্বালা করে উঠছে। তবে সেদিকে রোশনির খুব একটা খেয়াল নেই। সে ব্যাগ গুছাতে ব্যস্ত, যেন এই মুহূর্তে এটা ছাড়া দ্বিতীয় কোনো কিছুতে তার মনোযোগ দেওয়া একেবারেই উচিত নয়। অধীর বলে যে একটা মানুষ তার সামনে বসে আছে সেটাও যেন তার চোখে পড়ছে না।
রোশনির কার্যকলাপ ভালো করে দেখে নিয়ে নড়ে চড়ে বসলো অধীর। বাম হাতে চুলগুলোকে পেছনের দিকে ঠেলে দিয়ে তৃতীয়বারের মতো বলল, না গেলে হয় না সুইটহার্ট? আগের ন্যায় এবারও বেশ করুণ শোনালো কথাটা। পূর্বের মতো এবারও জবাব দিল না রোশনি। নিজের ব্যাগ গুছাতেই ব্যস্ত সে। রোশনির থেকে তৃতীয়বারেও কোনো উত্তর না পেয়ে অধীর বুঝলো রোশনি যাবেই। অধীর দীর্ঘশ্বাস ফেলল। বউটা ঠিক তার মতনই জেদি, দিন দিন তার মতোই একরোখা হয়ে উঠছে। একবার যখন যাবে বলেছে তখন দুনিয়া উল্টে গেলেও তার যাওয়া বন্ধ হবে না। রোশনি থাকবে না কথাটা মাথায় আসতেই চারপাশ কেমন যেন বিষাক্ত লাগলো অধীরের। রুমের ঠান্ডা পরিবেশকেও বিষের মতো মনে হচ্ছে। মেয়েটা ছাড়া থাকা তার পক্ষে সম্ভব নয়। এখনই কেমন দম বন্ধ লাগছে অধীরের। অফিসে কাজের প্রেশারটা কম থাকলে সে নিজেও যেত রোশনির সাথে। অধীরের ভেতর থেকে দীর্ঘশ্বাস বেরিয়ে আসলো। ঠান্ডা রুমটা হঠাৎই বিষাক্ত কিছু দীর্ঘশ্বাসে ভরে উঠল। অধীর রুম ছেড়ে বারান্দায় চলে যেতেই গোপনে দীর্ঘশ্বাস ফেলল রোশনি। আর চোখে অধীরের ক্লান্ত মুখটাকে দেখার চেষ্টা করেও দেখতে পেল না। অধীর পেছনে ফিরে দাঁড়িয়ে আছে, রেলিংয়ে হাত লাগিয়ে মেঘে ঢাকা আকাশের দিকে তাকিয়ে আছে। এতক্ষণে গুড়ি গুড়ি বৃষ্টিটাও থেমে গেছে, তবে মাঝে মাঝে প্রচন্ড ঝংকারে কেঁপে উঠছে আকাশ। সেই সাথে কাঁপছে অধীরের বুকের ভেতর। রোশনি চোখ ফিরিয়ে নিল। কয়েকদিন ধরে মনের ভেতর জমতে থাকা প্রশ্নের উত্তর পেতেই এই দূরত্ব। অনেক তো হলো, এবার সে জানতে চায়। জমে থাকা সব প্রশ্নকে ঝেড়ে ফেলে নতুন করে শুরু করতে চায়। রোশনি ব্যাগ গুছানো শেষ করে লাইট অফ করে বিছানায় গিয়ে বসলো। জানালা দিয়ে একবার উকি দিল অধীরের দিকে। অধীর আগের মতোই দাঁড়িয়ে আছে। রোশনি বুঝতে পারছে অধীরের মন খারাপ, কষ্ট হচ্ছে। অদ্ভুতভাবে রোশনিরও কেন জানি খারাপ লাগছে। বুকের ভেতর কোথাও একটা খালি খালি মনে হচ্ছে। রোশনি চোখ বুজে শ্বাস নিল। সাথে সাথে জয়ের বলা কথাগুলো কানে বাজতে লাগলো। জয় যেদিন চৌধুরী ম্যানশন ছেড়ে চলে যাচ্ছিল ঠিক তার আগের রাতে রোশনির সামনাসামনি হয় জয়। জয়কে দেখে চোখ নামিয়ে নেয় রোশনি। অপরাধবোধ আর নিজের প্রতি বিতৃষ্ণায় নিজেকে সবচেয়ে নিকৃষ্ট জীব মনে হচ্ছিল তার। জয়ের ঠোঁটের কোণে তখন এক চিলতে শুকনো হাসি। নীরবতা কাটিয়ে জয়ই মুখ খুলল, বলল, এভাবে চোখ নামিয়ে নিও না প্লিজ, তোমাকে এভাবে দেখতে আমার ভালো লাগে না। রোশনি চোখ তুলে তাকালো। জয়ের নিষ্পাপ চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে না পেরে আবারও চোখ নামিয়ে নিল। নিচু গলায় বলল, তোমার চোখে চোখ রাখার মতো ক্ষমতা আমার নেই জয়। সেই অধিকারটাও হয়তো হারিয়েছি আমি। বন্ধুর চোখে চোখ রাখতে বুঝে অধিকার লাগে? যদি অধিকার লেগেও থাকে তবে সেই অধিকার এখনো তোমার নামই আছে রোশনি, এটা আমি অন্য কাউকে দেবো না। রোশনি এক পলক জয়কে দেখেনি আবারও মাথা নিচু করলো। কিছুক্ষণ নীরব থেকে আবারও মুখ খুলল জয়। উপচে পড়া মায়া নিয়ে বলল, কাল চলে যাচ্ছি, যাওয়ার আগে তোমার কাছে একটা জিনিস চাইবো, দেবে? রোশনি অসহায় মুখ করে তাকালো। মিয়ে যাওয়া গলায় বলল, তোমার দেয়ার মতো আমার কাছে কিছুই নেই জয়। কেন আমার অপরাধ বোধ থেকে বাড়াচ্ছ? আমি যেটা চাই সেটা কেবল তোমার কাছেই আছে রোশনি, বলে দেব? কি চাই? আমার বন্ধুত্বটাকে, আকাশী বন্ধু রোশনিকে চাই আমি, যে আমার সাথে মাথা নিচু করে নয় মাথা উঁচু করে কথা বলতো। সেই বন্ধুটাকে ফিরে পেতে চাই, যে বিনা দ্বিধায় তার সব কষ্টের কথা আমাকে বলতো। ফিরে দাও প্লিজ, আমার ভালোবাসা চাই না। আমি শুধু আমার সেই পুরনো বন্ধুটাকে ফিরে পেতে চাই। ভালোবাসা না পেলেও বেঁচে থাকতে পারবো, কিন্তু তোমার সাথে কথা না বলে থাকতে পারছি না আমি। তোমার এই অসহায় মুখটা সহ্য করতে পারছি না আমি। সবকিছু বলে আবারও আগের মতো হয়ে যাও প্লিজ, আমার সেই পুরনো বন্ধুটাকে ফিরিয়ে দাও। রোশনি নিজেকে আটকাতে পারল না। অবাধ্য নোনা জল চোখ থেকে গড়িয়ে পড়ল। জয় হাত বাড়িয়ে দিতেই দুর্বল হাতে হাত মেলালো রোশনি। রোশনি ততক্ষণে হিচকি উঠে গেছে। জয় বাম হাতের আঙ্গুল দিয়ে নিজের চোখের পানিটুকু মুছে বলে উঠল, তোমাকে এখন ঠিক পেতনির মতো দেখাচ্ছে রোশনি, কমপ্লিটলি পেতনি। তোমার কান্নাটা ভীষণ বাজে। আমি হয়তো অন্য কেউ থাকলে নিশ্চিত সে অজ্ঞান টজ্ঞান হয়ে যেত। আমি একটু বেশি সাহসী কিনা তাই তোমার মতো পেতনির সাথে বন্ধুত্ব করছি, আর এখন অবধি নিজের ভারসাম্য বজায় রেখে অজ্ঞান হয়নি। আই এম প্রাউড অফ মাই সেলফ অ্যাজ এ ফ্রেন্ড। তোমার উচিত আমাকে নিয়ে প্রাউড ফিল করা। কান্নার মাঝেই হেসে ফেলল রোশনি। জয়ের বাহুতে দু চারটে কিল ঘুষি দিতেই হাসলো জয়। বাহুতে হাত ঘষতে ঘষতে বলল, বাপরে, পেতনিকে এত শক্তি! জয় আরো কিছু বলবে তার আগে চোখ রাঙিয়ে তাকালো রোশনি। জয় মুখে আঙ্গুল দিল। রোশনি জয়ের দিকে তাকাতে দেখলো জয় মুখে আঙ্গুল দিয়ে মিটি মিটি হাসছে। রোশনি আবারও একটা কিল বসালো জয়ের বাহুতে। এরপর দুজনে একসাথে ফিক করে হেসে উঠল। রোশনি হাসতে হাসতেই চোখের পানিটুকু মুছল। রোশনি মুখের দিকে তাকিয়ে হঠাৎই সিরিয়াস ভঙ্গিতে বলে উঠল জয়, অধীর তোমাকে সত্যি ভীষণ ভালোবাসি রোশনি, মেনে নাও ওকে। আমি জানি তুমি আমার জন্য এগিয়ে যেতে পারছো না। তুমি ভেবেছো তুমি আমাকে ঠকিয়েছো, এমনটা নো রোশনি, তুমি আমাকে ঠকাওনি। ব্যাস, আমার কপালে তুমি ছিলে না, তাই তোমাকে পাওয়া হলো না। কিছুক্ষণ থেমে আবারও বলতে শুরু করলো জয়,
ওদের আর আমার ভালোবাসার মধ্যে অদ্ভুত এক পার্থক্য আছে জানো। ওর ভালোবাসার পাগলামো আছে আর আমার ভালোবাসার অপেক্ষা। ওদের পাগলাটে ভালোবাসার কাছে আমার ভালোবাসা ফিকে হয়ে গেছে। তাই বলে আমার ভালোবাসা হেরে যায়নি। একটা কথা কি জানো, তুমি আমাকে কোনো দিনও প্রেমিক নজরে দেখোনি। তুমি আমাকে শুধু একটা বন্ধু হিসেবে দেখেছো, আর সেই বন্ধুত্বটাকেই ভুল করে ভালোবাসা ভেবে নিয়েছো। আমার তোমার সম্পর্ক বন্ধুত্ব পর্যন্তই। আমি বন্ধুত্বটাকে ভালোবাসা পাল্টাতে গিয়েছিলাম, কিন্তু পাল্টাতে পারিনি। এটা আমার ব্যর্থতা। সিদ্ধান্তটাই হয়তো ভুল ছিল। কখনো কখনো বন্ধুত্ব ভালোবাসা পাল্টে যায়, কিন্তু আমার ভালোবাসা বন্ধুত্বে সীমাবদ্ধ। আমি আমার ভাগ্যকে মেনে নিয়েছি। নিয়তির সাথে আর বোঝাপড়া আমি চাই না। বিশ্বাস করো, এরপর আর কোনো দিন ব্যর্থ প্রেমিক হয়ে তোমার কাছে ভালোবাসার অধিকার নিয়ে দাঁড়াবো না। বন্ধুত্বের দাবি নিয়ে হয়তো হুটহাট চলে আসবো, ট্রাস্ট মি, আমার ভালোবাসাটা সবসময় বন্ধুত্বের সীমাবদ্ধ থাকবে। রোশনি সবটা শুনেও কিছু বলল না। জয় আবারও বলল, ভালো থেকো রোশনি, অ্যান্ড থ্যাংক ইউ আমার আগের বন্ধুত্বটাকে ফিরিয়ে দেওয়ার জন্য। ওদের সাথে এগিয়ে যাও। একটা কথা মনে রাখবে, লাভ ডাজ নট নিড টু বি পারফেক্ট, ইট জাস্ট নিডস টু বি ট্রু। ওদের থেকে বেশি ভালো তোমায় কেউ বাঁচতে পারবে না রোশনি, হয়তো আমিও না। জয় চলে যেতে গিয়েও থেমে গেল, বলল, ওদেরকে ভালোবাসো। জয়ের কথায় কেঁপে উঠল রোশনি। শরীরের প্রতিটা অঙ্গ প্রত্যঙ্গ শিরশির করে উঠল। কখনো তো সে ভেবে দেখেনি সে অধীরকে ভালোবাসে কিনা, ভাবনার প্রয়োজনও পড়েনি। রোশনিকে চুপ থাকতে দেখে জয় হেসে বলে উঠল, তুমি ওদেরকে ভালোবেসে ফেলেছো রোশনি। রোশনি অনুভূতি শূন্য চোখে তাকালো, বলল, হ্যাঁ, তুমি ওকে ভালোবাসে ফেলছো। তুমি না চাইতো ওর ভালোবাসা আটকে গেছো। না, এটা সত্যি নয়। আমি অধীরকে ভালোবাসি না। তুমি ভুল জানো, ভুল বুঝছো তুমি। আমি ভুল বুঝছি না রোশনি, বিশ্বাস না হলে পরীক্ষা করে দেখো। পরীক্ষা? হ্যাঁ। কেমন পরীক্ষা? কিছুদিন ওদের থেকে দূরে থেকে দেখো। কথা আছে না, দূরত্ব ভালোবাসা বাড়ায়। সেই টেকনিকটাই ফলো করো। দূরে থেকে যদি তোমার মনে হয় তুমি ওদেরকে মিস করছো, ওদেরকে দেখার জন্য চটপট করছো, তাহলে ভেবে নিও তুমি ওকে ভালোবাসে ফেলছো। যদি সময় অসময় ওদের জন্য মন খারাপ হয়, যদি ওর একটা ফোন কলের জন্য ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতে ইচ্ছে করে, যদি ওদের কথা মনে পড়ে, রাতে তোমার ঘুমা না আসে, সারাক্ষণ যদি ওদের কথায় মন গুড়গুড় করে, তাহলে জেনে নিও তুমি ওদেরকে ভালোবাসো। কিছুক্ষণ নীরব থেকে রোশনি বলে উঠল, তুমিও নতুন করে শুরু করো জয়, নয়তো অপরাধ বোধে আমি বাঁচতে পারবো না। জয় কিছু বলল না। সব কষ্ট তার একার প্রাপ্য নয়, কিছু কষ্ট না হয় রোশনিও পাক। জয় চলে যাওয়ার জন্য পা বাড়ালো। কিছু দূর গিয়ে পেছনে তাকিয়ে বলে উঠল, একটু অপরাধ বোধ না হয় থাকুক তোমার জুলিতে, সে অজুহাত না হয় ও সময়ে আমার কথা মনে করে একটুখানি খেত। বাড়ির বাইরে গাড়ির কাছে দাঁড়িয়ে আছে সবাই। কাল রাতে বৃষ্টির পর আকাশ একদম চকচকে রৌদ্রতপ্ত, গরমও পড়েছে ভীষণ। টকটকে লাল রঙের শার্টটা অনেকটাই ভিজে গেছে। গলায় ঝুলানো সানগ্লাসটা চোখে লাগিয়ে বিরস মুখে হাত ঘড়িতে চোখ বুলালো আদি। নাক মুখ কুচকে বলল, এখনো কেন আসছে না ভাবি? কখন থেকে অপেক্ষা করছি। পাশ থেকে ঝুমা চৌধুরী বলে উঠলেন, আমি আসার সময় তো দেখে আসলাম তৈরি হচ্ছে, এখনো হয়নি বোধ হয়। আদি নাক কুচকালো, বলল, তৈরি হতে এত টাইম লাগে? আমাকে দেখো, 10 মিনিটে তৈরি হয়েছি, তাও এত হ্যান্ডসাম দেখাচ্ছে। মেয়েরা দেখলেই পটাপট ক্রাশ খেয়ে বসবে। আর ভাবি সকাল থেকে তৈরি হচ্ছে, এখনো শেষই হলো না। পাশ থেকে ফোরন কাটলো রিয়া। কিটকেটে কামড় বসিয়ে বলল, খিচুড়ি তৈরি হতে তো কম টাইম লাগে, এটা সবাই জানে আদি। টাইম তো লাগে বিরিয়ানি তৈরি হতে। অ্যান্ড ফর ইউর কাইন্ড ইনফরমেশন মিস্টার আদিল চৌধুরী, খিচুড়ির চেয়ে বিরিয়ানির ডিমান্ডটা বেশি। কথাটা বলেই পাশে দাঁড়ানো নাতাশার সাথে হাই ফাইভ করলো রিয়া। বাকি সবাইও ঠোঁট টিপে হাসতে লাগলো। আদি ঠোঁট ফুলিয়ে তাকাতেই আদির পিঠে চাপড় দিয়ে হেসে উঠল সাহিল। হাসতে হাসতেই বলল, রিয়ার সাথে কোনোদিনই পেরে উঠবি না তুই, তাই ওর সামনে অন্তত মুখটা বন্ধ রাখ ভাই। মাঝে মাঝে তোর জন্য আমারও খারাপ লাগে। এই 3 ফুটের পিচ্ছি একটা মেয়ে তোকে পুরো খোল খাইয়ে দেয়। লেট ইস এর শেমলেস। আই এম ডিসঅ্যাপয়েন্টেড ইয়ার। পাশ থেকে মুখ ফুলিয়ে বলে উঠল রিয়া, ভাইয়া আমি মোটেও 3 ফুটের পিচ্ছি নই, আমি 5 ফুট। রিয়ার কথার মাঝেই হাত থেকে কিটক্যাট ছিনিয়ে নিয়ে মুখে পড়ল আদি। চিবোতে চিবোতে বলল, কে বললো তুই 5 ফুট? তুই হলি 3 ফুটের লিলিপুট। আর লিলিপুটদের চকলেটস খেতে নেই, সেই সাথে অন্যদের কথার মাঝে ফোড়নও কাটতে নেই, নয়তো পেট ব্যথা হয়। সেই সাথে ছ্যাঁকা খাওয়া স্বামীও জোটে কপালে। আদির কথা শেষ হতে রিয়ার জয়ের কথা মনে পড়ল। অদ্ভুতভাবে লজ্জা পেল সে। আদিকে পাল্টা জবাব দিতেও ইচ্ছে করলো না। শরীর ভরা লজ্জা নিয়ে মাথা নিচু করলো। এদিকে রোশনি রেডি হয়ে আয়নায় শেষবার নিজেকে দেখেনি। অধীরের দিকে তাকাতেই দেখলো
অধীর অসহায় মুখে তার দিকে চেয়ে আছে। রোশনি চোখ নামিয়ে নিল। অধীর ক্লান্ত পায়ে এগিয়ে এসে রোশনির সামনে দাঁড়িয়ে আলতো হাতে রোশনিকে বুকে টেনে নিল। মাথায় ঠোঁট চুইয়ে কাতর গলায় বলে উঠল, ছেও না প্লিজ সুইটহার্ট, আমি থাকতে পারবো না। দেরি হয়ে যাচ্ছে মিস্টার চৌধুরী। অধীর বুঝল রোশনি কিছুতেই তার সিদ্ধান্ত বদলাবে না। দীর্ঘশ্বাস ফেলে রোশনির মুখের উপর থেকে ছোট চুলগুলো সরাতে সরাতে বলল, ঠিক আছে যাও, সাবধানে থাকবে, একা একা কোথাও যাবে না। কোনো সমস্যা হলে আমাকে ফোন করবে, ঠিকমতো খাওয়া দাওয়া করবে। আর রোশনি অসহায় চোখে তাকালো, ঠোঁট ফুলিয়ে বলল, ছোট বাচ্চাদেরও এভাবে কেউ ট্রিট করে না যেভাবে আপনি আমায় করছেন। কাল রাত থেকে এগুলো শুনতে শুনতে আমার মুখস্থ হয়ে গেছে। তুমি বিরক্ত হলেও কিচ্ছু করার নেই সুইটহার্ট, ওখানে গিয়ে বেশি উড়াউড়ি একদমই করবে না। আমার নজর কিন্তু সবসময় তোমার উপরে থাকবে। আপনি এখানেও আমার উপর নজর রাখার জন্য লোক রাখবেন? আচ্ছা, আমি কি ছোট বাচ্চা, এত নজরে রাখার কি প্রয়োজন শুনি? সেটা তোমার না জানলেও চলবে। এখন চলো, সবাই অপেক্ষা করছে। আর শোনো, সময় করে আমাকে কিন্তু মিস করবে। রোশনি চোখ মুখ কুঁচকে তাকালো। অধীর রোশনির নাক টেনে দিয়ে বলল, মিস না করলে কিন্তু খবর আছে বলে দিলাম। রোশনি নাক মুখ আরো খানিকটা কুঁচকে তাকাতে অধীর ওর হাত ধরে রুম থেকে বেরিয়ে আসতে আসতে বলল, এভাবে তাকিও না, আমার মন ঘুরে যাবে। আর একবার মন ঘুরে গেলে তোমার যাওয়া ক্যান্সেল। রোশনি আর অধীর গাড়ির কাছে আসতেই আদি বলে উঠল, উফ ভাবি, এতক্ষণে আসলে? বরের সাথে রোমান্স করছিলে না? আই নো, কতদিন দেখতে পাবে না বরটাকে। ইটস ভেরি স্যাড। আদির কথা শেষ হতে ওর পিঠে চাপড় বসালো অধীর। বলল, এসব ফালতু কথা ছেড়ে শোন, সবসময় তোর ভাবির সাথে সাথে থাকবি, একদমই একা ছাড়বি না, মনে থাকবে কথা? আদি মাথা নাড়ালো, মানে তার মনে থাকবে। রোশনির প্রতি অধীরের কনসার্ন দেখে নাক সিটকালেন রুমা চৌধুরী। ছেলেটা কি আস্তে আস্তে তার থেকে দূরে সরে যাচ্ছে? এটা তিনি কিছুতেই মেনে নেবেন না। এই মেয়েকে যে করেই হোক অধীরের থেকে আলাদা করেই ছাড়বে। রুমা চৌধুরীর ভাবনার মাঝেই মিসেস আনোয়ারা চৌধুরী বলে উঠলেন, আচ্ছা, এবার তাহলে আমরা বেরিয়ে পড়ি, অনেকখানি রাস্তা যেতে হবে, দেরি করা ঠিক হবে না। আনোয়ারা চৌধুরী আদি আর রোশনি সবার থেকে বিদায় নিয়ে গাড়িতে বসলো। রোশনি গাড়ির জানালা দিয়ে অধীরের দিকে তাকাতে দেখলো অধীর করুণ চোখে তাকিয়ে আছে। রোশনি জানে অধীরের কষ্ট হচ্ছে। গাড়ির গেট পেরিয়ে রাস্তায় আসতেই দীর্ঘশ্বাস ফেলল রোশনি। চোখ বন্ধ করে লম্বা শ্বাস টেনে নিজেকে সামলানোর চেষ্টা করতে পাশ থেকে আদি বলে উঠল, ভাবি, তোমার কি খারাপ লাগছে? কই না তো। তাহলে এইভাবে শ্বাস নিলে যে? তেমন কিছু নয় আদি, এমনি। আদি আর কথা বাড়ালো না, মোবাইলে ব্যস্ত হয়ে পড়ল। রোশনিও গোপনে দীর্ঘশ্বাস ফেলে বাইরের দিকে তাকালো। অবাধ্য বাতাসে উঠতে লাগলো চুল। রোশনি অলস হাতে চুলগুলোকে কানের পাশে গুজে দিয়ে অধীরের ভাবনায় ডুব দিল। ঘড়িতে তখন 3:15। রাস্তার পাশে টং দোকানের কাঠের বেঞ্চে চায়ের কাপ হাতে বসে আছে জয়। মাথার উপরে উত্তপ্ত সূর্যের তাপে শার্টের অনেকটাই ভিজে এসেছে। গলার টাইটাকে টেনে টুনে আরো খানিকটা ঢিলা করে চোখ মুখ কুচকালো জয়। এই তীব্র গরমে টিকা যাচ্ছে না। জয় চায়ের কাপে চুমুক দিতেই হুট করে তার পাশে এসে কেউ বসলো। আকস্মিক ঘটনায় খানিক চমকে তাকাতে রিয়াকে দেখতে পেল। জয় ভ্রু কুচকে তাকাতে একগাল হাসল রিয়া। ঠোঁটের কোণে হাসি ঝুলিয়ে রেখেই বলল, চা খাচ্ছেন? আমিও খাবো, অর্ডার দিন, সাথে 2 বিস্কিট। লাঞ্চ ব্রেকের খানিক পরেই অফিস থেকে বেরিয়ে গাড়ি নিয়ে সোজা এখানেই এসেছিল জয়। এই তো এখানে রোশনির সাথে তার প্রথম দেখা। সবকিছু এখনো কত স্পষ্ট। পুরনো স্মৃতিগুলো আওড়াতে আওড়াতে 1 কাপ চায়ের অর্ডার করেছিল জয়। কাঠের তৈরি চিকন বেঞ্চটাতে বসে সেসবই ভাবছিল জয়। এর মাঝে রিয়া এমন হুট করে আসাটা তার খুব একটা পছন্দ হচ্ছে না। তার এমন নিঃসংকোচ কথাগুলোকেও পছন্দ করা যাচ্ছে না। জয় তখনও ভ্রুকুচকে তাকিয়ে আছে। রিয়া বাম হাতে গলায় জমে থাকা ঘামটুকু মুছে নিয়ে বিরক্তিতে মুখ কুচকালো। জয়কে এভাবে তাকিয়ে থাকতে দেখে বলল, এভাবে তাকিয়ে আছেন কেন? পালিয়ে যাচ্ছি না, আগে চাটা অর্ডার করুন, তারপর না হয় এভাবে তাকিয়ে থাকুন। রিয়ার কথায় দ্রুত চোখ সরিয়ে নিল জয়। খানিক অস্বস্তি বোধ হলেও খুব সাবধানে সামলে নিল নিজেকে। বাম হাতে ভ্রু চুলকে বলল, আমার মনে হয় না এই চা তুমি খেতে পারবে। এটা কোনো দামি স্টলের দামি চা নয়, এটা রাস্তার ফুটপাতের টং দোকানের চা। এর থেকে। জয়ের কথার মাঝে চোখ মুখ ফুলিয়ে তাকালো রিয়া। বিরক্তির সুর তুলে বলল, আপনি এত বেশি কথা বলেন কেন বলেন তো? আমি বলেছি আমি দামি চা ছাড়া খাই না। আমি জানি এটা ফুটপাতের টং দোকানের চা। এখন বেশি কথা না বলে অর্ডার করুন তো, নয়তো আপনারটা নিয়ে নিব আমি। জয় ভুস করে নিঃশ্বাস ছাড়লো। দোকানিকে আরো 1 কাপ চা দিতে বলে রিয়ার দিকে তাকালো। রিয়া তখন পনিটেল করা চুলগুলোকে কাঠি দিয়ে আটকাতে ব্যস্ত।
শরীরে হালকা গোলাপি রঙের টপ আর কালো রঙের লেডিস জিন্স, হাঁটুর দিকটায় খানিকটা ছেঁড়া ছেঁড়া, সেখান থেকে পায়ের ফর্সা রংটা স্পষ্ট নজরে আসছে। জয় নজর সরিয়ে অন্যদিকে তাকালো। এদিকে দোকানি চা আর বিস্কুট দিতেই বেঞ্চে পা তুলে আরাম করে বসলো রিয়া। চায়ের মধ্যে বিস্কুট ডুবিয়ে খেতে জয়ের ভ্রুজোড়া খানিক কুচকালো। কোনো বড় ঘরের মেয়েরা সচরাচর এমনটা করে না, হয়তো সেসব মেয়েদের কাতারে রিয়া পড়ে না। জয় দীর্ঘশ্বাস ফেলে বাকি চাটুকু শেষ করে উঠে দাঁড়ালো। দোকানিকে চায়ের দাম দিয়ে রিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, আমাকে বাসায় যেতে হবে, তুমি চা এনজয় করো। জয় চলে যেতে নিলে রিয়া ভ্রু কুচকে তাকালো। গরম চায়ে ফু দিয়ে এক চুমুক দিয়ে বলে উঠল, আপনি তো মানুষটা বেশি ভালো না দেখছি, আমাকে একা রেখেই চলে যাচ্ছেন, এটা কেমন ম্যানার শুনি? সরি মিস রিয়া, বাট আমি থাকতে পারছি না, বাসে যাওয়াটা ইম্পর্ট্যান্ট। জয়কে বড় বড় পা ফেলে চলে যেতে দেখে চায়ের কাপ রেখে উঠে দাঁড়ালো রিয়া। বেঞ্চের উপর থেকে ব্যাগটা তুলে কাঁধে ঝুলিয়ে জয়ের পেছনে ছুটল। কয়েক কদম যেতেই কিছুর সাথে বেঁধে ছিটকে পড়ল মাটিতে। অসাবধানতায় কাঁধের দিকটায় খানিকটা ব্যথাও পেল। রিয়া অস্ফুট শব্দ করতে পেছন ফিরে তাকালো জয়। রিয়াকে মাটিতে পড়ে থাকতে দেখে এক প্রকার ছুটে এলো। রিয়ার পাশে পা ভেঙে বসে রিয়াকে তুলতে তুলতে বলল, পড়লে কিভাবে? বাচ্চাদের মতো দৌড়ানোর কি দরকার ছিল শুনি? রিয়া ঠোঁট ফুলিয়ে বলল, আপনার জন্যই তো পড়ে গেলাম, আপনি অমন করে চলে যাচ্ছিলেন কেন আমায় ফেলে? জয় ভুস করে নিঃশ্বাস ছাড়ল। রিয়াকে ধরে তুলে দাঁড় করিয়ে বলল, কোথায় লেগেছে দেখাও। রিয়া কাঁধের বাম সাইডে ইশারা করে বলল, এইখানে লেগেছে। জয় কাঁধের দিকে তাকাতেই দেখলো রিয়ার বাম কাঁধ খানিকটা লালচে হয়ে আছে। জয়ের কপালে দু তিনটা চিন্তার ভাঁজ পড়ল। শোল্ডার এমন লালচে দেখাচ্ছে কেন? মাটিতে পড়ে এমন হওয়ার কথা নয়, আগে ব্যথা পেয়েছিলে? রিয়া মাথা নাড়িয়ে হ্যাঁ বলল। জয় প্রশ্ন ছুড়ল, বলল, কবে? কাল রাতে। ডক্টর ডেকেছিলে? না। হোয়াট, এতটা আঘাত পেয়েছো আর বলছো ডক্টর দেখাওনি? আচ্ছা এখন চলো। কোথায়? কোথায় মানে? অবশ্যই ডক্টরের কাছে। না না, আমি যাব না, আমি কোনো ডক্টরের কাছে যেতে পারবো না। ডক্টরের কাছে গেলে জোর করে ইঞ্জেকশন দিয়ে দিবে আমায়, আমি যাব না। একটু কথা না বলে চুপচাপ গাড়িতে বসো গিয়ে। ডক্টর না দেখালে তোমার ব্যথা আরো বাড়বে, চলো। রিয়ার কথা বাড়ালো না। জয় গাড়ির দরজা খুলে দিতেই ভদ্রমেয়ের মতো গাড়ির সিটে গিয়ে বসলো রিয়া। জয়ও দীর্ঘশ্বাস ফেলে ড্রাইভিং সিটে বসে গাড়ি স্টার্ট করলো। গাড়ি চলতে শুরু করতে রিয়া বলে উঠল, এর আগে তো গাড়িটা দেখিনি, নতুন নিয়েছেন? উফ, ভীষণ গরম, একটু এসিটা অন করুন না। এসি অন করা যাবে না, ঠান্ডায় তোমার কাঁধে প্রবলেম হবে। জয়ের কথায় গাল ফুলিয়ে জানালার দিকে মুখ করে বসলো রিয়া। বাতাসে রিয়ার কাঁধ অবধি কার্ল করা চুলগুলোকে উঠতে দেখে এই জানালার গ্লাস তুলে দিল জয়। রিয়া জয়ের দিকে কপাল কুঁচকে তাকিয়ে বলে উঠল, গ্লাস কেন তুলে দিলেন? আমার গরম লাগছে, গ্লাস নামান। গ্লাস নামানো যাবে না, তোমার কাঁধে বাতাস লাগলে প্রবলেম হবে, ব্যথা বাড়তে পারে। ফর গডস সেক, গ্লাস নামিয়ে দিন, আমি গরমে ঘেমে যাচ্ছি, প্লিজ। অযথা জেদ করো না রিয়া। রিয়া বিরক্ত চোখে তাকালো, বলল, দেখুন গ্লাস নামিয়ে দিন, নয়তো আমি আপনার মনোযোগ নষ্ট করে দেব। এতে করে অ্যাক্সিডেন্ট হবে আর আমরা দুজনেই মরে যাব, তাও একই সাথে। এবার ভেবে দেখুন, এমনটা না চাইলে তাড়াতাড়ি জানালা খুলে দিন। জয় শান্ত চোখে রিয়ার দিকে তাকিয়ে না শোনার ভান করে ড্রাইভিং এ মন দিল। রিয়া বুঝলো জানালা খুলবে না, দুনিয়া উল্টে ফেললেও খুলবে না। অসভ্য লোক একটা। প্রায় মিনিট 10 পরে একটা হসপিটালের সামনে এসে গাড়ি থামালো জয়। গাড়ি থেকে নেমে গাড়ির অপর পাশে গিয়ে দরজা খুলে রিয়াকে নামতে বললেও রিয়া ঠায় বসে রইল। বেরিয়ে এসো। আমি একদম ঠিক আছি, একটু আগে অল্প একটু ব্যথা থাকলেও আর এখন একটুও ব্যথা নেই, আমি একদম ঠিক আছি, প্লিজ না যাই। জয় নিজে রিয়ার সিট বেল্ট খুলে গাড়ি থেকে নামালো। রিয়ার হাত ধরে হসপিটালের ভিতর যেতে যেতে বলল, তুমি ঠিক আছো কিনা সেটা ডক্টর বলবে রিয়া, এটা তোমার কাজ নয়, সো যার কাজ তাকে করতে দাও। রিয়াকে নিয়ে ডক্টরের কেবিনে বসে আছে জয়। ডক্টর রিয়ার কাঁধের ক্ষত জায়গাটা দেখে নিয়ে সোজা হয়ে বসলেন। জয়ের দিকে তাকিয়ে বললেন, তেমন গভীর কোনো ক্ষত না, ভয়ের কিছু নেই, বেশ কিছু মেডিসিন প্রেসক্রাইব করে দিচ্ছি, নিয়মিত খেলে খুব তাড়াতাড়ি রিকভার হয়ে যাবে। আর এখন একটা ইঞ্জেকশন দিতে হবে। মিস নীলিমা, ওনার জন্য ইঞ্জেকশন রেডি করুন। ইয়েস স্যার। এদিকে ইঞ্জেকশনের কথা শুনতেই ভয়ে চুপসে গেল রিয়া। অসহায় চোখে একবার জয় তো একবার ডক্টরের দিকে তাকালো। জয়কে নির্বিকার বসে থাকতে দেখে ডক্টরের দিকে তাকিয়ে বলে উঠল রিয়া, কি বলেন? ইঞ্জেকশন? ইঞ্জেকশনের কি দরকার? কাল রাতেই তো আমি মেডিসিন নিয়েছি, ইঞ্জেকশনের কোনো দরকার নেই, আমি একদম ঠিক আছি। আমাদের আপনার মূল্যবান সময় দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। জয়, চলুন না এবার।
জয় বিরক্ত চোখে তাকিয়ে বলল, ওরা কাল রাতে নিয়ে চড়িয়ে এখন অবধি যখন ব্যথা কমেনি তখন ডক্টরের কাজ করতে দাও। চুপ করে বসো আর ডক্টরের কথা শোনো। ডক্টরের কথা তো শুনলামই, এবার চলুন। দেখুন আমি একদম ফিট আছি। আপনি হয়তো জানেন না আমি অনেক শক্তিশালী, আমার শোল্ডারে অনেক শক্তি। এই দেখুন একদম ব্যথা নেই। রিয়ার কথা শেষ হতেই ডক্টর বলে উঠলেন, দেখুন মিস রিয়া, এখন যদি আপনাকে ইনজেকশন দেওয়া না হয় তবে রাতে আপনার ব্যথা বাড়তে পারে এবং পরবর্তীতে এটার জন্য বড় কোনো প্রবলেম ফেস করতে হতে পারে। এতে আপনারই কষ্ট হবে, তখন আপনিই কাঁদবেন। আপনার যা করার করুন ডক্টর, ব্যাস শুধু ঠিক করে দিন। জয়ের কথা শুনে চোখ রাঙিয়ে তাকালো রিয়া। তবে জয়ের মধ্যে তেমন কোনো হেলদোল দেখা গেল না। রিয়া ডক্টরের দিকে তাকিয়ে মেকি হাসিয়ার চেষ্টা করে বলল, আপনি ভুল ভাবছেন ডক্টর, আমি একদমই কাঁদি না। আমার চোখে তো এক ফোঁটা পানিও আসে না। ইনফ্যাক্ট আমি তো জন্মের সময়ও কাঁদি নাই। ইউ নো হোয়াট, আমি না ভীষণ শক্তিশালী, স্ট্রং গার্ল। প্লিজ আমি ইনজেকশন দিতে চাই না। রিয়া শেষের কথাটা বেশ অসহায় মুখ করে বলল, কিন্তু এতে লাভ বিশেষ হলো না। জয় বিরক্ত চোখে তাকিয়ে বলে উঠল, রিয়া প্লিজ তোমার বাজে কথা বন্ধ করো আর ডক্টরকে ইনজেকশনটা লাগাতে দাও। বাই দ্য ওয়ে, তুমি কি ইনজেকশনকে ভয় পাচ্ছ? জয়ের প্রশ্নে খানিক ভাব নিয়ে বসলো রিয়া। মোটেই না, আমার ব্রেভ গার্ল। স্কুলে যখন ভ্যাকসিনেশনের লাইন লাগতো তখন সবার আগে আমি দাঁড়াতাম, সবার আগে, বুঝেছেন? সবাই বলতো দেখো কত সাহসী মেয়ে। রিয়ার কথার মাঝেই ডক্টর বলে উঠলেন, সাহসীদের কিন্তু আগে ইনজেকশন দেওয়া হতো, রাইট মিস রিয়া? রিয়া মাথা দুলিয়ে হ্যাঁ বলল। নার্স ডক্টরের দিকে ইনজেকশন এগিয়ে দিতেই শুকনো ঢোক গিলল রিয়া। টেবিলের উপর থেকে ব্যাগটা তুলে নিয়ে দৌড় দেওয়ার প্রস্তুতি নিতে জয় এসে সামনে দাঁড়ালো। রিয়া পাশ কেটে দৌড়াতে নিলে জয় রিয়ার বাহু ধরে আটকায়। রিয়া জয়ের হাত থেকে ছাড়া পাওয়ার জন্য ছোটাছুটি করতে থাকে। এই ছাড়ুন, ছাড়ুন আমায়, আমি ইনজেকশন দিব না, ছেড়ে দিন আমায়। রিয়া রিল্যাক্স, শান্ত হও। পালাচ্ছ কোথায়? আমার কথা শোনো, ডক্টর কিছু করবে না, শান্ত হও। কেউ বাঁচাও আমায়, হিউম্যানিটির জন্য হলেও বাঁচাও, সিকিউরিটি বাঁচাও আমায়। আমি ইনজেকশন দেব না, ছাড়ুন আমায়। রিল্যাক্স রিল্যাক্স, ব্যাস হয়ে গেছে। জয়ের কথায় সরু চোখে তাকালো রিয়া। সন্দিহান গলায় বলল, হয়ে গেছে, সত্যি হয়ে গেছে। জয় মাথা নাড়াতেই চোখ বড় বড় করে তাকালো রিয়া। অবিশ্বাসের সুর তুলে বলল, সত্যি হয়ে গেছে? আল্লাহ, আমার তো বিশ্বাসই হচ্ছে না। কই, টেরই তো পেলাম না। তাহলে আরেকবার দিতে বলি? না না, দরকার নেই বাবা, আল্লাহ বাঁচাইছে। এবার যাওয়া যাক। এমনিতে অনেক কাণ্ড করে ফেলছো, আর কিছুক্ষণ থাকলে ভাবনার টিকিট কনফার্ম। চলো। জয় আর রিয়া কেবিন থেকে চলে যাওয়ার জন্য পা বাড়াতে ডক্টর বলে উঠলেন, মিস রিয়া। রিয়া পেছনে ফিরে জিজ্ঞাসা দৃষ্টিতে তাকাতে ডক্টর মুচকি এসে রিয়ার দিকে একটা ক্যান্ডি এগিয়ে দিয়ে বললেন, গেট ওয়েল সুন। রিয়া ক্যান্ডিটা হাতে নিতে নিতে বলল, আপনাকে ধন্যবাদ দেওয়া যাচ্ছে না ডক্টর, আপনি আমায় ইনজেকশন দিয়েছেন। তবে এই সুইট ক্যান্ডিটার জন্য আপনার অপরাধটা ক্ষমা করা যাচ্ছে, বাট নট থ্যাংক ইউ। ডক্টর মুচকি হাসলেন। জয় আর রিয়া হসপিটাল থেকে বেরিয়ে গাড়িতে বসতেই জয় ড্রাইভ করতে শুরু করলো। রিয়া ততক্ষণে ক্যান্ডি খেতে শুরু করেছে। জয়ের পেট ফেটে হাসি পাচ্ছে। সামান্য একটা ইনজেকশনে যে কারো এতটা ভয় লাগতে পারে তা ওর জানা ছিল না। জয়কে ঠোঁট টিপে হাসতে দেখে রিয়া ঠোঁট ফুলিয়ে তাকালো, বলল, হাসছেন কেন? জয় সামনের দিকে দৃষ্টি রেখেই বলল, তুমি সামান্য একটা ইনজেকশন এতটা ভয় পাও? আমি কখনো কাউকে এমন করতে দেখিনি। আর কে বলেছিলে তখন? হিউম্যানিটি, সিকিউরিটি, বাই দ্য ওয়ে, কি ছিল এগুলা? জয়ের ঠোঁটের কোণে দুষ্টু হাসি দেখতেই গাড়ি সিটের উপর পা তুলে আরাম করে বসলো রিয়া। ক্যান্ডি মুখে পুড়ে বলল, তখন মনে যা আসছিল তাই বলেছিলাম। আমিও জানি না কি বলেছিলাম তখন। সিকিউরিটি আসলে বেচারা এটা বুঝতে পারতো না সে কাকে বাঁচাবে, তোমাকে, আমাকে, ডক্টরকে নাকি হিউম্যানিটিকে। কথাটা বলতেই হাসতে লাগলো জয়। রিয়া কিঞ্চিত রাগ দেখিয়ে বলল, এতে এত হাসির কি আছে? অনেকেরই অনেক রকম ফোবিয়া থাকে, তেমনই আমার ইনজেকশন ফোবিয়া আছে। ইনজেকশন ফেভারিয়া? আই মিন টাইপানোফোবিয়া। জয় আবারও হাসলো। রিয়াকে বাচ্চাদের মতো করে ক্যান্ডি খেতে দেখে বলল, কমসে কম তুমি একটা ক্যান্ডি তো পেয়ে গেছো, আর কি চাই? একদম হাসবেন না, আমি চেয়েছি নাকি? ডক্টর নিজে থেকে আমায় দিয়েছেন। কি করতাম, মানা করে দিতাম? আমি এত খারাপ মেয়ে না, বুঝেছেন? তা তো আজ দেখতে পেলাম। আপনি বিড়বিড় করে কি বললেন? বিড়বিড় করে কথা বলা মানুষ আমার একদম পছন্দ না।
আর এমনিতেও আপনাকে পছন্দ করার কোনো প্রশ্নই আসে না। আপনার জন্যই তো ওরা আমায় ইনজেকশন লাগিয়েছে। আপনি ভীষণ খারাপ একটা মানুষ। রিয়া নিজের মতো করে বকবক করছে আর জয় শুনছে আর মুখ চেপে হাসছে। হঠাৎ জয় গাড়ি থামাতে রিয়া ভ্রু কুচকে বলে উঠল, এই আপনি গাড়ি থামালেন কেন? আমার বাড়ি এখনো অনেক দূরে। দেখুন, আপনাকে খারাপ বলেছি বলে আপনি আমাকে গাড়ি থেকে নেমে যেতে বলতে পারেন না? একটা অসুস্থ মেয়েকে। সেট আপ, কত কথা বলো তুমি। বাইরে তাকিয়ে দেখো, শুধু আমাদের গাড়ি নয়, সব গাড়ি দাঁড়িয়ে আছে। নিজের মতো করে বকবক করে চলছো। রিয়ার কথার মাঝেই ধমকে উঠল জয়। জয়ের রামধমকে মুখ ভেঙে বাইরের দিকে তাকালো রিয়া। সিগন্যালের কারণে সব গাড়ি থেমে আছে। গাড়ির গ্লাস এখন নামানো। রিয়া তখনও ক্যান্ডি খেতে ব্যস্ত। জয়ের হঠাৎই নজর গেল রিয়ার সাইডে একটা গাড়ি। দুজন ছেলে রিয়ার দিকে বাজে নজরে তাকাচ্ছে আর হাসছে। ছেলে দুটোর ব্যবহারই বলে দিচ্ছে বড়লোক বাপের বিগড়ে যাওয়া বখাটে ছেলে তারা। জয় চোখ মুখ শক্ত করে তাকিয়ে গাড়ির গ্লাস উঠিয়ে দিল। গ্লাস তুলতে রিয়া চোখ মুখ কুচকে তাকালো জয়ের দিকে। গাল ফুলিয়ে বলল, আবার কেন গ্লাস তুলে দিলেন? ডক্টর বললো তো সমস্যা হবে না। নামানো যাবে না, চুপ করে বসে থাকো। আর একটা কথা বলবে তো এক ছড়ে দাঁত ফেলে দেবো। রিয়া কিছু বলতে গিয়েও থেমে গেল। জয়ের রাগী দৃষ্টি দেখে মুখ কাচুমাচু করে সিটে গায়ে এলিয়ে দিল। সময় আসলে সেও দেখে নিবে এই ছেলেকে। কথায় কথায় খালি ধমক দিচ্ছে বেটা। রিয়ার তবুও মনের মধ্যে কোথাও একটা ভীষণ আনন্দ হচ্ছে। থেকে থেকে কিশোরী মনটা নেচে উঠছে অদ্ভুত এক ভালো লাগায়। বুকের ভেতর কিশোরী মনটাও যেন জয়ের রাগ ধমকে বলা কথাগুলোকেও দারুণভাবে এনজয় করছে। সন্ধ্যা 7:30। নাতাশা বিছানায় বসে উপন্যাসের বই পড়ছিল। নাতাশা নাকে ডগা থেকে চশমাটা 2 আঙ্গুলে ঠেলে দিয়ে বই বন্ধ করলো। বালিশের উপর থেকে মোবাইল তুলে নিয়ে সাহিলের নাম্বারে ফোন লাগালো। প্রথমবারেই রিসিভ করলো সাহিল। সাহিল হ্যালো বলতেই শব্দহীন হাসলো নাতাশা। গলার স্বর খানিকটা গম্ভীর করার চেষ্টা করে বলে উঠল, হ্যালো। আচ্ছা শোনো, তুমি আমাকে ফোন করো আর ফোন করে বলো তুমি আমাকে খুব মিস করছো। মানে? এত মানে বুঝতে হবে না তোমাকে, যা বললাম তাই করো। আমাকে ফোন করো আর বলো তুমি মিস করছো আমায়। ওকে বাই। নাতাশা ফোন কেটে মুচকি হাসলো। প্রায় সাথে সাথে সাহিলের নাম্বার থেকে কল আসলো ফোনে। ফোনের স্ক্রিনে তাকিয়ে মুচকি হাসলো নাতাশা। কল কেটে যাওয়ার ঠিক কয়েক সেকেন্ড আগে রিসিভ করে কানে ধরলো নাতাশা। আগের ন্যায় গলার স্বর গম্ভীর করে বলে উঠল, বলো সাহিল। আই মিস ইউ নাতাশা। কি বলবে আরেকবার বলো। আই মিস ইউ মাই বউ। নাতাশা মুচকি হেসে বলল, আই মিস ইউ টু। কখন আসবে? এই তো 1-1.5 ঘন্টার মাঝে চলে আসবো। ওকে চলো, এবার ফোন রাখো, আমাকে জ্বালিও না, আমার অনেক কাজ আছে, ভীষণ ব্যস্ত। বাই। ফোন কেটে মুচকি হাসলো নাতাশা। নাতাশা জানে সাহিল তাকে সত্যিই মিস করছে। সাহিল তাকে কতটা ভালোবাসে এটা বলার অপেক্ষা রাখে না। সাহিলের ভালোবাসার গভীরতা মাপার ক্ষমতা তার নেই, হয়তো কোনোদিন হবেও না। আচ্ছা, এমন একটা জীবনসঙ্গী পেয়ে কি তার একটু অহংকার করা সাজে না? নিজেকে সবচেয়ে ভাগ্যবতী বলা কি ভুল কিছু হবে? ঘড়ির কাঁটা 10টার ঘরে পৌঁছাতে ক্লান্ত পায়ে রুমে ঢুকলো অধীর। শরীরের সাথে মনটাও ভীষণ ক্লান্ত আজ। সেই ক্লান্ত ভাবটা সময়ের সাথে আরো বেশি ভারী হচ্ছে। এয়ার কন্ডিশনযুক্ত রুমের ঠান্ডা বাতাসেও এক ফোঁটা স্বস্তি মিলছে না। কোটটাকে সোফায় ছুঁড়ে ফেলে পা বাড়ালো ওয়াশরুমের দিকে। শাওয়ার ছেড়ে নির্বিশেষ দাঁড়িয়ে রইল। ঝর্ণার ঠান্ডা পানিতে মুহূর্তেই শরীর ঠান্ডা হয়ে এলেও ঠান্ডা হলো না বুক। বুকের ভেতর জ্বলতে থাকা দিকে দিকে আগুনে ক্রমশই নিঃশ্বাস নেওয়াটা মুশকিল হয়ে দাঁড়াচ্ছে। অধীর চোখ বুজে লম্বা শ্বাস নিল। রোশনির মায়ায় মোড়া মুখটা চোখের সামনে ভেসে উঠতে বুকে জ্বালা করে উঠল আবারও। অধীরের ইচ্ছে করছে এখনই ছুটে চলে যেতে রূপপুরে, যেখানে তার প্রাণ ভ্রমরাটা আছে। রূপপুর হলো অধীরদের গ্রামের বাড়ি। সেখানে ছিল অধীরের দাদুর জমিদারি। মিসেস আনোয়ারা চৌধুরী বছরের বেশিরভাগ সময় সেখানেই কাটান। অধীর প্রায় 1 ঘন্টা পর ওয়াশরুম থেকে বের হয়ে এলো। ভেজা চুলগুলো ভালো করে মুছে নিয়ে ফোন হাতে ব্যালকনির দিকে পা বাড়ালো। গ্যালারিতে ঢুকে রোশনির ছবিগুলোকে খুঁটিয়ে খুঁটিয়ে দেখে ফোন লাগালো রোশনির নাম্বারে, কিন্তু রিসিভ হলো না। প্রায় 2-3 বার ফোন দিয়েও রোশনিকে পাওয়া গেল না। অধীরের এবার মেজাজ খারাপ হচ্ছে। মেয়েটা নিশ্চয়ই নিজের মতো মেতে আছে। এদিকে যে তার বিরহে একজনের খাওয়া ঘুম সব বন্ধ হতে বসেছে, সেদিকে তার খেয়াল আছে। অধীর আদির নাম্বারে ফোন লাগালো। উনি তো আবার আরো এক ধাপ এগিয়ে ফোনটাই বন্ধ করে রেখেছে। অধীরের মাথা গরম হয়ে যাচ্ছে, তত্তর করে বাড়ছে রাগের গতি। রোশনিকে 2-4টে চর ঘুষি দেওয়ার প্রবল ইচ্ছেটা দমিয়ে আবারও ফোন লাগালো রোশনির নাম্বারে। এবার যদি মেয়েটা ফোন রিসিভ না করে তবে ওর কপালে দুঃখ আছে। ভোর 5টা, তখনও পুরোপুরি ভোর হয়নি। আবছা অন্ধকারে ঢেকে আছে আকাশ। খোলা জানালা দিয়ে হু হু করে আসা ঠান্ডা বাতাসে শরীর কেঁপে ওঠার জোগাড়।
জানা অজানা হরেক রকম পাখির কিচিরমিচির ডাক কানে আসতে নড়ে চড়ে উঠল রোশনি। ইট পাথরের ব্যস্ত শহরে সচরাচর পাখির এমন মাতাল করা ডাক শোনা যায় না। কংক্রিটের শক্ত আবরণে সবাই আজ বিলুপ্তের পথে। রোশনির ঘুম তখনও কাটেনি। ঘুমের ঘোরে নাকে ভেসে এলো পরিচিত এক গন্ধ। রোশনি ঘুমে বোঝা চোখজোড়া পিটপিট করে খুলতেই অধীরের ক্লান্ত মুখটা স্পষ্ট হলো। অধীরকে দেখা মাত্রই যেন ঘুম ছুটে পালালো রোশনির। কয়েক সেকেন্ড নিশ্চুপ তাকিয়ে থেকে বোঝার চেষ্টা করলো আদৌ কি এটা অধীর নাকি শুধু কল্পনা মাত্র। অধীরের গরম নিঃশ্বাস যখন তার চোখে মুখে আছড়ে পড়তে লাগলো তখনই বুঝলো এটা কল্পনা নয়, বরং অপ্রিয় বাস্তব। তখনই যেন কোটর থেকে চোখ বেরিয়ে আসার উপক্রম হলো রোশনির। রোশনি অধীরের থেকে সরে আসতে চাইল। রোশনির চাওয়াটা বোধহয় খুব একটা পছন্দ হলো না অধীরের। তাই তো ঘুমের মাঝে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে নিল রোশনিকে। রোশনি চোখ মুখ কুঁচকে আবারও নড়ে উঠতেই ঘুম জড়ানো চোখে তাকালো অধীর। হাতের বাঁধন শক্ত করে বলল, নড়ছো কেন? ডিস্টার্ব করবে না একদম, ঘুমাতে দাও। কথাটা শেষ করে রোশনিকে আরো কিছুটা কাছে টেনে চোখ বুঝলো অধীর। রোশনির মাথায় কিছুই ঢুকছে না। অধীর এখানে কি করে এলো, আর কখনই বা এলো? রোশনি অধীরের বাহুডোর থেকে মুক্তি পাওয়ার চেষ্টা করতে করতে বলে উঠল, আপনি এখানে কি করে মিস্টার চৌধুরী? কখন এলেন? আপনার তো... রোশনির কথার মাঝে চোখ মুখ কুচকে তাকালো অধীর। বিরক্ত গলায় বলল, বললাম না ডিস্টার্ব করো না, সারা রাত ঘুমাইনি, ঘুমাতে দাও। আর একটা কথা, আমি যতক্ষণ ঘুমাবো ততক্ষণ এখানে আমার কাছেই থাকবে। বিছানা থেকে নামলেই ময়ের। আর এমনিতেও তোমার দিনটা আজ খুব একটা ভালো যাবে বলে মনে হচ্ছে না, তাই দিনটা আরো খারাপ যাতে না হয় তাই চুপচাপ শুয়ে থাকো। আর এখন মাথায় বিলি কাটো। কথাগুলো শেষ করে রোশনির বুকের উপর মাথা রেখে গলায় মুখ গুজল অধীর। অধীরের এহেন কাজে রোশনির দম বন্ধ হয়ে গেল। অধীরের স্পর্শগুলো এখন বিদ্যুতের মতো কাজ করে, ছুঁয়ে দিলেই যেন শক লাগে। অধীরের ছোঁয়াগুলো আগের তুলনায় গভীর হতে শুরু করেছে। হুটহাট কাছে চলে এসে তাকে বেসামাল করে দিয়ে হারিয়ে যায়। রোশনিকে কাঁপাকাঁপি করতে দেখে চোখ জোড়া বন্ধ রেখে নেশা লাগা গলায় বলে উঠল অধীর, এইভাবে কাঁপাকাঁপি করো না সুইটহার্ট, বেসামাল হয়ে পড়বো। আর একবার বেসামাল হয়ে গেলে কিন্তু তোমাকেই প্রয়োজন হবে সামলানোর জন্য। কথা বলার তালে তালে অধীরের ওষ্ঠদ্বয় বারবার রোশনির গলায় স্পর্শ করছে। অধীরের ঠোঁটের নির্মম নির্যাতন সহ্য করতে না পেরে কোনো রকমে দুহাতে খামচে ধরল অধীরের মাথার পেছনের চুলগুলো। অধীর খানিক ব্যথা পেলেও শব্দ করল না। রোশনির এমন কাঁপুনিতে তার ভেতরটাও কাঁপতে শুরু করেছে। নিজের ভেতরের পুরুষ মানবটা বেসামাল হতে চাইছে খুব করে। নিয়মের বাইরে গিয়ে প্রিয়তমাকে একটু ছুঁয়ে দেওয়ার তিক্ত বাসনা জানান দিচ্ছে। অধীর রোশনির গলায় মুখ গুজে আলতো আদর দিতেই রোশনির কাঁপুনি তীব্রতে পৌঁছালো। অসহ্য অনুভূতিতে মরে যেতে লাগলো। অধীরের ঠোঁটের ছোঁয়া যত গভীর হতে লাগলো ততই যেন নিস্তেজ হয়ে এলো শরীর। অধীর রোশনির গলায় আদরে কামড় বসাতেই অধীরের পিঠ খামচে ধরল রোশনি। অধীরের অসহ্য অত্যাচার সহ্য করতে না পেরে বাড়তে লাগলো নিঃশ্বাসের গতি। দ্রুত নিঃশ্বাসে কখনো উপরে তো কখনো নিচে নামতে থাকা বুকের উপর মাথা রেখে রোশনি শরীরের উপর ভর ছেড়ে দিল অধীর। রোশনিকে পিষে দেওয়ার সুনিপুণ চেষ্টা চালিয়ে বলল, আমাকে আটকাও সুইটহার্ট, থামিয়ে দাও আমায়। আমি এইভাবে তোমাকে নিজের করতে চাই না। আমি চাই আমার স্পর্শগুলো তোমায় যেন গভীরভাবে স্পর্শ করতে পারে। আমি যতটা তৃষ্ণা নিয়ে তোমায় ছুঁয়ে দেব, ঠিক ততটা তৃষ্ণা নিয়ে তুমিও আমার ছোঁয়াগুলোকে শুষে নেবে। সেদিনটা এখনো আসেনি সুইটহার্ট, তোমার উচিত আমাকে আটকানো। থামিয়ে দাও সুইটহার্ট। অধীরের কথায় কাঁপুনিটা আরো একটু বেড়ে গেল রোশনি। সেই সাথে আরো জোরে খামচে ধরল অধীরের পিঠ, যেটা অধীরের নেশা আরো গভীর করে তুলছে। একদিকে রোশনির এমন কাঁপাকাঁপি, অন্যদিকে রোশনির নখের অত্যাচার। এটুকু যেন যথেষ্ট অধীরের সমস্ত স্ট্যাটাস, নাম, ইগোকে দমিয়ে দিয়ে তাকে বেসামাল করতে। অধীর নিজেকে সামলাতে রোশনির থেকে সরে এসে বালিশে মাথা রাখলো। চোখ বুজে লম্বা শ্বাস টেনে নিজেকে সামলিয়ে রোশনির দিকে তাকাতেই দেখলো রোশনি চোখ বুজে জোরে জোরে শ্বাস নিচ্ছে। অধীর বুঝলো তার এই মুহূর্তে এদিকে তাকানো উচিত হয়নি। এতক্ষণ নিজের সাথে যুদ্ধ করে নিজেকে সামলানোর চেষ্টাটা তার বোধহয় বৃথাই গেল। অধীর বালিশ ছেড়ে মাথা তুলে রোশনির দু পাশে হাতে ভর রেখে ঝুঁকে এলো অনেকটা। ডান হাতে রোশনির কাঁপতে থাকা ঠোঁট জোড়াতে স্পর্শ করতেই সব কন্ট্রোল, সব নিয়ম যেন হারিয়ে গেল। কয়েক সেকেন্ড ঘোর লাগা চোখে তাকিয়ে থেকে ঠোঁটের চারিপাশে ডান হাতের বৃদ্ধাঙ্গুলি দিয়ে স্লাইড করতে লাগলো। রোশনির ঠোঁটের দিকে আরেকটু ঝুঁকে গিয়ে নিশাতুর গলায় বলতে লাগলো অধীর, লাভ ইউ সুইটহার্ট, আই রিয়েলি ডু। ইউ আর মাইন, ইউ আর অনলি মাইন। তোমার ভাগ আমি কাউকে দিতে পারবো না। তোমাকে ছাড়া আমার চলবে না। আমার তোমাকে চাই। অনিয়মের নিয়ম ভেঙে হলেও তোমাকে চাই। আমার তুমিটাকে হারানো আমার পক্ষে সম্ভব নয়, কোনো মতেই সম্ভব নয়। অধীর রোশনির এতটা কাছে যে কথা বলার তালে তালে অধীরের ঠোঁট রোশনির ঠোঁটকে স্পর্শ করছে। অধীরের পাতলা ঠোঁট রোশনির ঠোঁটে দু চারবার আলতো করে ছুঁয়ে যেতে অদ্ভুত শিহরণে কম্পিত হলো রোশনি।
নিঃশ্বাস যেন থমকে গেল। গলার কাছে দলা বেঁধে ছিন্ন ভিন্ন হয়ে গেল সাজানো কথার বহর। একটা পুরুষের স্পর্শ এতটা ভয়াবহ হতে পারে নাকি শুধু অধীরের ছোঁয়াগুলোই এমন মারাত্মক? আমরা আলাদা হয়ে গেছি জানি, তবে এটা জেনে রেখো প্রিয়, কখনো আমার মনে হলে তোমার ফিরে এসো, ফিরে এসো। তুমি আমি ভুলে যাব, একথা তুমি মনেও আনবে না। কখনো আমায় মনে হলে তোমার ফিরে এসো, ফিরে এসো। কে ছিল আমার? শুধু তুমিই ছিলে, নিঃশ্বাসের চেয়েও বেশি প্রয়োজনীয় ছিলে। আমি তোমার জন্য কিছুই না, কিন্তু আমার জন্য তুমি আমার সব ছিলে। আমাকে যেন ভুলে যেও না, একথা তুমি বলতে। খুশি আর রইল না আমার, তুমি সময়ের মতো ছিলে, তোমার ছিলাম, তোমারই থাকবো। কি করবো, মনটা যে পাগল। কখনো আমায় মনে হলে তোমার ফিরে এসো, ফিরে এসো। আমি তোমার কথা মেনেছি, কিন্তু আমার হৃদয়কে মানাবো কিভাবে? যেখানেই থাকো ভালো থেকো। এমনিতেও তোমার আমার মাঝে কি বা ছিল? যত দূরেই থাকো না কেন, চোখ থেকে চোখের আড়ালে, তবে স্বপ্নের দুনিয়ায় দেখা করবো প্রতিদিন। এই পর্যন্ত ছিল আমাদের পথ চলা, তোমাকে এবার ফিরে যেতে হবে। কখনো আমায় মনে হলে তোমার ফিরে এসো, ফিরে এসো। গানটা শেষ করতেই চোখ থেকে এক ফোঁটা জল গড়িয়ে পড়ল গাল বেয়ে। সুনিপুণ হাতে বেশ যত্ন নিয়ে নোনা পানিটুকু মুছে নিল জয়। রক্তিম আকাশের দিকে তাকাতেই বুকের জ্বালা পোড়াটা বাড়ল। ভেতর থেকে কেউ তাচ্ছিল্যের হাসি হেসে উঠতে জয় আস্তে করে বলে উঠল, হাসছো কেন? হাসির মতো কি কোনো ঘটনা আদৌ ঘটেছে? সাথে সাথেই ভেতরের মানব সত্তাটা কটাক্ষ করে বলে উঠল, ঘটেনি? না ঘটেনি। সত্যি কি ঘটেনি, নাকি সব জেনে শুনিয়ে এমন বান্দরে রয়েছ? কি বলতে চাচ্ছ তুমি? এতে কিছু পরে সত্যি কি আর কিছু বলার থাকতে পারে, নাকি বলা উচিত? তুমি হলে একজন ব্যর্থ পুরুষ। তোমার মতো মানুষ এই পৃথিবীতে কোনো মূল্য নেই, মূল্যহীন তুমি। তোমার টাকা না টাকা দুটোই এই পৃথিবীতে সমান। তোমাকে ভালোবাসার মতো কেউ নেই। আমি মানি না, খুঁজে দেখো, আমাকে ভালোবাসার মতো অনেক মানুষকে তুমি পাবে। তাই তুমি আমাকে এভাবে বলতে পারো না। মানব সত্তা এবার যেন গা কাঁপিয়ে হাসতে লাগলো। জয় বিরক্ত হয়ে প্রশ্ন করল, আবার হাসছো? হাসি থামাও, আমার সহ্য হচ্ছে না। এখন আমার হাসি থেকে নজর পড়েছে তোমার? নিজের তো হাসা ছেড়ে দিয়েছো, এখন আমাকে বলছো হাসি বন্ধ করতে? তুমি পাল্টে গেছো জয়, সত্যি কি পাল্টে গেছে? কেন তুমি বুঝতে পারছো না? মনে আছে শেষ কবে এসেছিলে? জানি মনে নেই, মনে করতেও হবে না। সবকিছু মনে করা বা মনে রাখা গুরুত্বপূর্ণ নয়, তবে তোমার একটা কথা জানা উচিত। সেটা হলো আজকাল তুমি সিগারেট খেতে শুরু করেছো। তুমি কি জানো সিগারেটের সেই বিষাক্ত ধোঁয়ায় আমি জ্বলে পড়ে যাচ্ছি? আমাকে শেষ করতে বুঝি এত আয়োজন? জীবনে অনেক কিছুই তো হারালে, একদিন আমাকে হয়তো হারিয়ে ফেলবে। কি নিয়ে থাকবে তখন? কি করবে সে অপূর্ণ জীবন দিয়ে? কিছু করতে চাই না তো, এই তো বেশ আছে। জীবনে পাওয়ার থেকে না পাওয়ার হিসাবটাই বেশি। কি পেলাম আর কি পেলাম না সেটা খুঁজতে গেলে বাস্তবতার ঝুড়ি শূন্যই মিলবে। কি দরকার অযথা হতাশা বাড়ানোর? থাক না কিছু অপূর্ণতা। সবকিছু কি পেতেই হবে? কিছু অপূর্ণতা থাকা ভালো, তবেই তো সেটার প্রয়োজনীয়তা উপলব্ধি করা যায়। অপূর্ণতা মানুষকে শক্তিশালী হতে সাহায্য করে। তাহলে অপূর্ণতায় দোষ কোথায়? এত সহজেই হার মেনে নিলে ভুলে যেতে চাইছো তাকে? ভুলে যাওয়া কি এতই সোজা? সত্যি কি ভুলে যেতে পারবে কখনো? ভুলতে চাই না তো আমি। ভালোবাসার মানুষকে ভুলে যাওয়াটা অপরাধ, মারাত্মক অপরাধ। আমি সেই মারাত্মক অপরাধটা করতে চাই না। না পেলেই ভুলে যেতে হবে, তার তো কোনো মানই নেই। ভালোবাসা যেমন ভোলার মতো না, তেমন ফুরানোর মতো না। ভালোবাসা থাকলে দূর থেকেও ভালোবাসা যায়। আমার ভালোবাসা না কোনোদিন ফুরাবে না, আর না কোনোদিন ভুলে যাব। এতই যখন ভালোবাসো তখন যেতে দিলে কেন তাকে? কেন আটকে রাখলে না? অনেকদিন আগে একটা মুভি দেখেছিলাম, যেখানে নায়ক বলেছিল, মোহাব্বত হে ইসলিয়ে জানে দিয়া, জিদ হতি তো বাহমে হতি। যদিও বাস্তব জীবন মুভি বা গল্পের মতো হয় না, তবুও আমার ক্ষেত্রে অনেকটা তেমনই ঘটেছে। ধরে রেখে লাভ নেই, ছেড়ে দিতে হয়। মুক্ত করার পরও যদি দিন শেষে ফিরে আসে, তখনই বুঝবো সে আমাকে ভালোবাসে। তবে আমি জানি সে ফিরবে না। যেখানে চাওয়াটাই একাকার, সেখানে ফিরে আসার কথাটা ভাবা বোকামো ছাড়া আর কিছুই নয়। আমি চাইও না সে ফিরে আসুক। ভালোবাসলি পেতে হবে এমনটা তো নয়। আমি যেমন তাকে ভালোবাসি, তেমন এটাও চাই সে যেন সুখে থাকে। ভালোবাসায় বিয়েটা প্রয়োজন না হলেও বিয়েটা ভালোবাসায় প্রয়োজন। আমি জানি অধীর ওকে সুখে রাখবে। এইভাবে আর কতদিন চলবে? জয় জবাব দেবে তার আগেই মায়ের আগমন হলো। হাতে তার দুটো চায়ের কাপ। মুচকি হেসে
জয়ের দিকে একটা কাপ এগিয়ে দিতে হাত বাড়িয়ে কাপটা হাতে তুলে নিল জয়। মাকে সোফায় বসিয়ে নিজেও বসে পড়ল মায়ের পাশে। রুমে আসতে মনে হলো কারোর সাথে কথা বলছিলি। কার সাথে কথা বলছিলি বাবু? মায়ের কথা শুনে নাক সিটকে তাকালো জয়, বলল, উফ আম্মু কতবার বলছি বাবু ডাকবে না। তুমি যে কেন এখন সেই বাবুতে আটকে আছো বোঝে না। তুমি জানো এখন এই বাবু শব্দটা বয়ফ্রেন্ড গার্লফ্রেন্ড একে অপরকে বলে। তুমি তো। জয়ের কথার মাঝে মুখ কুচকে তাকালেন উনি, বললেন, আমার এত সব জেনে কাজ নেই, আমি তোকে বাবু বলেই ডাকবো। এতদিনের অভ্যাস ছাড়া যায় নাকি? ছোট থেকেই তো তোকে বাবু বলেই ডেকে এসেছি, এভাবে হুট করে বন্ধ করব কিভাবে? তাছাড়া তোর আব্বু তো তোকে বাবু বলেই ডাকতো। কথাটা বলেই হাসলেন উনি। স্বামীর স্মৃতি মনে পড়তেই চোখ দুটো জ্বালা করে উঠল ওনার। মায়ের মমতা মাখা মুখের দিকে তাকিয়ে জয় বলে উঠল, তুমি আর আব্বু পালিয়ে বিয়ে করেছিলে তাই না আম্মু? পালিয়ে বিয়ে করার কি দরকার ছিল? নানুরা কি মেনে নিচ্ছিল না তোমাদের সম্পর্ক? ছেলের কথা শুনে হাসলেন উনি। চায়ের কাপে চুমুক দিয়ে বলতে শুরু করলেন, তোর নানুরা না, আমার শাশুড়ি মানে তোর দাদি রাজি ছিল না। রাজি ছিল না তেমনটা নয়, এর পেছনেও একটা ঘটনা আছে। জয় কৌতূহলী চোখে মায়ের দিকে তাকিয়ে বলল, কি ঘটনা? একদিন স্কুল থেকে ফিরে দেখি বসার ঘরে অপরিচিত কয়েকজন বসে আছে। আমি এর আগে কখনো তাদের দেখিনি। স্বাভাবিকভাবেই তাদের সাথে কোনো রূপ কথা না বলে আমি আমার রুমে চলে আসি। রুমে আসতেই দেখি মা তাড়াহুড়ো করে রুমে ঢুকে আমার হাতে একটা শাড়ি ধরিয়ে দিল। মাকে প্রশ্ন করার আগেই মা বলল, তাড়াতাড়ি শাড়িটা পরে একটু সেজে নে। আমি কিছু বলতে যাব তার আগেই তোর নানু এসে দাঁড়ালো দরজায়। আমাকে তৈরি হয়ে বাইরে যেতে বলে দরজা ছাড়লেন তিনি। আব্বাকে আমি বেশ ভয় পেতাম, তাই আর কোনো কথা না বলে শাড়ি পরে একটু সাজলাম। কিছুক্ষণ পর মা এসে নিয়ে গেল বসার ঘরে। সেখানে তো দাদি মানে আমার শাশুড়ির পাশে গিয়ে বসালো আমায়। ওনারা আমাকে দেখে নিয়ে নিজেদের মধ্যে চোখাচোখি করে কি সব কথা বললেন। এরপর আব্বাকে জানালেন আমাকে তাদের পছন্দ হয়েছে। ওনাদের কথায় দেখলাম আব্বা মাও বেশ খুশি। আমার মাথায় তখনও কিছু ঢুকছিল না। একে তো বয়স কম, তার উপর ছিলাম ঘর কোনো মেয়ে। স্কুল আর বাড়ি এই নিয়েই থাকতাম। সেদিনই তোর দাদি আমাকে নাকফুল পরিয়ে দিয়েছেন। নাকফুল? হ্যাঁ, নাকফুল। এখন যেমন আংটি পরানোর নিয়ম হয়েছে, আমাদের সময় নাকফুল পরানোর প্রচলন ছিল। তারপর আর কি, ওনারা নাকফুল পরিয়ে চলে যাওয়ার পর জানতে পারি আমার বিয়ে পাকা হয়ে গেছে। বিয়ের কথা শুনে আমার সে কি কান্না! সারা রাত না খেয়ে বিছানার উপর হয়ে কেঁদে কেটে ভাসিয়েছিলাম। কথাটা বলতে বলতেই হেসে উঠলেন উনি। জয় চায়ের কাপটা টি টেবিলের উপর রেখে উত্তেজিত চোখে তাকিয়ে প্রশ্ন করল, তুমি বলে দাদি রাজি ছিল না তাই পালিয়ে বিয়ে করছো, এখন আবার বলছো দাদি নিজেই তোমাকে পছন্দ করে নাকফুল পরিয়েছে? কিছু তো মাথায় ঢুকছে না। পরের ঘটনা শোন, তাহলেই বুঝবি। পরের 2 দিন আমি ঘর থেকেই বের হইনি আর। এরপর প্রায় 1 সপ্তাহ আমি স্কুলে গেলাম। স্কুল ছিল আমাদের 1 গ্রাম পরে। পায়ে হেঁটে যাওয়া আসা করতে হতো। স্কুলে যাওয়ার পথে দেখলাম তোর বাবা রাস্তার ধারে দাঁড়িয়ে আছে। আমি তো ভয়ে শেষ। এখনকার মতো তখন এত মোবাইলের ব্যবহার ছিল না, তাই বিয়ে পাকা হওয়ার পরেও তোর বাবার সাথে আমার কথা হয়নি। এদিকে তোর বাবা আমার দিকে এগিয়ে আসতেই দিলাম 1 দৌড়। দৌড়ে সোজা স্কুলে। সারাটা সময় ভয় ভয় ক্লাস করলাম। ছুটির পরে একা একা ফিরছিলাম আর দোয়া পড়ছিলাম যাতে তোর বাবার সাথে দেখা না হয়। কিন্তু আমার ইচ্ছেটা পূরণ হলো না। তোর বাবাকে একই জায়গায় দাঁড়িয়ে থাকতে দেখে আমার ভয়ে গলা শুকিয়ে এলো। আমি দৌড় দেওয়ার প্রস্তুতি নেওয়ার আগেই ও আমার সামনে এসে দাঁড়ালো। আমার দিকে তাকাতেই আমি কেঁদে দিলাম ভ্যা ভ্যা করে। আমার কান্নায় তোর বাবা ফ্যাল ফ্যাল করে চেয়ে ছিল আমার দিকে। হয়তো আমার কান্নার কারণটা বোঝার চেষ্টা করছিল। আমার কান্না শুনে কয়েকজন কৃষক ছুটে এলো। গ্রামের মানুষ তো আর শহরের মানুষদের মতো এতটা স্মার্ট না। এসেই একের পর এক প্রশ্ন করতে লাগলো। আমি কেন কাঁদছি তা জানতে চাইলো। আমাকে যখন ওরা বলল আমি তাকে মানে তোর বাবাকে চিনি কিনা, তখন ভয়ের চোটে আমি বলে দিলাম আমি চিনি না। তোর বাবা অবশ্য বারবার বলছিল আমি তার হবু বউ, কিন্তু আমি কিছুতেই স্বীকার না করায় তোর বাবাকে সেদিন 2-4 ঘা খেতে হয়েছে ওদের হাতে।
তোর দাদুর বাড়ি গ্রামে থাকলেও ওনারা শহরে থাকতেন, তাই তোর বাবাকে গ্রামের লোক তেমন চিনত না। জয় আরাম করে বসলো, চোখে মুখে কৌতূহল নিয়ে বলল, বাপরে, আবু মাইরও খেয়েছে? তারপর কি হলো? ওই ঘটনার পরের দিন আবারও রাস্তায় দাঁড়িয়ে থাকতে দেখলাম তোর বাবাকে। সেদিন সাহস করে তার দিকে এগিয়ে গেলাম। ওই ঘটনার পর নিজেকে কেমন অপরাধী মনে হচ্ছিল। যতই হোক দোষটা তো আমারই ছিল। সেদিন থেকেই টুকটাক কথা শুরু হয়। আস্তে আস্তে তোর বাবাকে ভালো লাগতে শুরু করে। যখন তোর বাবার প্রতি দুর্বল হয়ে গেলাম, তখনই তোর দাদি জানতে পারলো আমার জন্যই তার একমাত্র ছেলে মাইর খেয়েছে। এ কথা জানার সাথে সাথে তিনি বিয়েটা না করে দিলেন। কিছুতেই ওনাকে রাজি করালো কেন না? তোর দাদি ছিলেন যেমন একরোখা, তেমন তোর দাদা ছিলেন রসিক। তোর দাদাই তোর বাবাকে বুদ্ধি দিলেন আমাকে নিয়ে পালিয়ে যেতে। ওনার কথা মতোই তোর বাবা হাত ধরে ঘর ছাড়লাম। কাজী অফিস থেকে বিয়ে করে তোর দাদির সামনে এসে দাঁড়ালাম। সেদিন মেনে না নিলেও আস্তে আস্তে মেনে নিলেন উনি। ওনার কথা শেষ হতেই শব্দ করে হাসতে লাগলো জয়। ছেলের সাথে তাল মিলিয়ে উনিও হাসলেন। হাসি থামিয়ে হঠাৎই চোখ মুখ কুচকে উঠে দাঁড়িয়ে বললেন, চুলায় দুধ বসিয়ে এসেছিলাম, অল্প করতে করতে ভুলেই গেছি। ওদিকে বোধ হয় সব পুড়ে গেল। উনি ব্যস্ত হয়ে বারান্দা ছাড়তেই বেতের সোফায় গা এলিয়ে দিল জয়। মা বাবার প্রেম কাহিনীটা তার মনে ধরেছে। হঠাৎই ওর রোশনির মুখটা মনে পড়ল তার অসম্পূর্ণ ভালোবাসার কথা। তার ভালোবাসাটাও যদি ভাবে পূর্ণতা পেত। তিক্ত দীর্ঘশ্বাসে বুকটা যখন ভারী হয়ে আসতে লাগলো, তখনই মন থেকে বলে উঠল, কিছু সম্পর্ক দূর থেকেই সুন্দর। মেঝেতে 2-3 টুকরো হয়ে পড়ে থাকা মোবাইল ফোনের দিকে তাকাতেই কান্না পাচ্ছে রোশনির। কেঁদে কেটে ভাসিয়ে দিতে ইচ্ছে করছে অধীর নামক এই অসহ্য দানবদেহী পুরুষটাকে। রোশনির কটমট দৃষ্টিতেও অধীরের মাঝে কোনো পরিবর্তন দেখা গেল না। রাজকীয় দেখতে সোফায় হাতলের সাথে হেলান দিয়ে হাত ভাঁজ করে দাঁড়িয়ে আছে সে। খুবই স্বাভাবিক দেখাচ্ছে তাকে। অধীরকে দেখে যতটা স্বাভাবিক মনে হচ্ছে, রোশনিকে দেখে ততটাই ভায়োলেন্ট মনে হচ্ছে। রোশনির চোখ জোড়ায় বলে দিচ্ছে, পারলে অধীর নামক প্রাণীটাকে সে নালার নোংরা পানিতে চুবাতো। রোশনির ফোনের টুকরাগুলোর দিকে কাতর চোখে তাকালো। সাথে সাথেই বাড়ল অধীরের প্রতি তীব্র রাগ। অধীরের দিকে কটমট চোখে তাকিয়ে বলল, আপনি এটা করতে পারলেন? আগের ফোনটাও আপনার হাতে শহীদ হয়েছে, এখন এটাও ইহলোক ত্যাগ করলো। আমার ফোনের সাথে আপনার কোন জন্মের শত্রুতা শুনি? বলেন, কেন ভাঙলেন এটা? অধীর ভ্রুকুচকে তাকালো রোশনির দিকে। রোশনির রাগান্বিত ফর্সা মুখটাতে দৃষ্টি স্থির করে বলল, ফোন রিসিভ করো না কেন? মানুষের ফোন কল যদি রিসিভ করতে ইচ্ছে না হয়, তাহলে সেই ফোন রেখে কি লাভ? তোমার ভাগ্য ভালো যে তোমাকে আছাড় মানে নেই। তুমি জানো আমার কি পরিমাণ রাগ উঠছিল? তাই বলে আপনি আমার ফোনটাকে শহীদ করে দেবেন? আমি ঘুমিয়ে পড়েছিলাম, তাই তো রিসিভ করতে পারিনি। আর সামান্য একটুর জন্য আপনি আমার ফোনটাকে আছাড় মারবেন? সরি, রাগ উঠছিল তাই ভেঙে ফেলছি। টাকা পৌঁছানোর সাথে সাথে নিউ ফোন পেয়ে যাবা। রাগ উঠলেই ফোন ভাঙতে হবে? এটা কোন দেশের নিয়ম শুনি? আরে বাপ, বললাম তো নতুন ফোন পেয়ে যাবা। অধীরের কথা বলার ধরন দেখে মাথাটা ধপ করে জ্বলে উঠল রোশনি। টাকা আছে বলে এই লোকের বহুত ভাব। ফোন ভেঙেছে কোথায় নরম সুরে সরি বলে তাকে মানানোর চেষ্টা করবে, তা না, উল্টো আবার অ্যাটিটিউড দেখানো হচ্ছে। রোশনি কটমট করে বিছানার দিকে তাকাতেই দেখলো বিছানার উপর আরাম করে অধীরের লেটেস্ট ফোনটা পড়ে আছে। রোশনি বড় বড় পা ফেলে এগিয়ে গেল সেই দিকটায়। ফোনটা হাতে তুলে নিতেই ভ্রুকুচকে তাকালো অধীর। এই মেয়ের মতিগতি সুবিধার লাগছে না। অধীর কিছু বলবে তার আগে শরীরের সমস্ত শক্তি প্রয়োগ করে ফোনটাকে ছুঁড়ে মারল রোশনি। টি টেবিলের কোনায় বাড়ি খেয়ে সাথে সাথে মৃদু ঝংকার তুলে দুনিয়া ত্যাগ করলো মোবাইলটা। রোশনির এহেন কাজে কপালের ভাঁজ মিলিয়ে গেল অধীরের। ফোনটাকে পৃথিবী থেকে বিদায় দিতে পেরে যেন মনের ভেতর বাকবাকুম করে উঠল রোশনির। মনে মনে বলল, এবার বুঝছেন মজা। আমার ফোন ভেঙেছেন না, এবার ঠেলা সামলান। আমি কি জিনিস এখনো বুঝেন নাই মিস্টার অধীর চৌধুরী। রোশনি যখন নিজের চিন্তায় বিভোর, তখনই অনুভব করলো তার কোমরে কেউ আলতো ছোঁয়ায় ভরিয়ে দিচ্ছে। রোশনি চকিতে তাকালো। অধীরকে এতটা কাছে দেখে চোখ বড় বড় করে বিস্ময় নিয়ে কিছু বলতে যাবে তার আগেই কোমর ধরে আরো একটু কাছে টেনে নিল অধীর। ঠোঁটে শয়তানি হাসি ঝুলিয়ে রেখে বলল, কি ভেবেছিলে আমার ফোন ভেঙে প্রতিশোধ নেবে? তোমার কি ধারণা অধীর চৌধুরী সামান্য একটা ফোনের জন্য আফসোস করবে? ইউ আর রং মিসেস অধীর চৌধুরী। সামান্য একটা ফোন ভেঙে আমাকে প্রতিঘাত করতে পারবে না। রোশনি বিরক্ত চোখে তাকালো। ঠোঁট উল্টাতেই অধীরের নজর আটকে গেল রোশনির কোমল নরম ঠোঁটে। মাথাটা সামনের দিকে এগিয়ে নিতেই সাথে সাথে মাথা পিছিয়ে নিল রোশনি। চোখ রাঙিয়ে তাকাতেই অধীর এক ভ্রু উঁচু করে প্রশ্ন করল, কি এইভাবে তাকানোর কি আছে? আমার বউ যা ইচ্ছে করতে পারি, তার ফোন ভাঙার সাথে সাথে তাকে আদরও দিতে পারি। তবে বউ চাইলে চুমু দিতেও আমার বিশেষ আপত্তি নেই।
অধীরের কথায় আবারও শক্ত চোখে তাকালো রোশনি। রোশনিকে এভাবে তাকাতে দেখে অধীর বলে উঠল, উফ সুইডার, এভাবে তাকিও না, খেয়ে নেবো কিন্তু। তখন আমার দোষ দিতে পারবে না। এমনিতেও চোখের সামনে এমন টেস্টি বউ থাকলে কি নিজেকে দূরে রাখা যায়? তুমি তো এখন বউয়ের হক নিয়ে বিনা রিমোট কন্ট্রোল ড্রোনের মতো এইখানে সেখানে উড়ে বেড়াচ্ছ। এখন স্বামীর হক অনুযায়ী আমার তো উচিত বউকে একটু আদর করা, কি তাই না? কথাটা বলেই দুই ভ্রু উঁচিয়ে তাকালো অধীর। মাথাটাকে আরো একটু সামনে এগিয়ে আনতেই অধীরের পায়ের উপর পাড়া দিল রোশনি। অধীর চাপা আর্তনাদ করে রোশনিকে ছেড়ে 2 কদম পিছিয়ে এসে ডান পায়ের পাতার দিকে তাকিয়ে মুখ কুচকালো। রোশনির মুখে তখন বিজয়ের হাসি। সে হাসি একটুতে ফুরাবার নয়। রোশনিকে হাসতে দেখে নাক মুখ কুচকে তাকালো অধীর। অধীরকে এইভাবে তাকাতে দেখে হাসি থামিয়ে অনেকটা অধীরের মতো করে বলে উঠল রোশনি, কি এভাবে তাকানোর কি আছে? আমার স্বামী যা ইচ্ছে করতে পারি, তার ফোন ভাঙার সাথে সাথে পায়ে পাড়াও দিতে পারি। তবে বর চাইলে 2-4টে কিলঘুষি দিতেও আমার বিশেষ আপত্তি নেই। রোশনির কথায় ভ্রুজোড়া আরো খানিকটা কুচকে গেল অধীরের। তার কথা তাকেই ফেরত দেওয়া হচ্ছে। রোশনি কিছু বুঝে ওঠার আগেই রোশনির কোমর ধরে টান দিয়ে আবারও নিজের কাছে এনে ফেলল অধীর। রোশনি দ্বিতীয়বারের মতো চমকালো। অধীরের ঠোঁটে তখন দুষ্টু হাসি। অধীরের হাসির কারণ খুঁজে পেল না রোশনি। চোখ দুটো ছোট ছোট করে প্রশ্ন করল, হাসছেন কেন? অধীর হাসতে হাসতেই জবাব দিল, কই হাসছি না তো। আপনি হেসে হেসেই বলছেন হাসছেন না? মাথার তার কি সবই গেছে? রোশনির এই কথাতেও হাসলো অধীর। রোশনি এবার বিরক্ত চোখে তাকালো। লোকটার মাথায় হয়তো সমস্যা হয়েছে। সারাদিন অফিস, ফাইল, ল্যাপটপ আর মিটিং নিয়ে পড়ে থাকলে এমন হওয়াটাই স্বাভাবিক। অধীরের দৃষ্টি রোশনির গলার দিকে। সকালের কামড় দেওয়া জায়গাটুকু লাল টকটকে হয়ে আছে, ফর্সা চামড়ায় স্পষ্ট হয়ে আছে। সেদিকে তাকিয়েই অধীর হাসছে। অধীর আর রোশনির চোখাচোখির মাঝেই দরজা খোলার আওয়াজ কানে এলো। রোশনি অধীরের থেকে নিজেকে ছাড়িয়ে নেওয়ার চেষ্টা করতে মারাত্মক রকমের কাজ করে বসলো অধীর। সাথে সাথেই শুরু হলো হিচকি। অধীর যে এমন একটা কাজ করবে তা কল্পনাও করেনি রোশনি। অধীর টুপ করে রোশনির ঠোঁটে আলতো করে চুমু দিয়ে রোশনির থেকে 2 কদম সরে দাঁড়িয়েছে। অধীরের মধ্যে তেমন কোনো প্রতিক্রিয়া দেখা না গেলেও রোশনির অবস্থা করুন। অধীরের কোমল ঠোঁটের স্পর্শে তার শরীর যেন অবশ হয়ে আসছে। ধীরে ধীরে শরীরটা বোধহয় ঠান্ডা হয়ে গেল হঠাৎই। চোখের পলক পড়ছে না। লজ্জা আর অস্বস্তিতে কাটা দিতে লাগলো শরীরে। এদিকে দরজা ঠেলে ভেতরে এসে রোশনিকে এভাবে হ্যাং মেরে দাঁড়িয়ে থাকতে দেখে ভ্রু কুচকে তাকিয়ে প্রশ্ন করলো আয়াস, বাড়ি তুমি এমন হ্যাং মেরে দাঁড়িয়ে আছো কেন? তোমার আবারও হিসকি তুলছো? আয়াসের কথাটা মস্তিষ্ক অব্দি পৌঁছাতেই হুঁশ হলো রোশনির। চট করে দৃষ্টি নামাতেই দেখলো আয়াস দাঁড়িয়ে আছে। রোশনি কপাল কুচকে তাকিয়ে বোঝার চেষ্টা করলো সত্যি এটা আয়াস নাকি অধীরের চুমুর সাইড এফেক্ট। আয়াসের ডাকে আবারও সচেতন চোখে তাকালো রোশনি। না, এটা চোখের ভুল না, সত্যিই আয়াস। কিন্তু ও কখন এলো? তবে কি অধীরই ওকে নিয়ে এসেছে? রোশনি হাঁটু ভেঙে বসে আয়াসের হাত ধরে হাতের উল্টো পিঠে ঠোঁট ছোয়ালো। গালে আলতো আদর দিয়ে কৌতূহলী গলায় প্রশ্ন করল, নকুল তুই এখানে কিভাবে, কখন এলি? সামান্য এটুকু কথার মাঝে অসংখ্যবার হিচকি দিচ্ছে রোশনি। আয়াস যেন এতে ভীষণ বিরক্ত। উফ বাড়ি, পানি কি হিসকি থামাও। মিস্টার লায়ন, বাড়িকে পানি দিন তো, নয়তো এই হিসকিতে আমি অজ্ঞান হয়ে যাবো। অধীর রোশনির দিকে পানির গ্লাসে গিয়ে দিতেই কাপা কাপা হাতে গ্লাস হাতে তুলে নিল রোশনি। এক নিঃশ্বাসে গ্লাসের পানিটুকু শেষ করেও হিচকি বন্ধ হলো না। আয়াস ভ্রু কুচকে তাকিয়ে বলল, পানি খেয়েও বন্ধ হলো না, এবার কিভাবে বন্ধ করব? আয়াসের কথার পিঠে দুষ্টু হেসে বলে উঠল অধীর, আমার কাছে একটা উপায় আছে হিচকি বন্ধ করার। যেটা করে হিচকি শুরু হয়েছে সেটা যদি আবার করি তাহলে হিচকি বন্ধ হবে। তোমার বাড়ি চাইলে আবারও সেটা করতে আমার আপত্তি নেই। বাড়িকে জিজ্ঞাসা করো আমার টেকনিকটা কাছে লাগাবো কিনা। অধীরের কথায় চোখ রাঙিয়ে তাকালো রোশনি। অধীরের হাসি কমল না। রোশনি ছোট্ট শ্বাস ফেলে তাকাতেই দেখলো আয়াস তার দিকে ভ্রু কুচকে তাকিয়ে আছে। একটা হিচকি তুলে বলে উঠল রোশনি, আবার কিভাবে তাকিয়ে আছিস কেন? তোমার গলায় এটা কিসের দাগ? আয়াসের কথায় অপ্রস্তুত হয়ে পড়ল রোশনি। অধীরের সেই নির্মম কামড়ের ফলেই হয়তো দাগ পড়ে গেছে গলায়। এখন আয়াসকে কি বলে বোঝানো যায়? রোশনি আমতা আমতা করে কিছু বলবে তার আগে অধীর বলে দুষ্টু হেসে বলে উঠল, তেমন কিছু নয় আয়াস, কেউ একজন ভালোবেসে আদর করে দিয়েছে। এখন তুমি বাইরে গিয়ে খেলো আর ভাবতে থাকো সেই লোকটাকে। আমি তোমার বাড়ির হিচকি বন্ধ করে কিছুক্ষণের মধ্যে আসছি, ওকে? আয়াস মাথা ঝাঁকিয়ে সন্ধিহান চোখে কিছুক্ষণ তাকিয়ে থেকে রুম থেকে বেরিয়ে গেল। এদিকে অধীরের কথায় চোয়াল ঝুলে পড়ার জোগাড় রোশনি। অদ্ভুত ব্যাপার হলো তার হিচকিও বন্ধ হয়ে গেছে।
এই লোকটা দিন দিন চূড়ান্ত ফাজিল হচ্ছে। কে বলবে এই শক্তপোক্ত গুরুগম্ভীর চেহারার পিছনে এমন বদমাইশ অসভ্য রূপও আছে? শুনশান নীরবতা। সেই নীরবতাকে কাটাতেই আকাশ ভেঙে বৃষ্টি নেমেছে। টিনের চালের উপর সেই বৃষ্টির ফোঁটা পড়তেই তৈরি হচ্ছে অদ্ভুত এক ছন্দের বহর। অন্ধকার ঘরটিতে হারিকেনের টিমটিমে আলো। শহুরে পরিবেশে হারিকেনের দেখা না মিললেও বাংলার গ্রামেগঞ্জে এখনো এর অস্তিত্ব রয়ে গেছে। ছোট্ট জানালার ফাঁক গলে বিদ্যুৎ চমকানির তীক্ষ্ণ আলো এসে আছড়ে পড়ছে চোখে মুখে। আদি হাত ঘড়িতে চোখ বুলালো। ঘড়ির কাঁটা 10-এর ঘর পেরিয়ে গেছে। শহরে এখন সন্ধ্যা রাত হলেও গ্রামের রাত 10টা মানে গভীর রাত। আদি দীর্ঘশ্বাস ফেলে পিয়ার থমথমে কালো মুখের দিকে তাকালো। ছোট্ট চৌকিটাতে পা ঝুলিয়ে বসে আছে। হারিকেনের টিমটিমে আলো স্পষ্ট না হলেও আবছা আবছা দেখা যাচ্ছে। পিয়া অনুভূতিহীন চোখে তাকাতেই দেখলো আদি তার দিকেই তাকিয়ে আছে। পিয়া বিরক্ত হলো। এই ছেলেটাকে তার বরাবরই বিরক্ত লাগে। আর বাড়ি চেয়ে এসেছে এই ছেলেকে যেন তার দ্বিতীয়বার আর না দেখতে হয়। কিন্তু নিয়তি তো তা চায়নি, তাই তো ঘুরে ফিরে তার সামনেই এনে ফেলেছে। তবে আজকে যা হলো তাতে সম্পূর্ণ নিয়তির দোষ দেওয়া যাচ্ছে না। গ্রামের মানুষগুলোর উপর ক্ষোভ বাড়ছে, সেই সাথে বাড়ছে নিজের উপর অকৃত্রিম রাগ। তার এখানে আসাটা একেবারেই উচিত হয়নি। নীরবতা কাটিয়ে পিয়াই প্রথমে মুখ খুলে বলল, বেশি সিরিয়াসনেস দেখানোর প্রয়োজন নেই। যা হয়েছে সেটা টোটালি আনএক্সপেক্ট অ্যাক্সিডেন্ট। এটা ভুলে যাওয়াই বেটার হবে। আর যাই হোক, তোমাকে স্বামী হিসেবে কখনোই চাইবো না আমি। পিয়ার শেষের কথাটা আত্মসম্মানে লাগলো আদির। পিয়ার দিকে কাটকাট চোখে তাকিয়ে খ্যাপাটে গলায় বলল, এই যে মিস ঝগড়াটে, আমারও কোনো শখ ছিল না তোমাকে বিয়ে করার। তোমার তো আমার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা উচিত। আফটার অল আমি তোমার সম্মান বাঁচিয়েছি। পিয়া দাঁতে দাঁত চেপে তাকালো, বলল, ও রিয়েলি? তুমি আমার সম্মান বাঁচিয়েছো? তোমাকে স্বামী হিসেবে মেনে নেওয়াটাই তো সবচেয়ে বড় অসম্মানের। আসছে আমার সম্মান বাঁচাইতে। ঝগড়া করাটা যে তোমার বেশ হ্যাবিট হয়ে গেছে তা বেশ বুঝে গেছি। এনিওয়ে, আমার এখন ঝগড়া করার মুড নেই। এমনিতেই টেনশনে আছি। ভাইয়া জানতে পারলে কি করবে আল্লাহ জানে। দোষ না করেও ভাইয়ার থেকে পিটুনি খেতে হবে। দোষটা যে তোমার নাকি আমার সেটাই বুঝতে পারছি না। দোষ আমাদের কারোরই না। দোষ যদি কেউ করে থাকে তাহলে করেছে গ্রামের লোকগুলো। কোনো কিছু না শুনেই নিজেদের মতো গল্প বানিয়ে বিয়ের পিড়িতে বসিয়ে দিল। আরে বাবা, চোখে যা দেখবি সেটাই কি সবসময় সত্যি ধরে নিবি? সেটার পিছনে কাহিনী তো শুনবি নাকি? দুঃখজনক হলেও বলতে বাধ্য হচ্ছি যে এই প্রথম তোমার কথার সাথে আমি একমত। হুট করেই কি থেকে কি হয়ে গেল, এখনো পর্যন্ত বিশ্বাসই করতে পারছি না। আই অ্যাম ম্যারিড। এখন আমার গার্লফ্রেন্ডগুলোর কি হবে? আদির কথায় ভ্রু কুচকে তাকালো পিয়া। নাক সিটকে প্রশ্ন করলো, তোমার গার্লফ্রেন্ডগুলো মানে? টোটাল কয়টা গার্লফ্রেন্ড তোমার? আদির ঠোঁটে দুষ্টু হাসি। বাঁকা চোখে তাকিয়ে বলে উঠল, ও মাই গড, আই ক্যান বিলিভ। বিয়ে হওয়ার সাথে সাথে অধিকারবোধ দেখাতে শুরু করে দিয়েছ। এখনই এত জেরা, তাহলে ফিউচারে কি করবে? প্রিয়া ঘৃণা নিয়ে তাকালো। নাক সিটকে বলল, একদম ফালতু কথা বলবে না। তোমার প্রতি না আগে আমার কোনো অধিকার বোধ ছিল, আর না ভবিষ্যতে থাকবে। আজকের পর থেকে তোমার মুখটাও আমি দেখতে ইচ্ছুক নই। সেখানে অধিকার তো অনেক দূরের কথা। আর একটা কথা, আজকের এই ঘটনার কথা কেউ জানবে না। এই অপ্রত্যাশিত ঘটনা অপ্রকাশিতই থাকবে। এই বিয়ের কোনো মানেই নেই, আর না আমি মানি। সো কাল থেকে আমিও ভুলে যাব এবং তুমিও ভুলে যাবে। বুঝেছো তুমি? আমারও তো ঠেকা পড়ে যায়নি এমন ফালতু বিষয় মনে রাখার। আমি তো এখনই ভুলে যেতে চাই। তোমার মতো চুরুলকে বউ হিসেবে মেনে নেওয়ার থেকে তো সন্ত্রাসী হওয়া অনেক ভালো। আদির কথার পিঠে আর কথা বাড়াতে ইচ্ছা করলো না পিয়ার। মনটা বিষিয়ে উঠছে। এমন একটা বাজে আর ভয়ঙ্কর সিচুয়েশনে পড়তে হবে হয়তো কোনোদিন কল্পনাতেও ভাবেনি। খুব শীঘ্রই আরাফের সাথে তার বিয়ে। আরাফ যদি আজকের ঘটনাটা জানতে পারে তাহলে সিচুয়েশনটা ঠিক কোথায় গিয়ে দাঁড়াবে জানা নেই পিয়ার। বাবার মুখটা মনে পড়তেই দীর্ঘশ্বাস বেরিয়ে এলো ভেতর থেকে। বাইরের তুফান তখনও কমেনি। বৃষ্টির সাথে সাথে শুরু হয়েছে পৃথিবী কাটানো ঝড়। শা শা শব্দ তুলে কাঁপিয়ে দিচ্ছে সবকিছু। পিয়া মনে মনে ভাবে এখানে আসাটা তার উচিত হয়নি, একদমই উচিত হয়নি। এখান থেকে যত তাড়াতাড়ি সম্ভব সে বেরোতে চায় এই বিয়ে নামক মিথ্যে থেকে। কানে হেডফোন গুজে মোবাইলের স্ক্রিনে দৃষ্টি রেখে আনমনে হেঁটে চলেছে আদি। অলস পায়ে হাঁটতে হাঁটতে জমিদার বাড়ি থেকে অনেকটাই দূর অবধি চলে এসেছে সে। সময়টা শেষ বিকেল। চকচকে আকাশে মেঘ জমেছে, বাতাসে ঠান্ডার আমেজ। কোকড়ানো সুন্দর চুলগুলো ধান ক্ষেতের মতো হাওয়ায় দুলছে। চিকন রাস্তার দুপাশে ধান ক্ষেত। আদি আরো কিছুটা সামনে হেঁটে গেল। রাস্তার এক পাশে বড় গাছের নিচে বাঁশের তৈরি মাচায় গিয়ে বসলো। কিছুক্ষণ মেয়েদের সাথে টেক্সট করে হেডফোন কানে গুজে লম্বালম্বি হয়ে শুয়ে পড়ে চোখ বুঝল।
প্রায় বেশ কিছুক্ষণ পরে কয়েকজন মানুষের ছুটাছুটি অনুভব করতেই চট করে চোখ মেলে তাকায় আদি। কয়েকজন ছেলে একটা মেয়েকে তাড়া করছে, যদিও মেয়েটার মুখ দেখা যাচ্ছে না। আদি কিছুক্ষণ ব্রুকুচকে তাকিয়ে থেকেই ওদের পেছনে ছুট লাগালো। ততক্ষণে মেয়েটাকে ধরে ফেলেছে ছেলেগুলো। আদি দ্রুত দৌড়ে ওদের কাছাকাছি যেতেই ছেলেগুলো কপাল কুচকে তাকালো আদির দিকে। আদি মেয়েটার দিকে না তাকিয়ে ছেলেগুলোর উদ্দেশ্যে বলে ওঠে, হোয়াটসঅ্যাপ ব্রো, এইভাবে একটা মেয়েকে সবাই মিলে তাড়া করছো কেন? ছেলেগুলো কিছু বলবে তার আগেই মেয়েটা বিস্ময় নিয়ে বলে উঠল, আদি। পরিচিত কণ্ঠ কান অব্দি পৌঁছাতেই সচেতন চোখে তাকালো আদি। সামনে পিয়াকে দেখে বেশ অবাক হলো সে। অনেকটা সন্দিহান গলায় বলে উঠল, মি ঝগড়ুটে, তুমি এখানে কিভাবে? পিয়া জবাব দেওয়ার আগেই ছেলেগুলোর মধ্যে থেকে একজন বলে উঠল, এই মেয়ে কে আপনি? যেই হন না এখান থেকে যান, আমাদের কাজ করতে দিন। আদি ছেলেটার কথায় খুব একটা পাত্তা দিল না। পিয়ার দিকে তাকিয়ে বলে উঠল, ছেলেগুলো কে, তোমার পরিচিত? পিয়া ঘৃণা নিয়ে তাকালো ছেলেগুলোর দিকে, বিরক্তির সুর তুলে বলল, আরে ধুর, এরা আমার পরিচিত হতে যাবে কেন? এই যে দেখছো না, এই কালা বেটা কাল একটা মেয়েকে টিস করায় সাইজ করেছিলাম, আজ পুরো দলবল নিয়ে আসছে আমাকে মারতে। ওয়াও, ইন্টারেস্টিং তো। তা তুমি এইভাবে দৌড়চ্ছ কেন? কালকের মতো আজকেও ওদের সাইজ করে দাও। আমাকে কি তোমার সুপারম্যান মনে হয়? এতগুলো ছেলের সাথে একটা মেয়ে হয়ে পারবো আমি? আদি যেন চিন্তিত মুখে তাকালো, বলল, তাহলে এখন কি হবে? কি হবে মানে? মারো ওদের। কি? আমি কেন মারতে যাব? সমস্যা যেহেতু তোমার, তখন তুমিই ফাইট করো। আমি এসবের মধ্যেই নেই। তোমার মতো ঝগড়ুটে মেয়ের জন্য মারামারি কোনো প্রশ্নই আসে না। আমি বরং যাই। আদির কথায় রাগে আর বিরক্তিতে শরীর ঘিনঘিন করে উঠল পিয়ার। আদির মুখের দিকে তাকাতেই হাতের মুঠো শক্ত হয়ে এলো তার। সেদিকে দৃষ্টি রেখেই একটা ছেলের নাক বরাবর ঘুষি মারল প্রিয়া। ছেলেটা প্রচন্ড চিৎকার করে 2 কদম পিছিয়ে যেতে মুখ হা করে খুলে গেল আদির। মেয়েটা যে ঝগড়ুটে সে ব্যাপারে তার কোনো সন্দেহ ছিল না, কিন্তু এই মেয়ে তো শুধু ঝগড়ুটে না, পাশাপাশি গুন্ডিও। বাকি ছেলেগুলো ভাবতেই পারেনি পিয়া এভাবে হঠাৎ করে আঘাত করবে। ছেলেগুলো একে অপরের দিকে তাকিয়ে একটা ছেলে পিয়ার দিকে হাত বাড়াতে গেলেই পেট বরাবর লাথি মারে পিয়া। ছেলেটা কিছুটা পিছিয়ে যায়। পিয়া আশেপাশে তাকাতেই একটা শুকনো ডাল দেখতে পায়। মাটি থেকে সেটা তুলে ছেলেগুলোকে বেদম পিটাতে শুরু করে। পিয়ার এমন রূপ দেখে গলা শুকিয়ে যাচ্ছে আদির। শুকনো ঢোক গিলে পিয়ার মুখের দিকে তাকাতেই দেখলো রাগে টকটকে হয়ে আছে মুখ। হঠাৎই একটা ছেলে পিয়াকে পেছন থেকে আক্রমণ করতে নিলে বুক বরাবর লাথি মেরে বসে আদি। আদির শক্তপোক্ত লাথি খেয়ে দূরে গিয়ে ছিটকে মাটিতে পড়ে ছেলেটা। পিয়া ভ্রুকুচকে আদির দিকে তাকায়। আদি ততক্ষণে বাকি ছেলেগুলোকে পিটাতে শুরু করে দিয়েছে। পিয়ার নজর আদির দিকে। হঠাৎ করে আদিকে বেশ রাগান্বিত দেখাচ্ছে। পিয়ার আশেপাশে খেয়াল নেই, আর সেই সুযোগে একটা ছেলে পেছন থেকে এসে পিয়ার মাথায় ডাল দিয়ে বাড়ি দেয়। পিয়া কিছু বুঝে ওঠার আগে জ্ঞান হারিয়ে লুটে পড়ে। রাস্তার পাশেই ছিল ছোট্ট একটা পুকুর। বেসামালে পুকুরে গিয়েই পড়ে প্রিয়া। পানির ঝপাত শব্দে থেমে যায় আদির শক্ত হাত। পেছনে ফিরে পিয়াকে দেখতে পায় না সে। পুকুরের দিকে চোখ যেতে দেখে পানিতে ডুবে যাচ্ছে পিয়ার শরীর। আদি পিয়ার নাম ধরে চিৎকার করে পুকুরে লাফিয়ে পড়ে। এই সুযোগে ছেলেগুলো দ্রুত সরিয়ে পড়ে। আদি পিয়াকে পাজাকোলা করে তুলে এনে রাস্তার পাশে ঘাসের উপর শুইয়ে দেয়। গালে মুখে হালকা হাতে চর দিতে দিতে পিয়াকে ডাকতে থাকে, কিন্তু পিয়ার জ্ঞান নেই। পিয়া, এই পিয়া, ওঠো না, কথা বলো। পিয়া, এই পিয়া, পিয়া। এত টাকার পরেও পিয়ার সাড়া পাওয়া গেল না। কিছুক্ষণের মাঝে আকাশ ফেটে বৃষ্টি নামলো। আদির এবার চিন্তা হচ্ছে, সন্ধ্যা হয়ে এসেছে, সেই সাথে ঝুম বৃষ্টি। আদির মাথায় আসছে না এখন কি করা উচিত। এদিকে পিয়ারও জ্ঞান নেই। এভাবে ঝুম বৃষ্টিতে ভেজাটাও খুব একটা ভালো হবে না। আদি মুখ ভরে শ্বাস নিয়ে পিয়াকে কোলে তুলে নিল। ছোট ছোট পা ফেলে এগিয়ে যেতে লাগলো বাড়ির পথে। বৃষ্টির পানিতে মাটির রাস্তাগুলো অনেকটাই পিচ্ছিল হয়ে গেছে। হাঁটতে বেশ বেগ পেতে হচ্ছে আদির। তার উপর অন্ধকার হয়ে এসেছে অনেকটাই। বেশ কিছু দূর যাওয়ার পরে একটা ছাউনি চোখে পড়লো আদির। আদি পিয়াকে নিয়ে সেই ছাউনির নিচে আশ্রয় নিল। বৃষ্টির গতিও বোধহয় বাড়লো খানিক। ভেজা খড়ের উপরই শুইয়ে দিল পিয়াকে। জায়গাটা খুব বেশি বড় নয়। বৃষ্টির ছাট এসে লাগছে ওদের গায়ে। আদি পিয়াকে আড়াল করে বসলো। আদি কখনো এমন সিচুয়েশনে পড়েনি। এই ধরনের সিচুয়েশন হ্যান্ডেল করার মতো অভিজ্ঞতাও তার নেই। বাজ পড়ার তীব্র আলো পড়তে পিয়ার মুখে স্পষ্ট হলো। সেই মুখ দেখে আদির বুক কাঁপলো। আর যদি সে না থাকতো তাহলে পিয়ার কি হতো, কি করতো ছেলেগুলো এতক্ষণে? না, আদি আর ভাবতে পারছে না, আর ভাবতে চায় না সে। আদি পিয়ার মাথাটা কোলের উপর তুলে নিয়ে বেশ কয়েকবার ডাকলো, কিন্তু পিয়া সাড়া দিল না। আদি একটা দীর্ঘশ্বাস ফেলে পকেটে হাত ঢুকিয়ে ফোন খোঁজার চেষ্টা করলো, কিন্তু পাওয়া গেল না। আদির চিন্তাটা যেন সময়ের সাথে সাথে তরতর করে বাড়তে লাগলো। ফোনটা নিশ্চয়ই ওখানে পড়ে গেছে। শেষ আশাটাও নিভে গেল আদির।
ফোনটা থাকলে অন্তত অধীরকে ফোন করা যেত। আদি চোখ বুজে লম্বা শ্বাস টেনে নিজেকে শান্ত করার চেষ্টা করলো। বেশ প্যানিক হয়ে পড়লে মাথা কাজ করা বন্ধ করে দেয়। তাই যতটা সম্ভব প্রতিকূল পরিস্থিতিতে নিজেকে শান্ত রাখা প্রয়োজন, তাহলে কোনো না কোনো উপায় ঠিক খুঁজে পাওয়া যায় সেই প্রতিকূল পরিস্থিতি থেকে বেরিয়ে আসার। কথাটা হামেশাই বলতো অধীর। আজ ভাইয়ের কথা মতোই নিজেকে যথেষ্ট শান্ত রাখার চেষ্টা করছে আদি, কিন্তু এত চেষ্টার পরেও ফলাফল শূন্য। সেই প্যানিকই হয়ে যাচ্ছে বারবার। আজ মনে হচ্ছে তার ম্যাচিউর হওয়াটা অনেক বেশি দরকার ছিল। অধীর বা সাহিলের মতো ম্যাচিউর নয় বলে নিজের প্রতি ভীষণ রাগ হচ্ছে তার। ওর জায়গায় অধীর বা সাহিল হলে ঠিক কোনো না কোনো উপায় খুঁজে বের করে ফেলতো। আদির চিন্তার মাঝে খুব খুব করে কেসে উঠল পিয়া। আদির হুঁশ এলো। পিয়ার দিকে তৎক্ষণাৎ তাকিয়ে ব্যস্ত হয়ে পড়ল। প্রিয়া, ঠিক আছো তুমি? ভয় পেও না, আমি আছি তোমার কাছে। তোমার কি বেশি কষ্ট হচ্ছে? আদির কোনো কথায় পিয়ার মস্তিষ্ক অবধি পৌঁছালো না। পিটপিটে চোখে আদির ঝাপসা হয়ে আসা মুখটা শুধুই দেখতে পেল পিয়া। বেশিক্ষণ চোখ জোড়াও খুলে রাখা সম্ভব হলো না। পিয়াকে আবারও চোখ বুঝতে দেখতে কপালে চিন্তার ভাঁজ পড়ল আদির। পিয়ার পুরোপুরি জ্ঞান ফিরেনি বিষয়টা বুঝতেই পিয়াকে টেনে তুলে এক হাতে জড়িয়ে নিল আদি। পিয়ার মাথাটা বুকের সাথে চেপে ধরে ভাবতে লাগলো বাড়ি পর্যন্ত কিভাবে যাওয়া যায়। প্রায় মিনিট 5 পর টর্চ লাইটের আলো দেখতে পেল আদি। লাইটের আলোটা তাদের দিকে এগিয়ে আসছে। আদির ঠোঁটের কোণে হাসি ফুটল। নিশ্চয়ই গ্রামের কোনো লোক হবে। কিছুক্ষণের মধ্যেই মধ্যবয়স্ক দুটো লোক এসে ওদের সামনে দাঁড়ালো। আদি ওনাদের দিকে তাকিয়ে বলে উঠল, প্লিজ আমাদেরকে হেল্প করুন, আমরা ভীষণ বিপদে পড়েছি। লোক দুটোর চোখে মুখে কৌতূহল। দুজন দুজনের মুখ চাওয়াচাই করে একজন বলে উঠল, এই সময় আপনারা এখানে কি করেন? আর ওই মেয়েটা এমনি পড়ে আছে কেন? হেতে আপনার কি লাগে? লোকটার কথা শেষ হতে দ্বিতীয় লোকটা বলে উঠল, দেখোস না পোড়াটারে কেমন চিন্তিত দেখাইতেছে, বুকের সাথে কেমন করে আগলাইয়া রাখছে। হেতার বউ ছাড়া আর কি হইব? প্রথম ব্যক্তিটি প্রশ্নবোধক চোখে তাকিয়ে বলে উঠল, মায়াটা কি আপনার বউ লাগে? আদি সচেতন চোখে তাকালো। পিয়াকে তার ফ্রেন্ড হিসেবে পরিচয় দেওয়াটা বোধহয় উচিত হবে না। ইট পাথরের উন্নত শহরগুলোতে ফ্রেন্ড শব্দটা কমন হলেও গ্রামে এর রূপ ভিন্ন। লোকগুলো যদি জানে তারা স্বামী স্ত্রী নয়, তাহলে নিশ্চয়ই সাহায্য করবে না। আদির ভাবনার মাঝেই ওদের মধ্যে থেকে একজন বলে উঠল, কি হলো? কথা কন না কেন? হেতির লগে আপনার সম্পর্ক কি? আদি ওদের কথায় সায় দিয়ে বলল, জি, ও আমার বউ। আমরা শহরে থাকি, এখানে ঘুরতে এসেছি। পথে কিছু বিপদে পড়ে আমার বউ জ্ঞান হারায়। এই বৃষ্টি আর অন্ধকারে বাড়ি ফিরতে পারছি না। দয়া করে আপনারা যদি একটু সাহায্য করতেন। হঠাৎ অধীরের কথা কানে যেতেই বাস্তবে ফিরল আদি। অধীরের করা প্রশ্নে রাতের ঘটনা মনে পড়ে গেছিল তার। আদিকে চুপ করে থাকতে দেখে দ্বিতীয়বারের মতো প্রশ্ন করল অধীর, কি চিন্তা করছিস? কোথায় ছিলি রাতে? কতবার কল করেছি, ফোন সুইচ অফ কেন? আদি কি বলবে খুঁজে পাচ্ছে না। অধীরকে সে বরাবরই ভয় পায়। সেটা প্রকাশ না করলেও মনে মনে যে জমের মতো ভয় পায় সেটা সে ভালো করেই জানে। আদির কপালে ঘাম জমতে শুরু করেছে। বার কয়েক শুকনো ঢোক গিলে অধীরের সরু চোখের দিকে তাকাতেই হাত পা অবশ্যই আসতে শুরু করলো তার। আদির ঘরমাক্ত চোখে মুখে গভীর দৃষ্টি নিক্ষেপ করে প্রশ্ন ছুড়ল অধীর। বলল, এইভাবে ঘামছিস কেন? শরীর ঠিক আছে? আদি হাসার চেষ্টা করলো। বাম হাতে কপালের ঘামটুকু দ্রুত মুছে নিয়ে বলে উঠল, হ্যাঁ ভাইয়া, একদম ঠিক আছে। গরম পড়তেছে তো, তাই একটু ঘাম ঝরছে আর কি। অধীর সন্ধিহান চোখে তাকালো। গ্লাসে পানি ঢালতে ঢালতে প্রশ্ন করলো, তুই গরম পেলি কোথায়? সারা রাত বৃষ্টি হওয়ায় এখন অনেকটাই ঠান্ডা পড়ে গেছে, তোর এরপরেও গরম লাগছে? আদি আমতা আমতা করে কিছু বলতে যাবে তার আগেই অধীর বলে উঠল, আচ্ছা বাদে, এবার বল কোথায় ছিলি সারা রাত? আর ফোনটাই বা সুইচ অফ কেন? কথাটা শেষ করে গ্লাসে চুমুক দিল অধীর। ঠান্ডা পানিতে গলা ভিজিয়ে টেবিলের উপর গ্লাসটাকে রেখে আদির দিকে তাকিয়ে সোজা হয়ে দাঁড়ালো। আদি জানে অধীর তার প্রশ্নের উত্তর না পাওয়া পর্যন্ত এখান থেকে যাবে না, আর না তাকে যেতে হবে। আদি মিথ্যে কিছু কথা সাজাতে লাগলো। মিথ্যে বলাতে অনেকটা এক্সপার্ট সে। কারো কাছে ধরা না খেলে অদ্ভুতভাবে একটা মানুষের কাছে খুব বাজেভাবে ধরা খেয়ে যায় সে। অধীরের কাছে কোনো সুপার পাওয়ার আছে কিনা সে বিষয়ে অনেকটাই সন্দেহ আছে আদি। মিথ্যে কিছু শব্দের পসরা সাজাতে বারবার ব্যর্থ হয়ে খুব গোপনে দীর্ঘশ্বাস ফেলল আদি। বাম হাতে ভ্রু চুলকে আমতা আমতা করে বলে উঠল, আসলে ভাইয়া, আমি একটা ফ্রেন্ডের সাথে দেখা করতে গিয়েছিলাম, বৃষ্টির কারণে বাড়ি ফিরতে পারিনি। অধীর ভ্রু কুচকে তাকালো। সন্ধিহান গলায় প্রশ্ন করল, ফ্রেন্ড? রূপপুরে তোর ফ্রেন্ড কোথায় পেলি? ভার্চুয়াল ফ্রেন্ড ভাইয়া, ফেসবুকে পরিচয়। ওদের বাড়ি এই গ্রামের 1 গ্রাম পরেই। আমি এখানে শুনে মিট করতে চাইলো, তো ওর সাথে দেখা করতেই গিয়েছিলাম। ওকে, কিন্তু তোর ফোন অফ ছিল কেন? আসলে ভাইয়া, ফোনটা হারিয়ে গেছে, কেউ হয়তো। আদির কথার মাঝে নিজের ফোনটা আদির দিকে ছুড়ে দিল অধীর। আদিও অভিজ্ঞ ব্যক্তির মতো হাতের মুঠোয় ক্যাচ করলো ফোনটা।
অধীর সিঁড়ি দিয়ে উঠতে উঠতে বলল, তোর ভাবির ফোনটাও ভেঙে গেছে, শাহিনকে ফোন দিয়ে 2টো ফোনের অর্ডার দে। আর দাদিকে জানাস না বাইরে ছিলি, তাহলে একটা মাইরও মাটিতে ফেলবে না। ওকে ভাইয়া। অধীর চলে যেতে হাঁপ ছেড়ে বাঁচল আদি। ভাগ্যিস অধীর ওর কথা বিশ্বাস করেছে, নয়তো এতক্ষণে তার উপর দিয়ে ঠিক কোন ঝড় বয়ে যেত সে নিজেই জানে না। আদি মুখ ভরে শ্বাস টেনে নিজের রুমের দিকে পা বাড়ালো। কালকের ঘটনা সে ভুলে যেতে চায়। এই বিয়ের কোনো মানে নেই তার কাছে, কোনো মানে নেই। সকাল 8:30, কাঠের তৈরি পুরনো জমিদারি খাবার টেবিলটাতে হরেক রকমের খাবার সাজানো। মিসেস আনোয়ারা চৌধুরী দেয়াল ঘড়ির দিকে চোখ বুলালেন। 8:33 ঘরে কাটা, অথচ এখনো অবধি কেউ নিচে আসেনি। আনোয়ারা চৌধুরীকে চোখ মুখ কুচকাতে দেখে আয়াস বলে উঠল, তুমি কি রেগে আছো? আয়াসের কথায় ওর দিকে ফিরে তাকালেন মিসেস আনোয়ারা। চোখের চশমাটাকে 2 আঙ্গুলে ঠেলে দিয়ে বলে উঠলেন, তোর মনে হচ্ছে আমি রেগে আছি? আয়াস মাথা নাড়িয়ে জবাব দিল, মানে তার মনে হচ্ছে। এমন মনে হওয়ার কারণ? কারণ বাড়ি যখন আমার উপর রেগে যায় বা বিরক্ত হয়, তখন এভাবে নাক মুখ কুচকে তাকাতো। বাড়িকে এভাবে তাকাতে দেখেই বুঝে যেতাম বাড়ি আমার উপর রেগে আছে। তুমিও ওভাবে তাকিয়ে আছো। এবার বলো তো, কার উপর রেগে আছো তুমি? আয়াসের কথায় মিসেস আনোয়ারার কুচকানো ভ্রু জোড়া সোজা হলো। চেয়ারে আরাম করে বসে বললেন, 8:30 পার হতে চললো, অথচ কারো খোঁজ নেই। সবগুলো নাকে তেল দিয়ে ঘুমাচ্ছে। এই গোলাপি, গোলাপি। মিসেস আনোয়ারার উঁচু ডাক কানে যেতেই রান্নাঘর থেকে এক প্রকার ছুটে এলো 25-26 বছরের একটা মেয়ে। ওনার আঁচলে হাত মুছতে মুছতে বলল, কি হয়েছে গিন্নিমা? গিয়ে দেখ তো আদি কি করছে। যদি ঘুমিয়ে থাকে 1 গ্লাস পানি ঢেলে দিবি মাথায়। না, গ্লাসে হবে না, 1 জগ ঢেলে দিবি। সারা রাত মেয়েদের সাথে প্রেমালাপ করে দিনভর ঘুমানো, উঠতে না চাইলে কান ধরে তুলে আনবি, বুঝেছিস? গোলাপি না বুঝেই মাথা নাড়িয়ে আদির রুমের দিকে পা বাড়ালো। গোলাপি চলে যেতে আনোয়ারা চৌধুরী আয়াসের দিকে তাকালেন, বললেন, তোরা হুট করে কিছু না জানিয়ে চলে এসেছে। সকালেও তো আসতে পারতি, রাত বিরাতে কোনো অঘটন ঘটে গেল? আয়াস চকলেটের শেষ টুকরোটা মুখে পুড়ে দিয়ে বলল, সব দোষ তোমার নাতির, বুঝেছো? আমাকে রাতে জোর করে উঠিয়ে এনেছে লায়নটা। বউকে ছেড়ে থাকতে পারবো না, ভালো কথা। তাই বলে আমার ঘুমের 12টা বাজে আমাকে উঠিয়ে আনতে হবে? এখন দেখো বউকে পেয়ে কেমন বেলা অবধি ঘুমোচ্ছে। আজ একটা বউ নেই বলে বেলা অবধি ঘুমাতে পারছি না। আমার অনেক দুঃখ, বুঝলে? বেলা অবধি ঘুমানোর জন্য হলো আমার একটা বউ দরকার। তুমি কি আমাকে বিয়ে করবে? যদিও বুড়ি কাউকে বিয়ে করার কোনো ইচ্ছে আমার নেই। আচ্ছা শোনো, যতদিন না আমার সত্যি বউ হয় ততদিন তুমি আমার বউ হয়ে আমার সাথে ঘুমাবে, বুঝেছো? আনোয়ারা চৌধুরী আয়াসের কান টেনে দিয়ে বললেন, ওরে দুষ্টু, আমাকে বুড়ি বলা? আর নিজে কি? হ্যাঁ, বুড়োদের মতো মুখে শুধু পাকা পাকা কথা। এইটুকু মুখ থেকে এত কথা বের হয় কিভাবে? আচ্ছা যা, তোকে আমার পছন্দ হয়েছে। যতদিন তোর সত্যি বউ না আসে ততদিন আমি তোর বউ। আমারও তো বেলা অবধি ঘুমাতে ইচ্ছে করে নাকি? মিসেস আনোয়ারার কথা বলার ধরন দেখে হাসিতে মাটিতে লুটিয়ে পড়ল আয়াস। এই বুড়িটাকে তার ভীষণ পছন্দ হয়েছে। দেখতে যেন ঠিক পুতুলের মতন। না না, শুধু পুতুল নয়, বুড়ি পুতুল। আয়াস নিজের মনেই কথাটা আউড়ে হাসিতে ফেটে পড়ল। বিশাল সাইজের ভারী ডিজাইনের খাটের উপর ছোট্ট শরীর একটা এলোমেলোভাবে পড়ে আছে। বুকের উপর থেকে আঁচলটাও সরে গেছে। বুক আর ধবধবে সাদা নরম পেটটা একেবারে স্পষ্ট, পায়ের দিকেও অনেকখানি উঠানো। এলোমেলো অবাধ্য চুলগুলো ছড়িয়ে আছে ঘুমন্ত মুখের উপর। অধীর খুব সাবধানে দরজা লাগালো। চোখ ভরা নেশা নিয়ে ছোট ছোট পা ফেলে রোশনির পাশে গিয়ে শুয়ে পড়ল। রোশনির উন্মুক্ত পেটের দিকে চোখ যেতে নেশা গাঢ় হলো। অবাধ্য হাতটা বিনা দ্বিধায় চলে গেল নাভির খুব কাছে। নাভির চারিপাশে আঙ্গুল দিয়ে স্লাইড করতে করতেই রাতের কথা মনে পড়ল অধীরের। বাইরে তখন ঘন কালো মেঘের গর্জন। রোশনি তখন আয়নার সামনে দাঁড়িয়ে চুল আঁচড়াচ্ছিল। তখনই দরজা ঠেলে একটা ব্যাগ হাতে রুমে এলো অধীর। চুলগুলো হালকা ভেজা, চোখে মুখে বিন্দু বিন্দু পানির ফোঁটা, লেমন কালারের শার্টটাতেও পানির ছাট। রোশনি অধীরের দিকে ফিরে দাঁড়াতেই রোশনির দিকে ব্যাগটা এগিয়ে দিল অধীর। ব্যাগটা হাতে নিয়ে জিজ্ঞাসু দৃষ্টিতে তাকিয়ে প্রশ্ন ছুড়ল রোশনি, কি এটা? অধীর রোশনির কোমর ধরে নিজের দিকে টেনে নিয়ে আদুরে গলায় বলে উঠল, এখানে একটা শাড়ি আছে, আমি নিজে পছন্দ করে কিনেছি। আমি তোমাকে এই শাড়িতে দেখতে চাই সুইটার, পড়বে তো? রোশনি কিছু না বলে চোখ নামালো। অধীর নিজের মনেই দীর্ঘশ্বাস ফেলল। তারই হয়তো ভুল। সেই হয়তো ভুল ভেবেছিল যে রোশনি তাকে মেনে নিতে শুরু করেছে। যে মানুষটাকে স্বামী হিসেবে মানে না, সেই মানুষটার কোনো ইচ্ছে বা প্রত্যাশা পূরণ করবে, এটা ভাবাও তো বোকামি। অধীর একটু হাসার চেষ্টা করলো। ছোট ছোট চুলগুলোকে কানের পাশে গুজে দিতে দিতে বলল, ইটস ওকে সুইটার, তোমাকে পড়তে হবে না। তুমি শুধু এটা নিজের কাছে রেখে দিও, তাতেই হবে।
অধীর আর কথা না বাড়িয়ে কাবার থেকে টি শার্ট আর ট্রাউজার বের করে ওয়াশরুমে চলে গেল। 5 মিনিটের মাথায় শুকনো কাপড় পরে বেরিয়েও এলো। ভেজা কাপড়গুলো হাতে নিয়ে ব্যালকনিতে পা বাড়ালো। একটা বারও আর রোশনির দিকে ফিরে তাকালো না। ব্যালকনির দড়িতে ভেজা কাপড়গুলো মেলে দিয়ে দূরের অন্ধকারে চোখ রাখলো অধীর। অধীর জানতো রোশনি পরবে না, শাড়িটা কেনার সময় থেকেই জানতো। তাহলে এখন এত কষ্ট হচ্ছে কেন সেটাই বুঝতে পারছে না অধীর। এমনটাই তো হবার ছিল, তাহলে এত কষ্ট কেন হচ্ছে জানা নেই অধীরের। একতরফা ভালোবাসায় অনেক কষ্ট, আর তার থেকেও বড় কষ্ট নিজের বউয়ের থেকে ভালোবাসা না পাওয়ার। অধীর চোখ বুজে লম্বা শ্বাস নিল। বাইরে তখন ঝুম বৃষ্টি, আকাশ বাতাস কাঁপিয়ে আকাশ ভেঙে মাটিতে আছড়ে পড়ছে বৃষ্টির এক একটা ফোঁটা। হঠাৎ অধীরের কানে ভেসে এলো মিষ্টি কোনো নেশাময় সুর। মিস্টার চৌধুরী। অধীর তাকালো না, তাকালে যদি হারিয়ে যায় কল্পনায় আঁকা সেই প্রিয় মানুষটা। নেশাময় সুর আবারও কানে যেতে চোখ মেলে তাকালো অধীর। এই ডাককে উপেক্ষা করার শক্তি তার নেই, তবে পেছনে ফিরে তাকাতে ভয় হচ্ছে। বুকের বাঁ পাশের হৃৎপিণ্ড জানান দিচ্ছে তিলককণা তার দেওয়া শাড়িটা তাকে মুগ্ধ করতে পড়েছে, কিন্তু মস্তিষ্ক বলছে না, পড়েনি, তোমাকে সিম্প্যাথি দেখাতে এসেছে, তাকিও না। অধীর দোটানা নিয়ে ঠায় দাঁড়িয়ে রইল। সত্যি যদি তার ভাবনা ভুল প্রমাণ করে রোশনির শাড়িটা না জড়ায় শরীরে, তাহলে আবার হয়তো বুকের ভেতরকার ক্ষতটা বাড়বে। অযথা কষ্টের পরিমাণ বাড়িয়ে লাভ কি? কিন্তু মন কি আর যুক্তি বোঝে? মনের তীব্র আগ্রহের কাছে নতজানু হয়ে ফিরে দাঁড়ালো অধীর। সামনের রমণীকে তার দেওয়ার শাড়িতে দেখে শ্বাস আটকে এলো। হঠাৎই তীব্র গতিতে ছুটতে লাগলো হৃৎপিণ্ডের এক একটা হৃদস্পন্দন। অধীরের চোখে ঘোর লাগলো। নেশাময় জ্বালাতেই শরীর জ্বলতে শুরু করলো। অধীরের সেই ঘোর লাগা চোখের দিকে বেশিক্ষণ তাকিয়ে থাকতে পারল না রোশনি। চোখ নামিয়ে নিল। অধীরকে নিজের দিকে এগিয়ে আসতে দেখে শরীর অবশ হয়ে আসতে লাগলো। গলার কাছে দলা বেঁধে হারিয়ে গেল সাজানো কথার মালা। অধীর রোশনির মুখোমুখি দাঁড়াতেই দু হাতেই খামচে ধরল শাড়ির কিছু অংশ। অধীর ডান হাতে রোশনির থুতনি ধরে মুখ উঁচু করতে আবেশে চোখ বুজে নিল রোশনি। ডান হাতে মুখের উপর উঠতে থাকা চুলগুলোকে সরিয়ে দিয়ে কিছু সময় ঘোর লাগা দৃষ্টিতে চেয়ে রইল রোশনি স্নিগ্ধ মুখের দিকে। বাতাসে তোড়ে শাড়ির আঁচল উঠছে, উঠছে রোশনির লম্বা চুল। সেই চুলের মাতাল করা গন্ধে নেশা ধরে যাচ্ছে অধীরের। অধীর রোশনির কপালে ঠোঁট ছোঁয়ালো। এরপর বন্ধ চোখ জোড়ায় পাতায় ঠোঁট ছোঁয়াতেই বেসামাল হয়ে গেল রোশনি। শরীরের প্রতিটা শিরায় শিরায় কাঁপুনি ধরে গেল, গলা শুকিয়ে এলো মুহূর্তে। অধীর যখন রোশনির থুতনিতে থাকা টকটকে লাল রঙা তিলটাকে গভীরভাবে ছুঁয়ে দিল, তখনই যেন নিজেকে শক্ত রাখা মুশকিল হয়ে পড়ল রোশনির। শরীরের ভার ছেড়ে দিতে দু হাতে আঁকড়ে ধরল অধীর। বলিষ্ঠ দুটো হাতে রোশনিকে নিজের সাথে চেপে ধরে বাঁকা হাসল সে। রোশনির ঘাড়ে ছোট ছোট কয়েকটা চুমু দিয়ে ফিসফিসিয়ে বলে উঠল, নিজেকে বাঁচানোর ভালো উপায় ইউজ করেছ সুইটার। আমাকে বেসামাল করে দিয়ে এভাবে পালিয়ে যাবো কি ঠিক ঘরওয়ালি? কোন নেশায় জড়াচ্ছ দিন দিন? আমি যে আরো বেশি প্রেমে পড়ে যাচ্ছি তোমার। কি আছে তোমার মধ্যে? কেন তোমাদের এত আকৃষ্টতা? বর্তমান রোশনি নড়ে উঠতেই অধীরের ঘোর কাটল। পেটের উপর আঙ্গুলের অসহ্য অত্যাচারে ঘুমের মাঝে চোখ মুখ কুচকাচ্ছে। অধীর বাঁকা হেসে রোশনির উপর ঝুঁকে গেল। রোশনির নেশা ভরা ঠোঁটের দিকে স্থির দৃষ্টি রেখে ফিসফিসিয়ে বলে উঠল, আমার ঘুম কেড়ে নিয়ে আরাম করে ঘুমানো হচ্ছে? ওঠো না সুইটার, আমি তোমার লজ্জা রাখা মুখটা দেখতে চাই। প্লিজ ওঠো ঘরওয়ালি। রোশনি চোখ মেলে তাকালো না। অধীর এবার রোশনির গলায় মুখ গুজলো, ছোট ছোট আদরে ভরিয়ে দিতে লাগলো সারা গলা। রোশনি চট করে চোখ মেলে তাকালো। অধীরকে এতটা কাছে দেখে আর অধীরের এই অসহ্য অত্যাচারে শরীর অবশ হয়ে এলো তার। ঘুম থেকে উঠেই অধীরকে এতটা কাছে দেখবে ভাবতে পারেনি। রোশনি অধীরকে আটকাতে চাইল, অধীরকে কিছু বলতে গিয়েও বলতে পারল না। গলার কাছে এসে সব কথাই যেন আটকে আসতে লাগলো। অধীরের ছোঁয়া গভীর হচ্ছে, ঠোঁটের ছোঁয়া গাঢ় হচ্ছে। রোশনি জোরে জোরে শ্বাস নিতে মাথা তুলে তাকালো অধীর। রোশনি কিছু বলতে গিয়েও পারল না, গলার কাছে এসে দলা বেঁধে যাচ্ছে সব। রোশনির চোখের দিকে তাকাতেই বাঁকা হাসলো অধীর। রোশনির না বলা কথাগুলো তার চোখ জোড়া বলে দিচ্ছে, কিন্তু অধীর সেদিকে পাত্তা দিল না। ঠোঁটে শয়তানি হাসি ঝুলিয়ে আবারও মুখ গুজল রোশনির গলায়। গলায় ছোট ছোট কামড় দিতেই দু হাতে বিছানার চাদর খামচে ধরল রোশনি। আস্তে আস্তে অধীরের কামড়গুলো চুমুতে পরিণত হলো। অধীর যখন পুরোপুরি রাতের প্রতিশোধ নিতে ব্যস্ত, তখনই দরজায় কড়া পড়ল। রোশনি দরজার দিকে তাকিয়ে অধীরকে বলে উঠল, দরজায় কেউ এসছে, প্লিজ ছাড়ুন। অধীর সরল না, গলায় মুখ গুজে ঘোর লাগা গলায় বলল, কেউ নেই সুইটার, আজ কেউ আসবে না আমাদের মাঝে। ডিস্টার্ব করো না ঘরওয়ালি। কথাটা বলেই আবারও নিজের কাছে ব্যস্ত হয়ে পড়ল অধীর। রোশনি জানে অধীরের এখন হুঁশ নেই, তাই এখন অন্যদিকে তার খেয়াল নেই। রোশনি ছোট্ট শ্বাস টেনে গলার স্বর উঁচু করে বলল, কে? দরজার ওপাশ থেকে শব্দ এলো, ভাবিজান মুই গোলাপি, গিন্নিমা খাওনের লাইকা ডাকতেছে।
ঠিক আছে, তুমি যাও, আমরা আসছি। জলদি আইহেন ভাবিসান। রোশনি অধীরকে সরাতে চাইল, কিন্তু অধীরের শক্তপোক্ত বলিষ্ঠ শরীরটাকে নড়ানো তার কাম্য নয়। রোশনি হতাশ হয়ে হাল ছেড়ে দিয়ে করুণ গলায় বলল, অধীর প্লিজ ছাড়ুন, দাদি ডাকছেন। অধীর থমকে গেল। মুখ তুলে বিস্ময় নিয়ে রোশনির চোখের দিকে তাকিয়ে প্রশ্ন করল, কি বললে? দাদি ডাকছেন। তার আগে কই কিছু বলি নাই তো। বলেছো? কি বলেছো আবার বলো সুইটার। রোশনি ভ্রু কুচকে তাকালো। তার মনে পড়ছে না এর আগে কি বলেছে। মাথায় আরো কিছুটা চাপ দিতেই মনে পড়ে গেল সে অধীরের নাম ধরে ডেকেছে। তুমি আমার নাম ধরে রেখেছো ঘরবালি? তুমি জানো আমি কতটা খুশি হয়েছি। এখন থেকে মিস্টার চৌধুরী নয়, শুধু অধীর বলে ডাকবে। আমি শুধু তোমার অধীর হতে চাই সুইটার, তোমার অধীর হয়েই থাকতে চাই। রোশনি নিজের কাজে নিজেই লজ্জা পেল। অধীরের বাহুডোর থেকে নিজেকে ছাড়িয়ে নিয়ে উঠে বসলো। এলোমেলো খোলা চুলগুলোকে হাত খোপা করতে করতে দেখলো অধীরের চোখে মুখে শয়তানি হাসি। অধীরের এমন হাসির কারণ খুঁজে পেল না রোশনি। হাত খোপা করতে করতেই ভ্রু কুচকে প্রশ্ন করলো, এভাবে তাকিয়ে আছেন কেন? আর এভাবে হাসারই বা কি আছে? অধীর ঠোঁটের কোণে দুষ্টু হাসি বজায় রেখে বলে উঠল, ইউ লুক সো অ্যাট্রাকটিভ সুইটার। মানে তোমাকে এই মুহূর্তে ভীষণ আবেদনময়ী লাগছে। রোশনি কথাটা বুঝতে পেরে নিজের দিকে তাকাতেই চোখ কোটর থেকে বেরিয়ে আসার উপক্রম হলো। শাড়ির আঁচলটাকে বিছানায় অবলীলায় পড়ে থাকতে দেখে লজ্জায় কাটা দিয়ে উঠল শরীর। অধীরের সামনে এইভাবে ছিল এতক্ষণ। কথাটা মাথায় আসতেই লজ্জায় কুকড়ে উঠল রোশনি। দ্রুত হাতে শাড়ির আঁচলটা তুলে নিজেকে আড়াল করার যথাসাধ্য চেষ্টা চালিয়েও লজ্জাটাকে কমানো গেল না। রোশনিকে এমন লজ্জা পেতে দেখে বাঁকা হেসে রোশনিকে টেনে বুকের সাথে চেপে ধরল অধীর। রোশনিও ঘাপটি মেরে অধীরের চোখের দৃষ্টি থেকে নিজেকে আড়াল করতে বুকের সাথে মিশে রইল। লজ্জা আর অস্বস্তিতে শিহরণ বয়ে যেতে লাগলো শিরদাঁড়া দিয়ে। কখনো কখনো লজ্জার হাত থেকে বাঁচতে যে লজ্জা দিচ্ছে তাকে আঁকড়ে ধরে লজ্জা নিবারণ করতে হয়। রোশনির অবস্থাটাও আজ এমন। যাকে দেখেই এত লজ্জা, তার বুকে লজ্জা লুকাতে ব্যস্ত আজ। পিয়ার যখন জ্ঞান ফিরল তখন আদি ছাড়াও আরো মানুষের উপস্থিতিতে খানিকটা চমকালো পিয়া। চোখ পিটপিট করে সবটা পর্যবেক্ষণ করতে কানে এলো ফিসফিসিয়ে বলা কিছু কথা। কথাগুলো কিছুটা এমন, হ্যাতেরা যে স্বামী স্ত্রী তার প্রমাণ কি? ভুইলা গেছো 4 মাস আগের ঘটনা? ওই পোলাও তো কইছিল মায়াডারে হ্যাতের বউ লাগে। পরে কি হইল? ধানের মাঠে তো মায়াডার ছিন্ন ভিন্ন লাশ পাইলাম। গ্রামের মুখ্য সূক্ষ্ম মানুষ দেখে আমা করে বারবার বোকা বানাইবো, এইটা হইতো না। হ্যাগর প্রমাণ দিতে হইব, আর প্রমাণ দিতে না পারলে পোলাডার ব্যবস্থা গ্রামের মানুষই নিব। আমাকে গ্রামে এসব কুকীর্তি আর মাইনা নিব না। হ আমরাও জলিল মিয়ার লগে একমত। হাতেরা শহর থেকে এইখানে আইসা কুকর্ম করব আর আমরা চাইয়া চাইয়া দেখুন, এইটা আর হইতো না। ওরা স্বামী স্ত্রী না হইলে দুজনের মুখে কালি লাগাইয়া সারা গ্রাম ঘুরাইতে হইব, যাতে কইরা পরের বার আর কেউ আরে সাহস না হয়। তোমরা কি কও? উপস্থিত সবাই ওনাকে সমর্থন করলো। আদি এখন কিভাবে এর মোকাবেলা করবে জানা নেই, ফোনটাও কাছে নেই। এদিকে সে যদি বলে তারা স্বামী স্ত্রী নয়, তাহলে গ্রামের লোকগুলো কি করবে তারও ঠিক নেই। এদের বোঝানোই দায়। আদি কিছু বলতে যাবে তার আগে পিয়া ছোট্ট করে আদির নাম ধরে ডাক দিল। পিয়ার জ্ঞান ফিরেছে দেখেই ঠোঁটের কোণে এক টুকরো হাসি ঝুলিয়ে ছুটে এলো আদি। থ্যাংক গড তোমার জ্ঞান ফিরে এসেছে, আমি তো ভয় পেয়ে গিয়েছিলাম। পিয়া প্রত্যুত্তরে কিছু বলল না। শোয়া থেকে উঠে বসতে নিতে আদি তাকে সাহায্য করলো। পিয়া ঘরের ভেতর উপস্থিত সবার দিকে তাকিয়ে ভ্রু কুচকালো। আদিকে উদ্দেশ্য করে বলল, আদি, আমি তোমার সাথে একা কথা বলতে চাই। আদি কিছু বলার আগে এই বাড়ির মালিক মকবুল মিয়া অর্থাৎ কালকের সেই দুজনের মধ্যে একজন সবাইকে বাইরে যেতে বললেন কিছু সময়ের জন্য। সবাই বেরিয়ে যেতেই উনিও বেরিয়ে গেলেন ঘর থেকে। যাওয়ার আগে ভাঙা দরজাটাও ভেজিয়ে দিয়ে গেলেন। এখন ছোট্ট মাটির ঘরটাতে কেবল আদি আর পিয়া। পিয়া ছোট্ট চৌকিটা থেকে উঠে দাঁড়াতে গিয়েও মৃদু আর্তনাদ করে ধপ করে বসে পড়ল। আদি অস্থির হয়ে পিয়াকে চৌকিতে বসাতে বসাতে ব্যস্ত হয়ে বলতে লাগলো, বি কেয়ারফুল পিয়া, তোমার শরীরটা অনেকটাই দুর্বল, বসে থাকো। পিয়া নিজের মাথার পেছনের দিকটায় হাত দিতেই ব্যথা অনুভব করলো। ব্যথায় কুকিয়ে উঠে চোখ মুখ কুচকাতেই একটু আগের ঘটনা মনে পড়ে গেল। পিয়া চোখ বুজে লম্বা শ্বাস নিল। এই গ্রামেই তার খালার বাড়ি। মায়ের দিকে লোকজন বলতে উনিই আছেন শুধু। দুদিন আগে হঠাৎ অসুস্থ হয়ে পড়ায় পিয়া ওনাকে দেখতে এখানে আসে, কিন্তু এসে যে এমন সব বাজে সিচুয়েশনে পড়তে হবে সেটা মাথাতেও আসেনি। পিয়া সোজা হয়ে বসে প্রশ্ন ছুড়ল, কি হচ্ছে এখানে? কিসের প্রমাণ চাইছেন ওনারা? আদি চোখ নামিয়ে আমতা আমতা করে বলে উঠল, আসলে কাল যখন তুমি ওদের আঘাতে অজ্ঞান হয়ে যাও, তখন তোমাকে নিয়ে আমি একটা ছাউনি নিচে আশ্রয় নেই। তখন বৃষ্টি পড়ছিল ভীষণ, সন্ধ্যাও হয়ে গিয়েছিল প্রায়। তোমারও সেন্স ছিল না। আমি ভীষণ ভয় পেয়ে গিয়েছিলাম। তখনই এই গ্রামের দুজন লোক আসে ওখানে।
তোমাকে ওভাবে সেন্সলেস অবস্থায় দেখে। হ্যালো বন্ধুরা, পরবর্তী পার্ট খুব তাড়াতাড়ি আসবে, তো সবাই অপেক্ষায় থাকো। আর চ্যানেলটি যারা এখনো সাবস্ক্রাইব করনি তারা পরবর্তী পার্ট দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে রেখো। ধন্যবাদ সবাইকে, আমাদের সাথেই থেকো।